হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা অলরেডি 2016 সালের যে কেমিস্ট্রির জেনপাস কোশ্চেন ছিল সেই কোশ্চেন আলোচনা করেছি এবং তার ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। যারা এখনো ভিডিও দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নাও। আর আজ আমরা 2017 সালে যে জেনপাসের কোশ্চেন আছে সেই কোশ্চেনটি আলোচনা করব। তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই যে 2016 থেকে 2024 অব্দি আমাদের যে POIQ ভিডিও সলিউশন সিরিজ সেটা কিন্তু পরপর আসবে। 16 হয়ে গেছে, এটা 17, এরপর 18, 19, 20 অব্দি, 20 থেকে 24 অব্দি কিন্তু কন্টিনিউ আসবে। তাই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিও লাইক করবে, কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH অণুতে C2 এবং C3 পরমাণু সংকরায়ন ক্রম জিজ্ঞেস করেছে। আমাকে একটা কার্বন চেন দিয়ে দিয়েছে, তারপর ওখানে জিজ্ঞেস করেছে কি 2 নাম্বার 3 নাম্বার পরমাণু সংকরায়ন কি হয়। তো দেখো, আমাকে আগে প্রথম কথা খুঁজতে হবে যে এখানে 2 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বন কোনটি, তারপর আমাকে দেখতে হবে ওখানে সংকরায়ন কি হবে। তো দেখো, আমাকে প্রথমে যৌগটা দিয়ে দিয়েছে, সেই যৌগটার নামকরণ আমাকে দেখতে হবে। প্রথমে দেখো যৌগটা কি আছে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এই যৌগটা দেওয়া আছে। আমাকে কি করতে হবে? প্রথমে আমি বললাম হ্যাঁ তোমাদেরকে আগের ভিডিওতে দেখবে আমি ইউপ্যাক নাম শিখিয়েছিলাম, তো এই যৌগটা ইউপ্যাক নাম করার চেষ্টা করি আমরা প্রথমত, তারপরে তখনই বুঝতে পারবো যে 2 নাম্বার কার্বন কোনটি, 3 নাম্বার কার্বন কোনটি, তারপরে আমরা কিন্তু সংকরায়ন কি আছে দেখবো। তো দেখো, লম্বা কার্বন চেন খুঁজে পেয়ে গেছে, লম্বা কার্বন চেন, এটা 1 নাম্বার। এবার আমাকে নাম্বারিং করতে হবে। এটা যদি আমার কি হয়, এটা আমার লম্বা কার্বন চেন, আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার অপশন দুদিক থেকে আছে, 1 2 3 4 করতে পারি, বা আমরা 1 2 3 4 করতে পারি। এবার কোন নাম্বারিংটা করবো আমরা? দেখো, প্রথমেই বলেছি যে যখন আমরা নাম্বারিং করি কাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই? ফাংশনাল গ্রুপকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই। এখানে তো ফাংশনাল গ্রুপ কোনো নেই, তারপরে কাকে বেশি প্রায়োরিটি দিই? দ্বিবন্ধনকে। দেখো, এদিক থেকে গেলে 1 নাম্বার কার্বন দ্বিবন্ধন পাচ্ছি, এদিক থেকে গেলে 1 নাম্বার কার্বন ত্রিবন্ধন পাচ্ছি। কোনটাকে বেশি গুরুত্ব দেবো? দ্বিবন্ধনটাকে সব থেকে বেশি আমরা গুরুত্ব দেবো। তাহলে কি হবে, এই নিচের নাম্বারিংটা কিন্তু হবে না, এই উপরের নাম্বারিংটি হবে। বুঝা গেল? তো নাম্বারিং লেখা, নাম্বারিং তো হয়ে গেছে করা। এবার আমাকে নাম লিখতে হবে। প্রথমে কার নাম লিখি আমরা? ফাংশনাল গ্রুপ। প্রথমে নাম লিখি আমরা প্রতিস্থাপক গ্রুপ। প্রতিস্থাপক গ্রুপ মানে কি হয়? এই চেনের সাথে যেগুলো লম্বা লম্বা ঝুলতে থাকে, উপর দিকে থাকে বা নিচের দিকে থাকে, সেগুলোকে বলছি আমরা কি? সেগুলোকে বলছি আমরা প্রতিস্থাপক গ্রুপ। তো এখানে কোনো প্রতিস্থাপক নেই, তাহলে প্রতিস্থাপক পর কার নাম লিখি আমরা? যদি কি যৌগটার মধ্যে কটা কার্বন থাকে বা শব্দমূলের নাম লিখি। কটা কার্বন আছে এখানে? 4টা কার্বন। 4টা কার্বন থাকলে কি লিখবো আমরা? লিখবো আমরা হচ্ছে বিউট। বিউট হয়ে গেছে। তারপরে কি? তারপরে আমরা লিখি অ্যান ইন আইন, যা থাকে। ঠিক আছে, এবারে দেখো এখানে কত নাম্বার কার্বন ডবল বন্ড আছে? 1 নাম্বার কার্বন ডবল বন্ড আর 3 নাম্বার কার্বন ট্রিপল বন্ড আছে। তাহলে কি লিখতে পারি আমরা? বিউট 1 ইন, তারপরে হবে 3 আইন। এটা হবে এর ইউপ্যাক নাম। কি? বিউট 1 ইন 3 আইন। 1 নাম্বার কার্বন ডবল বন্ড আছে আর 3 নাম্বার কার্বন ট্রিপল বন্ড আছে। ডবল বন্ড থাকলে ইন লিখি, ট্রিপল বন্ড থাকলে আইন লিখি, তাহলে এর ইউপ্যাক নাম হয়ে গেল। এরপর কি করতে হবে আমাকে? এবার আমাকে বলেছে যে এখানে বলে দিয়েছে যে C2 আর C3, দেখো এটা 2 নাম্বার কার্বন আর এটা 3 নাম্বার কার্বন, তাহলে এই কার্বনের সংকরায়ন কি আর এই কার্বনের সংকরায়ন কি আমাকে জিজ্ঞাসা করেছে। যখন আমরা কার্বনের সংকরণটা নির্ণয় করব, আমাকে দেখতে হবে ওই কার্বনের অ্যারাউন্ডে কটা পাই বন্ড আছে। তো সংকরণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যে কটা পাই বন্ড আছে বার করলে আমরা পেরে যাবো। তো দেখো, এই ফর্মুলা তোমরা ভালো করে মনে রাখবে, কি? sp3 মাইনাস নাম্বার অফ পাই বন্ড। এটা কার ক্ষেত্রে ইউজ করতে পারি এই ফর্মুলাটা? আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি কার্বন, নাইট্রোজেন বা অক্সিজেন, এই 3টে যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি? এই সংকরণ বার করার জন্য এই ফর্মুলা ইউজ করতে পারি যে sp3 মাইনাস নাম্বার অফ পাই বন্ড। তাহলে দেখো, আমি যদি প্রতিটা কার্বনের বার করে দেখিয়ে দেবো 1 2 3 4 করে সবগুলোই। আমাকে যদি বলে 1 নাম্বার কার্বন, প্রথমে দেখবো 1 নাম্বার কার্বনের চারিদিকে কটা পাই বন্ড আছে। দেখো 1 নাম্বার কার্বনের চারিদিকে মানে এখানে এই জায়গা তুমি দেখো, এখানে 1 নাম্বার কার্বনের চারিদিকে মানে এই যে জায়গাটা আছে, এখানে দেখো একটাই। আমরা কি জানি, যদি কোনো জায়গাতে মাত্র একটা বন্ধন থাকে তাহলে সেখানে শুধুমাত্র সিগমা থাকে। দুটো বন্ধন থাকা মানে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। আর ত্রিবন্ধন থাকা মানে কি হয়? একটা সিগমা আর দুটো পাই বন্ধন থাকে। তাহলে দেখো, এই কার্বনের অ্যারাউন্ডে কি আছে? একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। তাহলে পাই বন্ড থাকলে সংকরণটা কি হবে? sp3 - 1 সমান কি হবে? sp2, কারণ আমি বললাম 3 মাইনাস নাম্বার অফ পাই বন্ড। তাহলে দেখো একটা পাই বন্ড আছে, ওই জন্য সংকরণ হয়েছে কি? sp2। সিমিলারলি যদি এই কার্বনের চারদিকে কথা ভাবি আমি, দেখো এই কার্বনের এইদিকে ডবল বন্ড আছে, এদিকে সিঙ্গেল বন্ড আছে, আর হাইড্রোজেন সবসময় সিঙ্গেল বন্ড করে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হবে না, পাই বন্ড আসবে না। আমাকে কার্বনের ক্ষেত্রে দেখতে হবে। এই কার্বনের ক্ষেত্রে কি দেখবো আমরা? সিমিলারলি এই কার্বনটা পাই বন্ড পাচ্ছি, তাহলে sp3 - 1 মানে হচ্ছে কি? এই কার্বনের সংকরণ sp2। এরপর যদি এই কার্বনের সংকরণটা বার করি আমরা, কি করে পাবো? দেখো, এই কার্বনের চারিদিকটা দেখবো আমরা। এই কার্বনের এদিকে দেখো একটা সিগমা বন্ড আছে আর এদিকে একটা ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ডে কি থাকে? একটা সিগমা আর দুটো পাই। তাহলে সংকরণটা কি হবে? sp3 - 2 সমান সংকরণটা হবে sp। সিমিলারলি যদি এই কার্বনটা কত ভাবি আমি, তাহলে সংকরণ কি আসবে? এরও চারিদিকে দেখো ট্রিপল বন্ডেই আছে, তাহলে কি হবে? sp3 - 2 সমান কি হচ্ছে? sp। তাহলে সংকরণ পেয়ে গেলাম আমরা sp, sp2, sp2, sp আর sp। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কি 2 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের সংকরণ হচ্ছে sp2 আর 3 নাম্বার কার্বনের সংকরণ হচ্ছে sp। তাহলে অ্যান্সার হবে sp2 এবং sp। এটা হবে আমার অ্যান্সার, sp2 এবং sp হচ্ছে
অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যে কোনো অর্গানিক যৌগ যদি আমাকে সংকর নির্ণয় করতে দেয় না, তাহলে কি করবে, জাস্ট শুধুমাত্র তোমার কাজ হচ্ছে যে সিগমা বন্ড এই পাই বন্ড গুনলে কিন্তু কাজ হয়ে যাবে, জাস্ট পাই বন্ডটা গুনবে তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের সংকরায়ন বার করার পদ্ধতি। আর তোমরা নিশ্চয়ই এটা ভালো করে জানো যে সংকরায়ন যদি কি হয়ে যায়, sp3 হয়ে যায়, ওর স্ট্রাকচারটা হয় টেট্রাহাইড্রাল। আর যদি sp2 হয়ে যায় ওটা হয় কি ত্রিকোণীয় সমতলীয়। আর যদি sp হয়ে যায় ওটা হয় সরলরৈখিক বা লিনিয়ার বলে থাকি। এটা ট্রাইগোনাল প্ল্যানার বলে থাকি, এটাকে বলে থাকি লিনিয়ার। এটা হয়ে থাকে হচ্ছে সমতলীয় আর এটা হয়ে থাকে সরল রৈখিক। এটি ছিল কি আমার, এটি ছিল আমার সম্পূর্ণ রকম তোমার সংকরায়ন। তার স্ট্রাকচার কি হবে, আর বর্ণাঙ্গেলটা মনে রাখবে। sp3 হলে বর্ণাঙ্গেল হয় কত, 109 ডিগ্রি 28 মিনিট। sp2 হলে বর্ণাঙ্গেল হয় 120 ডিগ্রি। আর sp হলে বর্ণাঙ্গেল হয় 180 ডিগ্রি। আর এখানে মনে রাখো সব থেকে বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভ কে হয়ে থাকে, sp, তারপরে হয় sp2, তারপরে হয় sp3। এটা হচ্ছে কি অর্ডার, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, মানে এখানে পার্সেন্টেজ 50% আছে, তাই সব থেকে বেশি ইলেকট্রনিক হয়ে থাকে। এখানে 33% থাকে, এখানে 25% থাকে। এটা হচ্ছে 50% আছে, এখানে আছে তোমার 33%, আর এখানে আছে 25%। এটা কি, এটা পার্সেন্টেজ অফ এস। তাহলে পার্সেন্টেজ অফ এস যত বেশি হবে সেক্ষেত্রে কি আসবে আমার, সেক্ষেত্রে তোমার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে। এসপি যেহেতু 50%, তাই এসপির ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো দেখো সংকরায়ন থেকে যা রকম কনসেপ্ট থাকে, কি করে সংকরায়ন নির্ণয় করতে হয়, তো সমস্ত কিছু তোমাদেরকে আমি আলোচনা করে বলে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে এখানে যে ধরা যাক এসটিপিতে 112 ml গ্যাসীয় নাইট্রোজেন তরলে রূপান্তরিত হলো, তার ভর কত হবে। মানে আমাকে কি করেছে, এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের আমাকে আয়তনটা বলে দিয়েছে। আয়তনটা কত বলে দিয়েছে, আয়তনটা বলেছে 112 ml। তো 112 ml নাইট্রোজেন যে গ্যাস আছে, এই নাইট্রোজেন গ্যাসের ওজন কত হবে বা এর ভর কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এটা মূল কনসেপ্ট থেকে সমস্ত রকম জিনিসটা আছে। তো আমরা কি করবো, প্রথমে মূল কনসেপ্ট যে ব্যাপারটা আছে ওই গোটা জিনিসটা প্রথমে ভালো করে বুঝে নেবো, তারপরে প্রথমে সলভ করবো। তো দেখো মূল কনসেপ্ট ব্যাপারটা বোঝার জন্য কি করতে হবে, এখানে মাসে থাকে কি মূল সংখ্যা, ঠিক আছে। এখানে দেওয়া থাকে কি ওজন, এদিকে দেওয়া থাকবে, এখানে আছে আয়তন, আর এখানে আছে তোমার অনুসংখ্যা। এই সবটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমি যদি কি করি, আমি যদি এখান থেকে মূল সংখ্যা থেকে ওজনে যেতে চাই, ধর আমি কোনো জিনিসের মূল সংখ্যা পেয়ে গেলাম, আমাকে ওজন জিজ্ঞেস করেছে, তো কি করে যাবো আমরা, আর আমরা এখান থেকে এখানে ঘুরে আসতে পারি। সিমিলারলি এইখান থেকে এখানে যেতে পারি, আর এইখান থেকে এদিকে ঘুরে আসতে পারি। সিমিলারলি এখান থেকে এখানে যেতে পারি, আর এদিক থেকে এখানে আমি কি করতে পারি, ঘুরে আসতে পারি। তো যদি আমাকে জিজ্ঞেস করে, দেখো আমি কি বললাম, আমাকে এখানে কোশ্চেনটা দেখলে বুঝতে পারো তোমাকে কি জিজ্ঞেস করেছে, যে এত এমএল মানে আয়তন দিয়ে দিয়েছে, ভর জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এখন আয়তন দিয়ে দিয়েছে আর জিজ্ঞেস করছে ভর। তাহলে এখন আয়তন দেওয়া আছে, তাহলে ভরে যাবো কি করে, ভর ওজন মানে ভর। তাহলে আয়তন থেকে মূল সংখ্যা বার করবো, মূল সংখ্যা থেকে আমরা কি করবো, ওজন নির্ণয় করবো। তো এখান থেকে এখানে যেতে হয় কি করে, আমাকে যদি বলে দেয় যে কোনো জিনিসের হয়তো এত এত আয়তন দেওয়া আছে, তাহলে মূল সংখ্যা কি করে পাবো, 22.4 লিটার দ্বারা ভাগ করলে পেয়ে যাবো। তাহলে আয়তন থেকে মূল সংখ্যা যাওয়ার জন্য কি করি আমরা, আয়তন থেকে মূল সংখ্যা যাওয়ার জন্য আমরা 22 পয়েন্ট ভাজিত 22.4 লিটার, এটা দ্বারা ভাগ করলে আমরা আয়তনটা মূল সংখ্যাতে পেয়ে যাবো। এবার মূল সংখ্যা থেকে আয়তন কি করে আসতে হবে, আমাকে যদি কি করি আমরা 22.4 লিটার দ্বারা গুণ করি, মানে আমাকে আমরা কি জানি যে এক মূলের আয়তন 22.4 লিটার, তাহলে 4 মূলের আয়তন কত হবে, 4 × 22.4 লিটার। 2 মূলের আয়তন কত হবে, 2 × 22.4 লিটার, বোঝা গেল। এরপর সিমিলারলি আমাকে যদি ওজন বলে দেয়, আমাকে হয়তো ওজন বলে দিয়েছে, মূল সংখ্যা বার করতে দিয়েছে, তখন কি করবো আমরা, ওজন বলে দিলে আর মূল সংখ্যা বার করার নিয়ম হচ্ছে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি, কি করি আণবিক ভর দ্বারা ভাগ করবো। ওজন থেকে মূল সংখ্যা পাবো কি করে আমরা, ভাজিত আণবিক ভর। আর আমাকে যদি মূল সংখ্যা থেকে ওজনে যেতে হয় কি করবো আমরা, গুণিত আণবিক ভর। আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছি, এটাকে প্রকাশ করছি আমরা ক্যাপিটাল এম দিয়ে করে। এরপর অনুসংখ্যা, আমরা কি জানি এক মোল সমান কত অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাহলে আমাকে যদি মোল সংখ্যা বলে দেয়, তো কি করবো আমরা এখানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেবো, মানে এটার মানটা কত হচ্ছে। আর এখানে অনুসংখ্যা বলে দেয়, তার মোল সংখ্যা বার করতে দেয়, ভাজিত কি করবো আমরা, ভাজিত এনে করবো। এখানে এন এর সমান কত, এন এর সমান হচ্ছে 6.023 6.023 গুণিত 10⁻23। অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য 6.023টাকে মানে 6.022 হিসাবে ওরা ভেবে নেয় বা ধরা যেতে পারে। দেখো এটা হচ্ছে মূল সংখ্যা কনসেপ্ট। আমাকে এখানে দিক, আমি এখানে যেতে পারবো, এখানে দিক, এখানে যেতে পারবো, যেখানে দিক না কেন এই ছকের সাহায্যে যেতে পারবো। আমাকে করতে হবে জাস্ট কি, গুণ ভাগ করার সাথে কোনো কাজ নেই।
তো দেখো আমাকে এখানে দিয়েছে কি, এই কোশ্চেনটা দিয়েছে এখানে কি, যে 112 ml নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছে, তার ভর জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে কি করবো, এটাকে কনভার্ট করবো মোল সংখ্যাতে, তারপরে কি করবো, মোলটাকে আমরা ওজন কনভার্ট করে নেবো। তো দেখো প্রথমে 112 ml দেওয়া আছে, তো 112 ml আমি কি করে কনভার্ট করবো মোল সংখ্যাতে, ভাগ করতে হবে কত, 22.4 লিটার, ওখানে লিটার দিয়েছি আর এখানে দিয়েছি তোমাকে কিন্তু এমএল। মনে রাখবে আমাকে ইউনিটটা কনভার্সন করে নিতে হবে। 22.4 লিটার সময় কত হয়, 22,400 ml হয়ে থাকে। তাহলে এখানে জাস্ট কনভার্টটা করে নাও। তাহলে নাইট্রোজেনের মূল সংখ্যা সমান কত হবে, এখানে নাইট্রোজেনের মূল সংখ্যা সমান আসবে n অফ n2 সমান কত আসবে, 112 বাই 22,400, এত মোল চলে এলো। এটা কাটাকাটি করো, কত আসবে, এটা 2 200, মানে কত আসছে 1/200 মূল আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, এক মূল নাইট্রোজেন সমান কত, আণবিক ভরের সঙ্গে গুণ করতে হবে। নাইট্রোজেন আণবিক ভর কত হয়, n2, একটা নাইট্রোজেন মানে 14, দুটো নাইট্রোজেন মানে 28। তাহলে কত হবে এখানে, যে আমি যদি বার করি তাহলে ভর সমান কত হবে, ভর সমান 1/200 মোল, এক মোল হলে কত হচ্ছে 28 গ্রাম। 1/200 মোল হলে কত হবে, 1/200 গুণিত 28, এটা কাটাকাটি করো, এটা আসবে 100, এটা আসবে 14, তাহলে কত আসছে 14/100 সমান কত আসছে 0.14 গ্রাম। বোঝা গেল আশা করি কি আসছে 0.14 গ্রাম। এইটা হবে কি, এটা হবে তোমার অ্যান্সার, যে 0.14 গ্রাম। আশা করি বুঝতে পারলে। এরপর তোমাকে এখান থেকে যেমন ভাবে যাই জিজ্ঞাসা করবো না কেন, আশা করি তুমি করতে পারবে। দেখো কি করে জিজ্ঞাসা, যদি আমাকে অনুসংখ্যা বলে দিত, অনুসংখ্যাটা মূল সংখ্যা কনভার্ট করতাম, মূল সংখ্যা থেকে ওজন পেয়ে যেতাম। আমাকে যদি বলতো অনুসংখ্যা থেকে আয়তন, তাহলে অনুসংখ্যা থেকে মূল সংখ্যা কনভার্ট করবো, ওখান থেকে আয়তন নিয়ে আসবো। আয়তন যদি বলে দেয়, আয়তন থেকে মূল সংখ্যা যাবো, ওজন বার করতে পারবো। যাই জিজ্ঞেস করো না কেন এই সবটা সাহায্যে আমি করতে পারবো। তাই এই সবটা ভালো করে যদি আইডিয়া রাখতে পারো, তো মূল কনসেপ্ট থেকে যেমন টাইপের প্রবলেম জিজ্ঞেস করো না কেন, আশা করি তোমরা করতে পারবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, দেখো কি বলেছে, 10⁻⁸ মোলার HCl এর জলীয় দ্রবণের পিএইচ এর ক্ষেত্রে কোনটি সঠিক। আমাকে কি বলে দিয়েছে, HCl দিয়ে দিয়েছে, ওর গাঢ়ত্ব কত 10⁻⁸ মোলার HCl আমাকে দিয়েছে। এবার HCl কি জানি আমরা, স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা আমি কি শিখিয়েছি, এই পিএইচ কি হয় আগের দিন আলোচনা করে বলেছিলাম, পিএইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস। এটা করলে হয়ে যাবে। এখানে 10⁻⁸ মোলার HCl দিয়েছে, তাহলে ভাঙলে এখান থেকে H প্লাস কনসেন্ট্রেশন কত পাবো আমরা, 10⁻⁸ পেয়ে যাবো। তাহলে কত আসবে মাইনাস লগ অফ 10⁻⁸। তাহলে কত আসছে, লগ 10 এর মান 1 হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পিএইচ সমান কত আসছে 8। কিন্তু দেখো পিএইচ সমান 8 বেরিয়ে গেছে, কিন্তু আমার এখানে দিয়েছে কার, HCl। HCl মানে আমরা কি জানি, অ্যাসিড জানি। কিন্তু একটা জিনিস ভাবো, অ্যাসিডের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমার এরকম পিএইচ স্কেল কত থাকে 0 থেকে 7, এখান থেকে 14। আমরা কি জানি, এই জায়গাটা হয় অ্যাসিড, তারপরে জায়গাটা হয় কি বেস। তাহলে 0 থেকে 7 এর মধ্যে অ্যাসিড থাকবে, 7 এর থেকে ভ্যালুটা কোনোদিন বেশি হবে না। যদি কোনো জিনিস অ্যাসিড হয়ে থাকে না, তার কনসেন্ট্রেশন যতই কম হোক না কেন, তার কিন্তু কোনো রকমের জন্য পিএইচ এর মানটা 7 এর উপরে উঠবে না, সবসময় কেউ 7 এর থেকে নিচে থাকবে। আর যদি আমি এরকম বলে দিতাম যে বেসের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, ওর পিএইচ কিন্তু কোনো সময়ের জন্য 7 এর নিচে নামবে না। কি বলছি আমি, যে বেস বা কোনোটা ক্ষার বলে দিই, তার পিএইচও কিন্তু 7 এর নিচে নামবে না। আর যদি কোনো অ্যাসিড হয়ে থাকে, তার পিএইচও কিন্তু 7 এর থেকে বেশি যাবে না। এটি পিএইচ স্কেল বলছে। তাহলে আমরা কি করেছি এখানে, তাহলে আমি ভুল ফর্মুলা ইউজ করেছি না, ভুল ফর্মুলা ইউজ করিনি, কারণ আমি জানি যে HCl এর ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করতে হয়। তার মানে কিটা মিস করেছি এখানে, এই যে H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে মিস করে নিয়েছি। এখানে দেখো কত দিয়েছি, 10⁻⁸ মোলার দিয়েছে, এত কম কনসেন্ট্রেশন না। এখানে কি হয়, জল থাকে তো H2O, H2টা কিসে ভাঙে, H প্লাস OH মাইনাস। ওই জলের যে এখন আয়ন বিভবনটা হচ্ছে না, ওই জলটা যে ভেঙে যাচ্ছে, ওই H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে ধরা হয়নি বলেই এখানে পিএইচ এর মানটা এত এরকম হয়ে গেছে। এই পিএইচ এর একটা ক্যালকুলেশন আছে, বিশাল বড় ক্যালকুলেশন হয়, ওই ক্যালকুলেশন করার দরকার নেই, তোমাদেরকে জাস্ট একটু মনে রাখবে, মনে রাখলে কাজ হবে। কি মনে রাখবে তোমরা, যে কি হয় 10⁻⁷ মোলার যদি আমাকে HCl দিয়ে দেয়, এত মোলার HCl, এর পিএইচ দেখো আমি প্রথমেই বলছি এর গাঢ়ত্বটা অনেক কম আছে, তাহলে পিএইচ এর মানটা অনেক বেশি আসে, ঠিক আছে। এর পিএইচটা হয়ে যায় 7, কত আসে এর পিএইচটা হয়ে যায় 6.79। আর যদি আমাকে বলে দেয় 10⁻⁸ মোলার HCl, তাহলে এর ক্ষেত্রে পিএইচটা কত আসবে, এর ক্ষেত্রে পিএইচটা আসবে 6.97। তাহলে কি আসবে, এর 7 থেকে সবসময় কম আসবে। তাহলে দেখো অ্যান্সার পেয়ে যাবে তুমি এখান থেকে, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে এটা। 10⁻⁷ মোলার ক্ষেত্রে কত হয় 6.79, আর 10⁻⁸ মোলার ক্ষেত্রে হয় কত 6.97। মনে রাখার টেকনিক বোঝা দরকার, 7 থেকে কম হবে, অ্যাসিড মানে তো 7 থেকে কম অবশ্যই হচ্ছে। এবার আমাকে বলেছে 10⁻⁸ মোলার বলে দিয়েছে, 8 মোলার হলে 6.97 হয়ে যদি ভ্যালু জিজ্ঞেস করতো, ভ্যালু মনে রাখতে পারবে। আর এটা মনে রাখো সোজা আছে, দেখো -7 হলে 6.79, -8 হলে 6.97, এই 790 উল্টে 97 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে কি করতে পারবো আমরা, এভাবে পিএইচ নির্ণয় করতে পারবো। এরা কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করতো বেসের ক্ষেত্রে, হয়তো তোমাকে একটা বেস দিয়ে দিল, সেই বেসের কনসেন্ট্রেশন বলে দিল, অনেক লঘু কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাই জিজ্ঞেস করলো পিএইচ, তুমি এমনি ক্যালকুলেশন করবে, দেখবে পিএইচ বেরিয়ে গেছে 7 থেকে নিচে। আমি তোমাকে যদি বললাম যে ঠিক আছে চলো 10⁻⁸ মোলার তুমি NaOH এর পিএইচ নির্ণয় করো, তুমি এর পিএইচ নির্ণয় করতে হবে, দেখবে পিএইচ চলে আসবে কত 7 চলে আসবে, কত চলে আসবে পিএইচ 7 না, পিএইচ আসবে 6। আমরা কি জানি
কোনোদিন কোনো ক্ষারের পিএইচ 6 হয় না, তাহলে এর পিএইচ নিশ্চয়ই কি হবে 7 থেকে বেশি হবে। কত বেশি? 7 থেকে একটু জাস্ট বেশি হবে। এই এখনো কি হয়েছে, এখন ওই জলের যে বললাম না, ওই জলের যে জলটা আয়নিত হয়ে যাচ্ছে H+OH- ওই আয়নি ভবনটা ওই তোমার ওই হাইড্রোলিসিস ভাবেনি এখানে, ওই জন্য কি হয়েছে, ওই জন্য মানে ক্যালকুলেশনে মিস করেছে বলে ওই জন্য পিএইচ এর মানটা এই ফর্মুলা ইউজ করলে, যদি আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করি তখন মানটা ভুল চলে আসে আর কি, মানে পিএইচ কোনো 6 হবে না বেসের ক্ষেত্রে। তার জন্য একটু মনে রাখার চেষ্টা করবে যে পিএইচ কত হয়, -7 হলে 6.79, -8 হলে 6.97। আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমার কমেন্টে জানাবে, আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সেই কমেন্টে রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। আর অবশ্যই তোমাদের ভিডিও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো করে। তারপরের কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে কোন ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধীকরণ তড়িৎ বিশ্লেষণ দ্বারা সম্পন্ন হয়। মানে দেখো তোমাদের ক্লাস 12 একটা চ্যাপ্টার ছিল না, ওই ক্লাস 12 চ্যাপ্টারটা ছিল এরকম যে সেই মৌলের পৃথকীকরণ। ওখানে দেখো আমরা কিন্তু কি করেছি, আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিশুদ্ধীকরণ করেছিলাম। মানে বিশুদ্ধীকরণ মানে একটা মৌলকে যখন আকরিক হিসাবে থাকে, আকরিকটাকে আমরা যখন সেপারেশন করে আনি তখন কি হয়, আকরিকটাকে প্রথমে আমরা কি করি, চূর্ণীকরণ করি, তারপর গাঢ়ীকরণ করা হয়, তারপরে বিভিন্ন তারপরে কি করি আমরা সে আকরিক থেকে আমরা কি করি টোটাল ওই যে তোমার ধাতুটাকে নিষ্কাশন করি, যে লাস্টে কি করি আমরা বিশুদ্ধীকরণ করে থাকি। তো জিজ্ঞেস করছে এখানে ওই বিশুদ্ধীকরণ যখন করা হচ্ছে মানে ওখানে অনেক কিছু ভেজাল মিশে থাকে, ওটাকে পিওরটাকে বার করার চেষ্টা করছে, এটাই আর কি। ঠিক আছে, যখন বিশুদ্ধকরণ করি ওই বিশুদ্ধকরণ করার সময় বিশুদ্ধকরণের টেকনিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করতে পারি আমরা, বিশুদ্ধ করতে পারি। তো জিজ্ঞেস করেছে কোন পণ্য ব্যবহার করতে পারি আমরা। তো দেখো মনে রাখবে তোমরা এখানে কি হয়, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সিলভার, ক্রোমিয়াম, এই ধাতুগুলোর জন্য আমরা কি করে থাকি, তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে থাকি। কি করি আমরা, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কি করি, এদেরকে আমরা বিশুদ্ধীকরণ করে থাকি। এদেরকে কি করি আমরা, বিশুদ্ধীকরণ করে থাকি। ভালো করে কিন্তু মনে রাখবে যে এদেরকে ব্যবহার করে আমরা কি করি, বিশুদ্ধীকরণ করে থাকি। ঠিক আছে, তো এখানে দেখো কপার আর জিঙ্ক আছে কি, এই যে কাপেলটা আছে, এই কাপেলটা কি করবো, এই কাপেলটার সাহায্যে আমরা কিন্তু ইজিলি ভাবে কি করতে পারবো, কপার আর জিঙ্ককে ব্যবহার করে আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ মানে কপার আর জিঙ্ককে কি করবো আমরা এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিন্তু বিশুদ্ধীকরণ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ছিল না তোমাদের ক্লাস 10 দেখবে এটা ছিল, সেই ছিল না যে কপারের তড়িৎ বিশ্লেষণে কপারের মানে কপার পাত ক্ষয় হয় না, মানে কপারের পরিমাণটা সেম থাকে। মানে এটা হয় না, সে একটা অ্যানোড থাকে আর একটা ক্যাথোড থাকে, এদিকে অ্যানোড নি এদিকে ক্যাথোড নি, আমরা কি জানি সবসময় কি হয় তোমার এরকম ক্ষয় হয় জমা হয় এরকম ব্যাপার ছিল না একটা, দিছে অ্যানোড বান্ড পাই আমরা ক্লাস 10 পড়েছিল, এটা তোমরা দেখবে তোমার মনে পড়ছে হয়তো হালকা হালকা করে, যে ক্লাস 10 আমরা পড়েছিলাম যে অ্যানোড বান্ড জিনিসটা কি, অ্যানোড বান্ডের মধ্যে কি কি ধাতু পাওয়া যায়। হ্যাঁ এটা মনে রাখবে ভালো করে, যেটা বলছি অ্যানোড বান্ড, কি বলছি আমরা, অ্যানোড বান্ড। অ্যানোড বান্ডের মধ্যে খুব মূল্যবান ধাতু পাওয়া যায়। মূল্যবান ধাতু মানে কি পাওয়া যায় ওখানে, ওখানে এজি পাওয়া যায়, AU পাওয়া যায়, তারপরে কি পাওয়া যায়, আর তার সঙ্গে কপার পাওয়া যায় না, সিলভার প্লাটিনাম পাওয়া যায়, কি পাওয়া যায় এখানে তার সাথে প্লাটিনামও কিন্তু পাওয়া যায়। ভালো করে মনে রাখবে সিলভার, গোল্ড আর প্লাটিনাম কিন্তু আমরা এখানে পেয়ে থাকি এই অ্যানোড বান্ডের মধ্যে। এটা কোশ্চেন যখন সময় জিজ্ঞেস করতে পারে, এটা কখন পাই আমরা, যখন তড়িৎ বিশ্লেষণ দ্বারা বিশুদ্ধকরণ করে থাকি তখন এই অ্যানোড বান্ডে এগুলোকে আমরা পেয়ে থাকি। ভালো করে কিন্তু মনে রাখবে অ্যানোড বান্ডে এগুলোকে পেয়ে থাকি। তো নেক্সট কোশ্চেন দেখে কি দেওয়া আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এ এবং বি দুটি গ্যাসের ব্যাপনের হার 4:1 হলে তাদের ঘনত্বের অনুপাত কত আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমার এখানে বলেছে কি, আমাকে বলেছে ব্যাপন। তো দেখো তোমাদেরকে ব্যাপন জিনিসটা জানতে হবে, যে ব্যাপনের ফর্মুলা আছে, ওই ব্যাপনটা আমরা দেখবো ভালো করে। দেখো কি হয়, আমরা যদি কি করি গ্যাসটাকে রেখে দিই, কোন জিনিস তোমাদের আগের দিনে বলছিলাম না যে কি হয়, ধূপটাকে রেখে দিলে কোনে কি হয়, সেই ধূপটা দেখবে ছড়িয়ে যায়। কি জন্য ছড়ায়, ব্যাপন ধর্মের জন্য ছড়াচ্ছে নাকি, ব্যাপন ধর্মের যে ব্যাপন যে হার আছে না, ওই হারটাকে কি লিখি আমরা, যে R1/R2 সমান কি হয় √D2/D1, এটা হয়ে থাকে। মানে কোনো যে ব্যাপন হবে ব্যাপনের হার কারো কার সঙ্গে সমানুপাতিক হয়, ওর যে ঘনত্ব আছে ওই ঘনত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়ে থাকে। এটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে কি এই যে কোনো গ্যাসের ব্যাপনের হার 1/√D হয়। ঠিক আছে, R1/R2 সমান কি হচ্ছে √D2/D1। এবার এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা চেঞ্জ করতে পারি আমরা, কিভাবে চেঞ্জ হয়ে যাবে, R1/R2 এই ঘনত্ব আছে, এই ঘনত্বকে বাষ্প ঘনত্ব কনভার্ট করতে পারি, বাষ্প ঘনত্ব যদি ব্যবহার করি তখন আসবে কি আমার √D2/D1 আসবে। বা এটাই আমরা লিখতে পারি যে R1/R2 সমান কি আসবে √M2/M1। M2 আর M1 টা কি, এখানে যে গ্যাসটা বলবে তার আণবিক ভর। এই ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক করতে দেয়, এই দুটো থেকে অঙ্ক করতে দেয় বেশি। এখানে মানে এই ফর্মুলা থেকে অঙ্কটা করতে দিয়েছে আর এই ফর্মুলা থেকেও কিন্তু অঙ্ক করতে দেয়। আর এখানে কি থাকে, আর মানে কি জানি আমরা, আর মানে হচ্ছে V/T, মানে কতটা আয়তন গ্যাস যাচ্ছে কতটা সময়ের মধ্যে যাচ্ছে ওটাকে আমরা হার বলবো। তাহলে এখানে কি আর সমান হচ্ছে V/T। অনেক সময় তোমাকে ভি আর টি এর সঙ্গে সম্পর্ক দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারে, তোমাকে টাইম দিয়ে দিল তখন কি হবে, টাইম দিলে হয়ে যাবে T2/T1 সমানে কি আসবে √M2/M1। জাস্ট কিছু না, এখানে কি করলাম R1 এর জায়গায় V/T1 বসালাম, R2 এর জায়গায় V/T2 বসালাম, ওই জন্য উপরে দেখো T2/T1 টা ওই জন্য চলে এসেছে। এই সম্পর্ক দিয়েও কিন্তু কি করতে পারে, তোমাকে যে কোনো সময় ম্যাথ জিজ্ঞেস করতে পারে। আর এখানে এটা দেখো যতগুলো ব্যাপন করেছি না, এটা কখন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। যখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখনই কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হবে।
এরপর যদি প্রেসারটা কনস্ট্যান্ট না থাকে, শুধুমাত্র অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি হয়ে থাকে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেই মুহূর্তে ফর্মুলাটা চেঞ্জ হয়ে চলে আসে কি, যে আর সমান আমরা কি লিখি, আর ভেরিয়েস তখন হয়ে যায় পি বাই রুট ওভার অফ ডি। মানে তখন কি হবে, একটা ফর্মুলাতে পি রেজাল্ট চলে আসে, বুঝা গেল? মানে তখন এই ফর্মুলা এরকম হয়ে যাবে যে কি হবে, আর ওয়ান বাই আর টু সমান কি হবে, পি ওয়ান বাই পি টু ইন্টু রুট ওভার অফ ডি টু বাই ডি ওয়ান। এরকম টাইপের একটা ফর্মুলা কিন্তু চলে আসবে। কখন আসবে, যদি কি করে, যদি তোমাকে এখানে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যদি তোমাকে কি করে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তোমাকে যদি বলে দেয়, মানে যদি প্রেসারটা কনস্ট্যান্ট না রাখে, তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করবো। অনেক সময় এই ফর্মুলা থেকেও কিন্তু অঙ্ক করতে দেয়। তো দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে, আমরা অঙ্কটা দেখো কি বলেছে, এ আর বি ব্যাপন অনুপাত 4:8 হলে ঘনত্ব অনুপাত জিজ্ঞেস করেছে। এ আর বি এর ব্যাপন অনুপাত 4:1। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এ আর বি, এ ইস টু বি এর ক্ষেত্রে ব্যাপন অনুপাতটা কত দিয়েছে, 4:1। আমাকে জিজ্ঞেস করেছে কি, ঘনত্বের অনুপাত কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। কি করেছে, এইচ টু বি এর আমাকে কি করে দিয়েছে, ব্যাপন অনুপাত আমাকে বলে দিয়েছে, ঘনত্ব অনুপাত জিজ্ঞেস করেছে। দেখো তাহলে আমরা ফর্মুলা কি জানি, আর ওয়ান বাই আর টু সমান কি হবে, রুট ওভার অফ ডি টু বাই ডি ওয়ান। এবার আর ওয়ান বাই আর টু কত দিয়েছে, 4/1। এ আর বি কত দিয়েছে, 4/1, 4:1। দেখানো কত আসবে, এটা 4:1 চলে আসবে। ঠিক আছে, তাহলে 4/1 সমান কত আসছে, রুট ওভার অফ ডি টু বাই ডি ওয়ান। রুট টু এদিকে উঠলে চলে আসবে কি, তাহলে হয়ে যাবে 16/1 সমানে কি হবে, ডি টু বাই ডি ওয়ান। ঘনত্ব অনুপাত জিজ্ঞেস করেছে, এইচ টু বিকাশ দিয়েছিল, মানে এটা ভেবে না 1 আর বিটা ভেবে না 2। তো কি আসবে তখন, ডি ওয়ান বাই যদি ডি টু করি আমরা, ডি ওয়ান বাই ডি টু করলে কি আসবে, 1/16 আসবে। অতএব ডি ওয়ান ইচ টু ডি টু যদি আমরা করি, সমানে আসবে 1:16। তাহলে কি হতে হচ্ছে, ঘনত্ব অনুপাত যদি কি হয় 1:4 হয়, তো এই তোমার যে তোমার যে তোমার যে ব্যাপন আছে, ব্যাপন অনুপাত যদি 4:1 হয়ে থাকে, তো ঘনত্ব অনুপাত হবে কত, 1:60। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলে ফেনলের সাথে কোন যৌগের বিক্রিয়া ব্যাকেলাইট প্রস্তুত হয়। কি বলেছে, ফেনলের সাথে কোন যৌগের বিক্রিয়া কি ব্যাকেলাইট প্রস্তুত হয় জিজ্ঞেস করেছে। দেখো ব্যাকেলাইটের নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, বা তাকে আমরা বলছি ব্যাকেলাইট। কি বলছি, ফেনল ফর্মালডিহাইড রেজিনকে আমরা ব্যাকেলাইট বলে থাকি। তো কি করে উৎপন্ন হয়ে থাকে, দেখো এই যে ফেনল আছে না, ফেনল মানে কি জানি, বেঞ্জিনের মাথায় ওইচ থাকে, তাকে আমরা কি বলে থাকি, বেঞ্জিনের মাথায় যদি ওইচ থাকে তাকে আমরা বলে থাকি ফেনল। এই ফেনলের সাথে কার রিঅ্যাকশন হয়, ফর্মালডিহাইডের রিঅ্যাকশন হয়, HCHO বা অবলিক আমরা যদি কি দিয়ে দিই, H প্লাস দিয়ে দিই, তাহলে কি হয়ে যায়, একবার অর্থো পজিশন আর একবার প্যারা পজিশনে কি হয়ে যায়, CH2OH গ্রুপ যোগ হয়ে যায়। মানে কি হয়ে যায়, CH2OH এগুলো যোগ হবে, এবার অর্থো পজিশনে আর একবার যোগ হবে কি আমার প্যারা পজিশনে, এটা যোগ হয়ে যায় যে OH, আর নিচে হয়ে যায় কি CH2OH। ফেনলের সাথে বিক্রিয়া করছে কার, ফর্মালডিহাইডের বিক্রিয়া করছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ল্যাডারের ম্যানাসে বিক্রিয়া। কি বলছি আমরা, ল্যাডারের ম্যানাসে বিক্রিয়া বলছি এটাকে। এবার যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া যখন কন্টিনিউ করতে থাকি না, তখন কি হয়, এই যে CH2OH ইউনিটটা আছে না, এ পর পর লিঙ্ক হতে থাকে। লিঙ্ক হয়ে করে কি করে, এরকম লম্বা জালক পলিমার তৈরি করে। ওই যে লম্বা জালক পলিমারটা তৈরি করছে, সেই পলিমারটাকে আমরা কি বলছি, ওই পলিমারটাকে বলছি ব্যাকেলাইট। মানে তখন সংকেত এরকম প্রকৃতির হয়ে থাকে আর কি। মানে এখানে উপরে OH আছে, এইদিকে লাগবে CH2, তারপর এখানে কি হবে, এখানে উপরে OH থাকবে, এদিকে হয়ে যাবে আরো CH2, তারপর এখানে হয়ে যাবে CH2, এদিকে আসবে CH2, তারপর এখানে আবার বেঞ্জিন রিং চলে আসবে, এদিকে হয়ে যাবে OH, CH2, নিচ দিকে থাকবে OH, এদিকে থাকবে কি CH2। এবার সংকেতটা আছে, এরকম টাইপের পলিমার তৈরি করে। এই পলিমারটাকে বলছি আমরা কি হচ্ছে, ব্যাকেলাইট, বা এরই নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। একে আমরা কি বলছি, ফেনল ফর্মালডিহাইড রেজিন, বা একে আমরা কি বলে থাকি, ব্যাকেলাইট বলে থাকি। ভালো করে মনে রাখবে, এই পলিমারটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে, এই পলিমারটা ব্যবহার করা হয়ে থাকে যত রকম সে ইলেকট্রিক যন্ত্রপাতি আছে না, ওই যন্ত্রপাতি যে পিছনে ঢাকনাটা কভারটা হয়ে থাকে, ওই কভারটার জন্য ব্যাকলাইট আমরা প্রস্তুত করে, মানে ব্যাকলাইট ব্যবহার করে ওইগুলো আমরা প্রস্তুত করে থাকি। ইলেকট্রিক সরঞ্জাম বা ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য এই ব্যাকলাইটকে ইউজ করা হয়ে থাকে। আর মনে রাখবে, এই ব্যাকলাইট না, এটা কি হয়ে থাকে, থার্মোসেটিং পলিমার হয়ে থাকে। কি বলছি আমরা, এটা একটা কি হয়ে থাকে, থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার মানে কি, থার্মোসেটিং পলিমার মানে হচ্ছে যে ওকে তুমি যদি বারবার টেম্পারেচারটা দাও না, তাহলে ওর কিন্তু ধর্মটা অক্ষুণ্ণ থাকবে না, ধর্মটা নষ্ট হয়ে যাবে। মানে তুমি একবার টেম্পারেচার দিলে পলিমারটা গলে যাবে, তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু আর আগের ধর্মে ফিরে আসবে। কিন্তু তুমি যদি ঘুরে আর একবার টেম্পারেচার দাও, তাই কিন্তু গলাতে পারবে না। ওই ওই প্রকারের পলিমারকে আমরা কি বলছি, থার্মোসেটিং পলিমার। আরেকটা হয় কি, থার্মোপ্লাস্টিক, হয়ে যেটা থার্মোপ্লাস্টিক, ওটা তুমি বারবার এই প্রসেসটা করতে পারো, টেম্পারেচার দিলো গলে যাবে, কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে যাবে, আবার টেম্পারেচার দেবে, আবার গলে যাবে। এই প্রকারের পলিমারকে বলছি আমরা থার্মোপ্লাস্টিক। আর যেটা কি হয়, একবার হওয়ার পর দ্বিতীয়বার রিপিট করা যাবে না, সেটাকে আমরা কি বলছি, থার্মোসেটিং পলিমার। ভালো করে মনে রাখবেন, সেট হয়ে যাচ্ছে।
আর আসছে না কিন্তু উপরে, ঠিক আছে, এভাবে মনে রাখবে। থার্মোস্ট্যাটিক পরিমাণ মানে হচ্ছে ব্যাকলাইটকে আমরা বলে থাকি থার্মোস্ট্যাটিক পরিমাণ। ব্যাকলাইট মানটা এভাবে লিখে, ব্যাকলাইট এভাবে লিখে, আর ব্যাকলাইট বজ্রফল আকার দিয়েও কিন্তু ব্যাকলাইট লিখে। যার কারণ সাথে কার রিঅ্যাকশন হচ্ছে, ফর্মালডিহাইড মানে হচ্ছে HCHO যে আছে এর সাথে রিঅ্যাকশনে কি হয়ে থাকে, ব্যাকলাইটকে আমরা প্রস্তুত করতে পারি। এরপরে কি দিয়েছে, আমাকে যৌগ দিয়েছে CuSO4 5H2 অণুতে উপস্থিত বন্ধন হলো। যে একটা যৌগ দেওয়া আছে কি CuSO4, তারপরে দেওয়া আছে কি 5H2, এই যে যৌগটা আছে বলেছে এই যৌগের মধ্যে কত প্রকারের বন্ধন উপস্থিত আছে, ঠিক আছে। তো দেখো Cu2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে প্লাস মাইনাসের মধ্যে কি বন্ধন পাচ্ছি, ওখানে আয়নীয় বন্ধন পেয়ে যাচ্ছি। আমরা কি বলে দেবো, ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন তৈরি হয়ে যাবে না, ওখানে সবসময় তুমি কি বন্ধন পাবে, ওখানে সবসময় তুমি পেয়ে যাবে আয়নীয় বন্ধন। তাহলে কপার 2 প্লাস আর SO4 2 মাইনাস, এখানে 2 প্লাস আর এই -2, এর মধ্যে কি বন্ধন পেয়ে যাচ্ছি প্লাস মাইনাসের মধ্যে, তাহলে এখান থেকে আমরা আয়নীয় বন্ধনটা পেয়ে গেলাম। এটাকে বলছি আমরা আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড। এখান থেকে আমরা আয়নীয় বন্ধনটা পেয়ে গেলাম, একটা বন্ধন পেয়ে গেছি। এবারে বলো H2O, জলের মধ্যে কি বন্ধন থাকে, H2O হাইড্রোজেন আর অক্সিজেন কি বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা সমযোজী বন্ধন। অলরেডি আমরা কি পেয়ে গেছি, দুটো বন্ধন আমরা এখন পেয়ে গেছি, সমযোজী বন্ধন পাই আর আয়নীয় বন্ধন পাই। এরপর দেখবো এই CuSO4 5H2 আছে না, এই স্ট্রাকচারটা কি হয়ে থাকে, এই কমপ্লেক্স তৈরি করে, কি তৈরি করে, কমপ্লেক্স তৈরি করে। কিভাবে কমপ্লেক্স তৈরি করে দেখো, এই যে কপার আছে, কপারের সঙ্গে কি হয় CuH2O হোল 5, আর বাইরে থাকে কি, বাইরে থাকে হচ্ছে তোমার এখানে কি SO4। এইভাবে কি করে থাকে, এইভাবে কমপ্লেক্স তৈরি করে থাকে। এই কমপ্লেক্সে দেখো যখন কমপ্লেক্স তৈরি হয় না, কমপ্লেক্স মধ্যে কি থাকে বলতো, কোঅর্ডিনেট বন্ড থাকে। কি বন্ড থাকে, কোঅর্ডিনেট বন্ড থাকে। কোঅর্ডিনেট বন্ড হচ্ছে অসমযোজী বন্ধন, বা যেটাকে বলে থাকি আমরা একমুখী সমযোজী বা অসমযোজী বন্ধন বলে থাকি। এটাকে কি বলছি আমরা, একমুখী তোমার সমযোজী, বা আমরা বলে থাকি এটাকে বা অসমযোজী বন্ধন বলতে পারি। কি বলি আমরা, যে অসমযোজী বন্ধন, একমুখী সমযোজী বা অসমযোজী বন্ধন কিন্তু আমরা এখানে পেয়ে থাকি CuH2 হোল 5 SO4 2 মাইনাসের কাছে। বুঝা গেল? এখান থেকে আর কি পাই, এই যে স্ট্রাকচারটা যখন তৈরি করে না, এটা বেশ কমপ্লেক্স স্ট্রাকচার আছে। এই কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে না ওই জল আর SO4 2 মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। এখানে কি থাকে, হাইড্রোজেন বন্ড কিন্তু উপস্থিত থাকে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে কিন্তু যখন স্ট্রাকচারটা দেখবো ওখানে কি দেখতে পাবো আমরা, হাইড্রোজেন বন্ড যেটা আছে, এই হাইড্রোজেন বন্ড আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এখানে কি হয়, এই সমযোজী, একমুখী সমযোজী, আয়নীয় এবং হাইড্রোজেন বন্ড, এই সব প্রকারের বন্ডে আমরা কিন্তু কি পাই, এখান থেকে এই CuSO4.5H2 থেকে আমরা কিন্তু দেখতে পাই। বোঝা গেল? এই যে হাইড্রোজেন বন্ড আছে না, এই হাইড্রোজেন বন্ডের জন্যই এখানে 5 অণু জল থাকে। এই 5 অণু জলকে বার করার জন্য বিভিন্ন রকম টেম্পারেচার লাগে। বিভিন্ন রকম টেম্পারেচার লাগানো জিনিসটা এরকম ভাবো, ধরো আমার কি আছে CuSO4.5H2, আমি যদি কি করি এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন কি হয়, একটু হিট দিলে দূরে গেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, তখন উৎপন্ন করে কি, তখন উৎপন্ন করে CuSO4.3H2। বোঝা গেল? এরপর কি, যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করি, তখন কি উৎপন্ন হয়, CuSO4 ডট কি হয়, আরো দুটো H2 বেরিয়ে যায়। তো তখন দুটো H2 বেরিয়ে গেলে কি হবে, এই দুটো H2 বেরিয়ে যায়, পড়ে থাকে আমার কি, একটা H2 পড়ে থাকে। এরপর যদি আমি কি করি, এরপর যদি আমি আরো জোরে হিট দিই, তখন কত লাগবে, তখন হিট লাগে প্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এত হিট ব্যবহার করলে কি হয়, ওই লাস্ট জলটা বার হয়। এই লাস্ট জলটা থাকে না, এই লাস্ট জলটা কি হয়, এখানে হাইড্রোজেন বন্ড করে থাকে। হাইড্রোজেন বন্ড করে কার সঙ্গে, SO4 আছে না, ওই SO4 2 মাইনাসের সাথে কি করে, ওই জলের দুটো হাইড্রোজেন, এমন এই যে এই দুটো H আছে না, এই দুটো H কি করে, এখানে হাইড্রোজেন বন্ড করে, স্ট্রং হাইড্রোজেন বন্ড করে। স্ট্রং হাইড্রোজেন বন্ড করার জন্য কি হয়ে থাকে, এই যে এখানে এই জলটা বেরোতে চায় না। বোঝা গেল আশা করি? এখানে হাইড্রোজেন বন্ডের প্রমাণ হচ্ছে এটা। আর এই যে জলটা থাকে, এর কালারটা কি হয়ে থাকে, নীল কালার হয়ে থাকে। আর যখন সব জলটা বেরিয়ে যায় না, ওর কালারটা কি হয়ে যায়, ওর কালারটা হয়ে যায় সাদা। এটা ভালো করে কিন্তু মাথায় রাখবো তোমরা, যে কি হয়, বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম জল বার হচ্ছে কেন, কারণ বিভিন্ন রকম বন্ড এখানে পেয়ে এনেছে। আর লাস্টটা বার হতে কষ্ট লাগছে কেন, কষ্ট লাগছে মানে তো এনার্জি লাগছে কেন, বা তাপমাত্রা লাগছে কেন, কারণ এখানে কি আছে, এখানে তোমার এই জলটা হাইড্রোজেন বন্ড করে আছে। কারণ সাথে এই CuSO4 SO4 2 মাইনাসের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে আছে বলে এখানে এতটা পরিমাণে তোমার টেম্পারেচার লাগছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% সম্পন্ন হতে 1.26 গুণিত 10⁻14 সেকেন্ড সময় লাগে। তাহলে বিক্রিয়া 100% সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো কি করেছে, আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলে দিয়েছে। তাহলে অর্ডার কত, n সমান হচ্ছে এখানে 1। এবার কি বলেছে, 50% সম্পূর্ণ। 50% সম্পূর্ণ হওয়া কথাটা মানে কি, মানে তোমরা জানি কি, টি হাফ। তাহলে টি হাফ সমান কত বলে দিয়েছে, 1.26 গুণিত 10⁻14 সেকেন্ড বলে দিয়েছে আমাকে। এরপর বলেছে কি সম্পূর্ণ হতে, মানে আমাকে জিজ্ঞেস করেছে টি 100%, বা এটাকে আমরা বলতে পারি কি, বলতে পারি টি কমপ্লিশন। এটা কতক্ষণ সময় লাগবে জিজ্ঞেস করছে। কারণ আমরা কি জানি, তোমরা পড়তে না ক্লাস 12-এ, যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পন্ন হয় না, তার প্রমাণ ছিল, ডেরিভেশন করে প্রমাণ করে দেখাতে হতো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামে আর কি। তো এখানে কি আমরা জানি, যে প্রথম ক্রম বিক্রিয়া কোনদিনও সম্পন্ন হয় না। অর্থাৎ সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগে, অসীম সময়ের প্রয়োজন হয়, বা ইনফিনিটি সময়ের প্রয়োজন হয়ে থাকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, একটা সময় করতে কতক্ষণ লাগে, অসীম সময়ের প্রয়োজন হয়ে থাকে। যে 100% সম্পূর্ণ হতে সময় লাগবে অসীম সময়, এটা আমরা ভালো করে জানি। প্রথম ক্রম বিক্রিয়ার একটা ফিচার্স মানে একটা বৈশিষ্ট্য আর কি।
আর কি হয়ে থাকে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ওর হার ধ্রুবকটা থাকে, ওর ক্রিয়ার এককটা কি হয়ে থাকে, ওর ক্রিয়ার এককটা হয়ে থাকে সেকেন্ড ইনভার্স। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ক্রিয়ার একক কি হয়ে থাকে, সেকেন্ড ইনভার্স হয়ে থাকে। আর এখানে মনে রাখার মতন কি আছে, আর এখানে কিছু গ্রাফ আছে, ওই গ্রাফগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো আর একটা সমীকরণ, এই যে সমীকরণ ছিল, সমীকরণটা দেখবে যে টি সমান কি হয় 2.303 বাই কে ইন্টু লগ অফ এ জিরো বাই এ। এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা তোমাকে যে কোনো সময় অঙ্ক করতে দেবে, এই জিরোটাকে এ ভাবতে পারো আর কনস্ট্যান্টেশন অফ এটাকে এ মাইনাস এক্স ভাবতে পারো। বোঝা গেল আশা করি? এখান থেকেও তোমার অঙ্ক করতে দেয়। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু গ্রাফও করতে দেয়। গ্রাফ কি গ্রাফ করতে দেয় তোমাকে, এরকম কেটি বাই 2.303 সমানই লগ অফ এ জিরো বাই এ। জাস্ট আমি কি করলাম, জাস্ট আমি ট্রান্সফার করলাম, এই কেটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর কি করছি, লগ অফ এ বাই বি কে যদি লগ অফ বি বাই এ করি, একটা মাইনাস চলে আসে, ওই মাইনাসটাই আনছি, তখন তো সমীকরণ ট্রান্সফার হয়ে যাবে। কিভাবে, তখন সমীকরণটা যদি লিখি আমি যে লগ অফ এ বাই এ জিরো, আমি এটা করলাম, তাহলে কি হবে, এ জিরো বাই এ ছিল, এ বাই এ জিরো করলাম, জাস্ট একটা মাইনাস চলে আসবে, তো সমান কি আসবে মাইনাস কেটি বাই 2.303। আর লগ অফ এ বাই বি কি হিসেবে লিখি আমরা, যে লগ এ মাইনাস লগ বি, তাহলে এটা কি লিখতে পারি আমরা, যে লগ অফ কনসেন্ট্রেশন অফ এ মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এ জিরো সমানই কত, মাইনাস কেটি বাই 2.303। আর এখানে কি লিখতে পারি আমরা, যে লগ অফ এ সমানে কি হবে, যে লগ এটা এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে লগ এ জিরো প্লাস কি হবে কেটি বাই প্লাস এটা মাইনাস হবে, কত আসবে এটা, এটা হয়ে যাবে মাইনাস কেটি বাই 2.303। এই সমীকরণ দেখতে কেমন বলতো, y সমান c মাইনাস mx মতন সমীকরণটা দেখতে না? তাহলে এখানে তোমার গ্রাফ আঁকতে দেয়, কি গ্রাফটা আঁকতে দেবে, লগ কে ভার্সেস টি। এই লগ কে ভার্সেস টি এর গ্রাফ যখন আঁকতে দেয়, ভালো করে মনে রাখবে কি হয়, লগ টি ভার্সেস টি। মানে তাহলে তোমাকে এরকম ভাবে দিল যে লগ এ ভার্সেস টি, এই গ্রাফটা তোমাকে কিন্তু আঁকতে দেয়। এই গ্রাফটা কি হবে, y সমান mx এর সমীকরণ, y সমান কিসের সমীকরণ, y সমান হচ্ছে c মাইনাস mx এর সমীকরণ। তাহলে এখানে নতি সমান কত আসবে, নতি সমান কত আসবে মাইনাস কে বাই 2.303। এই গ্রাফটা থেকে তোমাকে যে কোনো সময় ম্যাথ জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলে দেবে লগ কে ভার্সেস লগ এ ভার্সেস টি, এই গ্রাফের নতির মান এত, তাহলে কে এর মান কত হবে, ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত হবে জিজ্ঞেস করতে পারে। বোঝা গেল? বা তোমাকে ডিরেক্ট গ্রাফটাও জিজ্ঞেস করতে পারে যে এই ভার্সেস এই গ্রাফের ছবি কোনটি হবে, এটা তোমাকে যখন সময় জিজ্ঞেস করতে পারে। আর প্রথম কম বিক্রিয়া আরেকটা ছবি জিজ্ঞেস করে, যে ইম্পর্টেন্ট আছে, ও সমীকরণ টি এফ সমীকরণ কি জানি আমরা, টি এফ সমান হয় 0.693 বাই কে। তোমাকে কি করবে, বলবে টি হাফ ভার্সেস গাঢ়ত্বের ছবি আঁকো। কি করবে, যে টি হাফ দিয়ে দেবে, দিয়ে দেবে কনসেন্ট্রেশন দিয়ে দেবে, কি দিবে কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে কিভাবে সম্পর্কিত। দেখো এখানে প্রাথমিক গাঢ়ত্বের সমীকরণ আছে, কিছু সমীকরণ নেই, তাহলে কি হবে, এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, এই প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স কার জন্য, প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম কম বিক্রিয়া কি করে থাকে, ওই যে প্রাথমিক গাঢ়ত্ব থাকে না বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কিন্তু টি এর মান নির্ভর করবে না। মানে টি এর মান তুমি এই জিরোর মান যাই ধরো না কেন, টি এর মান কিন্তু ফিক্সড থাকবে সবসময়। এই কথাটার মানে হচ্ছে এটা, কার জন্য, প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা আসলে খুব ভালো করে মনে রাখবে তোমরা। আর জিরো অর্ডার রিয়েকশন হলে তার জন্য আলাদা রকম আছে আর কি, যখন জিরো অর্ডার রিয়েকশন করবো আমরা, তখন আস্তে আস্তে মানে কোশ্চেন পাবো আর জিরো অর্ডার রিয়েকশন, তখন আমরা জিরো অর্ডার রিয়েকশন ভালো করে আলোচনা করে নেবো। এটা ছিল প্রথম কম বিক্রিয়ার সমস্ত রকম ব্যাপার। অ্যান্সার হচ্ছে অসীম সময় লাগবে 100% সম্পন্ন হতে। আর আমরা যা কিছু গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো সব দেখে নিলাম। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনগুলি ডিসপ্রপোর্শন বিক্রিয়া। কি বলেছে, ডিসপ্রপোর্শন। তবে জারণ বিজারণে ছিল, ক্লাস 11 ছিল তোমাদের, জারণ বিজারণে দু প্রকারের বিক্রিয়া আমরা ভালো মূলত পড়তে, একটা ডিসপ্রপোর্শন বলি, একটাকে কম্প্রপোর্শন বলে থাকি। ডিসপ্রপোর্শনকে অসামঞ্জস্য বলে থাকি, আর এটাকে সামঞ্জস্য বলে থাকি। আমাকে জানতে হবে কি প্রকারের বিক্রিয়াগুলো হয়, তারপর আমরা খুঁজে বার করবো। ঠিক আছে, দেখো প্রথম আগে এই যে ডিসপ্রপোর্শন বলে দিয়েছি না, ডিসপ্রপোর্শন কথার মানে কি, ঠিক আছে, তারপর আমরা কম্প্রপোর্শন পড়বো, তারপর আমরা ভালো করে দেখো। তো দেখো ডিসপ্রপোর্শন যখন জিজ্ঞেস করে না, কি বলেছে আমাকে, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন যখন জিজ্ঞেস করেছে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় দেখো, এই ডিসপ্রপোর্শন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াগুলো যেটা কি হবে, একটা মধ্যবর্তী জারণ স্তর থেকে কি হবে, একবার জারণ সংখ্যাটা বৃদ্ধি পাবে আর একবার জারণ সংখ্যাটা হ্রাস পাবে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি, ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলছি। মানে ধরো কারো জারণ স্তর কত আছে, কারো জারণ স্তর +1 আছে, সে কি করতে পারে, একবার জারণ সংখ্যাকে বাড়াবে, একবার জারণ সংখ্যাকে কমাবে। মানে কি জানি, জারণ সংখ্যাকে বাড়ালে কি বলি আমরা, জারণ হয়, আর জারণ সংখ্যা কমালে কি বলি আমরা, বিজারণ হয়। তখন কি করবে, মানে একই জিনিস একবার জারণ হবে আর একই জিনিস একবার বিজারণ হবে, সেই প্রকারের বিক্রিয়াকে আমরা কি বলছি, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বলছি। আর কম্প্রপোর্শন রিঅ্যাকশনটি কি, উল্টো জিনিস। কি হবে, একজনকার জারণ স্তর হাই থাকবে, একজনকার জারণ স্তর লো থাকবে, তারা দুজনে গিয়ে পৌঁছাবে একটা জায়গাতে। দেখো ডিসপ্রপোর্শনে কি হয়েছিল, একটা জায়গা থেকে দুটো জায়গাতে পৌঁছাচ্ছিল, আবার ভ্যালুটা বাড়ছিল একবার কমছিল। আর কম্প্রপোর্শনে কি হয়ে থাকে, উল্টোটা হয়ে থাকে, একবার ভ্যালু কম আছে একবার ভ্যালু বেশি আছে, দুজনে মিলে পৌঁছাবে কোন জায়গাতে, একটা মাঝামাঝি ভ্যালুতে পৌঁছাবে। ওই রিঅ্যাকশনটাকে বলছি আমরা হচ্ছে কম্প্রপোর্শন রিঅ্যাকশন। তো দেখো জারণ স্তরগুলো চেঞ্জ করলে বুঝতে পারবে জারণ স্তর কতটা চেঞ্জ হয়েছে। তো এখানে দেখো কপার +1 থেকে কি হয়েছে, কপার +1 ছিল, কপার +1 থেকে কি হয়েছে, কপার 2 প্লাস কপার
তাহলে কপার এখানে জারণ সংখ্যা কত 0, তাহলে +1 থেকে জারণ সংখ্যা +2 হয়েছে, জারণ সংখ্যা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কি বলছি আমরা জারণ। আর এখানে দেখো কপার প্লাস থেকে কি হয়েছে, কপার 0 হয়েছে, জারণ সংখ্যা কি হয়েছে কমে গেছে, জারণ সংখ্যা কমলে তাকে আমরা কি বলি বিজারণ। তো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর হ্রাস পেয়েছে, মানে এখানে কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে জারণ বা এখানে হচ্ছে বিজারণ। আর এটিতে দেখো এটি বললাম না এই রিঅ্যাকশনটাকে কি বলছি আমরা, তাহলে এই রিঅ্যাকশন ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, তাহলে 1 নাম্বার রিঅ্যাকশনটা কি হচ্ছে আমার ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন অবশ্যই হচ্ছে। তারপরে রিঅ্যাকশনে দেখো, পরের রিঅ্যাকশনে কি আছে 3MnO4 2 মাইনাস থেকে কি হয়েছে 3MnO4 2 মাইনাস প্লাস 4H প্লাস থেকে কি হয়েছে 2MnO4 মাইনাস প্লাস MnO2 তে কনভার্ট হয়েছে। তো দেখো এখানে রিঅ্যাকশনটা কি দেওয়া আছে, MnO4 মাইনাস 2 3MnO4 মাইনাস 2 প্লাস 4H প্লাস থেকে কি আসছে, এটা আসছে 2MnO4 মাইনাস প্লাস MnO2 প্লাস 2H2 এই জিনিসটা আসছে। তো দেখো এখানে ম্যাঙ্গানিজ জারণস্থ বার করতে হবে, আমি ম্যাঙ্গানিজ জানি না, তো আমি কি করব বাকিদের কি ধরো ম্যাঙ্গানিজটা x ধরে নেবো, আর অক্সিজেনের কত জানি, অক্সিজেন জারণস্থ হয়ে থাকে সবসময় -2, অক্সিজেন জারণস্থ -2 হয়ে থাকে। তো ম্যাঙ্গানিজ জানি না, ম্যাঙ্গানিজটা x ধরবো, অক্সিজেন কত -2, কটা অক্সিজেন আছে 4টা, 4 দুগুণে -8 আর বাইরে কত আছে -2, মানে x সমান কত আসছে, x সমান আসবে +6। তো এখানে ম্যাঙ্গানিজ জারণস্থ কত আছে +6। এখানে ম্যাঙ্গানিজ জারণস্থ নির্ণয় করো, জানি না x ধরে নেবো, অক্সিজেনের কত হয় -2, কটা অক্সিজেন 4টা মানে -8 সমান কত হবে বাইরে -1 আসবে কত, x সমান আসবে তোমার +7 চলে আসবে, বোঝা গেল। তাহলে এখানে জারণস্থ কত আছে +7। MnO2 জারণস্থ কত ম্যাঙ্গানিজ জানি না, অক্সিজেনের কত x, অক্সিজেন -2, তাহলে কত আসবে -4, বাইরে 4 মানে 0, মানে x সমান কত আসছে +4। তাহলে দেখো এখানে x সমান কত পাচ্ছি আমরা, x সমান পাচ্ছি আমরা +4। তাহলে দেখো আমরা জারণ সংখ্যা নির্ণয় করলাম ম্যাঙ্গানিজের, প্রথমে এখানে জারণ সংখ্যা কত ছিল +6, এবার হচ্ছে +7, এবার হচ্ছে +4। তাহলে দেখো জারণ সংখ্যাটা কি হয়েছে, একবার বেড়েছে একবার কমেছে, +6 থেকে কি হয়েছিল +7 একবার হয়েছে, আর একবার +6 থেকে কি হয়েছে +4 হয়েছে। আমরা কি বললাম একবার জারণ সংখ্যা যদি কমে আর একবার জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় সেই প্রকারের বিক্রিয়াকে আমরা কি বলে থাকি ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন বলে থাকি। তাহলে 2 নম্বর যে রিঅ্যাকশনটা আছে এও কিন্তু কি হবে, এও কিন্তু ডিসপ্রপোর্শনাল বিক্রিয়া হবে, বোঝা গেল আশা করি। এরপর আমরা দেখবো কি 3, 4 যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো দেখো ভালো করে, কি করবো আমরা 3, 4 যে বিক্রিয়াগুলো আছে সেগুলো দেখো। তো দেখো 3 নম্বর বিক্রিয়াটা কি বলেছে, 3 নম্বর বিক্রিয়াটা দিয়েছে 2KMnO4 থেকে দিয়েছে কি K2MnO4 প্লাস MnO2। তাহলে আমাকে বিক্রিয়াটা লিখতে হবে, প্রথমে কি দেওয়া আছে যে 2KMnO4 থেকে কি হয়েছে K2MnO4 প্লাস MnO2। দেখো MnO2 জারণ সংখ্যা বার করলাম না কত +4, K2MnO4 আর জানি না ম্যাঙ্গানিজ জানি না x ধরে নাও, পটাশিয়ামের কত হয় +1, তাহলে কত আসবে দুটো আছে বলে +2, অক্সিজেন -8 সমান 0, বাইরে কোনো চার্জ নেই মানে 0, তাহলে x সমান কত আসছে এখানে দেখো +6। এখানে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা কত আছে +6। KMnO4 নির্ণয় করব, MnH জানি না x ধরবো, পটাশিয়াম কত +1, 4টা অক্সিজেন -8 সমান 0, অতএব x সমান কত আসছে +7। তাহলে এখানে জারণ সংখ্যা কত আছে ম্যাঙ্গানিজের +7। তাহলে +7 থেকে দেখো দুবারই কমে গেছে না, একবার +6 হয়েছে একবার +4 হয়েছে, তো নিশ্চয়ই ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন হবে না। একবার যদি কমতো একবার যদি বাড়তো তখন ডিসপ্রপোর্শন হতো, কিন্তু যেরকম হয়নি এটা কিন্তু ডিসপ্রপোর্শন বিক্রিয়া হবে না, বোঝা গেল আশা করি। এরপর দেখো 4 নাম্বারটা কি দিয়েছে MnO4 -2 প্লাস 3Mn2 প্লাস থেকে কি হয়েছে MnO2 ট্রান্সফার হয়েছে। তো দেখো এখানে জারণ ম্যাঙ্গানিজের কত আছে বলতে বার করলাম না একটু আগে, MnO4 -2 তে এই জারণ কত হয়, এই জারণ হয় +6, এখানে আছে +6, এখানে জারণ কত আছে, এখানে জারণ আছে তোমার ম্যাঙ্গানিজের +2, আর MnO2 তে কত আছে +4। তাহলে দেখো একটা হাই আছে আর লো আছে আর তার মাঝামাঝি জায়গায় পৌঁছেছে, এই প্রকার বিক্রিয়াকে আমরা কি বলছি কম প্রপোর্শনাল রিঅ্যাকশন বলছি বা সামঞ্জস্য বিক্রিয়া বলছি, এটাকে অসামঞ্জস্য বলি আর এটাকে সামঞ্জস্য বা কম প্রপোর্শনাল বলি, এটাকে ডিসপ্রপোর্শন বলি। তো কত হয়েছে +6 থেকে একবার দেখো +4 হয়েছে আর একবার +2 থেকে কত হয়েছে +4 হয়েছে, মানে একটা হাই জারণ স্তর লো জারণ স্তর মধ্যবর্তী জারণ স্তরে পৌঁছেছে। এই প্রকারের বিক্রিয়াকে আমরা কি বলছি সামঞ্জস্য বিক্রিয়া বা বলি কম প্রপোর্শনাল রিঅ্যাকশন বলে থাকি, কি বলি আমরা সামঞ্জস্য বিক্রিয়া বলে থাকি। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া কটা ছিল এই 1 আর 2 হচ্ছে কি আমরা অসামঞ্জস্য বিক্রিয়া, এটাকে বলি আমরা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। তো অপশনের সঙ্গে ম্যাচ করা 1 আর 2, 1 3 এটু হবে না, 2 একটু তো হচ্ছে না, যাই হোক অপশন ঠিক গিয়েছিল, মানে আমাদের যে ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন ঠিকঠাক আছে, এটা 1 আর 2টি কি হবে 1 আর 2টি হবে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। যাই হোক হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে জায়গা থেকে প্রিন্ট করেছে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হতে অ্যান্সার হতো 1 3 না করে হতো 1 2 হতো আর কি। যাই হোক 1 আর 2 হচ্ছে কি ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে এখন কোশ্চেনটা কি দিয়েছে নিচের ক্ষারকগুলির কোনটি ডিএনএ তে অনুপস্থিত থাকে, কি বলেছে নিচের ক্ষারকগুলোর মধ্যে ডিএনএ তে অনুপস্থিত কোনটা থাকে জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা কি জানি ডিএনএ হচ্ছে কি বলতো একটা নিউক্লিক অ্যাসিড না, ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। তো আমাকে নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয় সেটা দেখবো, কপকারের নিউক্লিক অ্যাসিড আছে সেটা দেখবো, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি জিনিসগুলো থাকে সেগুলো সব দেখবো আমরা। তো প্রথম কথা দেখো আমাদের নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয় দেখবো আমরা। নিউক্লিক অ্যাসিড আমরা দু প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা কি হয় আরএনএ, ডিএনএ থাকে আরএনএ থাকে।
এবার নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়ে থাকে? এর মধ্যে থাকে কি একটা পেন্টোজ সুগার, কি থাকে একটা পেন্টোজ সুগার, দুই থাকে কি নাইট্রোজেন বেস থাকে, আর 3 নাম্বার থাকে যেটা সেটা হচ্ছে তোমার একটা ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ থাকে। এবার নাইট্রোজেন বেস দুই রকমের হয়, একটাকে বলি আমরা পিউরিন, আর একটাকে বলি আমরা পিরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে কি অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডের মধ্যে কে থাকে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, এগুলো থাকে। আর ফসফেট মানে কি হয়? ফসফেট মানে হয় PO4 -3 হয়ে থাকে। আর পেন্টোজ সুগার দু রকমের হয়, একটাকে বলি আমরা এমনি রাইবোজ, আর একটাকে বলি আমরা 2-ডিঅক্সি রাইবোজ। মজা হলো এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম, নিউক্লিক অ্যাসিড দু রকমের, ডিএনএ আর এনএ। নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ একটা PO4 3-। এখানে নাইট্রোজেন বেসের মধ্যে কি থাকে? এই নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন আর পিরিমিডিন থাকে। পিউরিন হিসেবে কে থাকে? অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হিসেবে থাকে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। আর পেন্টোজ সুগার দু রকমের হয়, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। এরপর দেখবো ডিএনএ তে এবং আরএনএ তে কোনগুলো থাকে। বোঝা গেল আশা করি। এরপর কি দেখবো আমরা, ডিএনএ তে আরএনএ তে কোনগুলো থাকে। তো প্রথমে দেখবো ডিএনএ, আর তারপরে দেখবো আমরা এখানে কি দেখবো, এখানে আরএনএ। তো দেখো ডিএনএ তে ওই যে সুগারটা থাকে না, সুগারটা কি থাকে? এই ডিএনএ ফুল ফর্ম কি? আমরা ডিএনএ দেখো, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলি না। ডিঅক্সি কেন বলছি? কারণ হচ্ছে পেন্টোজ সুগারটা ডিঅক্সি হয়ে থাকার জন্য। এখানে কি থাকে? এটাকে বলি আমরা, এই যে সুগারটা থাকে এটা কি ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। এখানে কি থাকে? ডিঅক্সি রাইবোজ থাকে। ফসফেট গ্রুপ তো ফসফেট থাকছে, কোনো অসুবিধা নেই। এখানে কি থাকে? ফসফেট গ্রুপ হিসেবে ফসফেট গ্রুপেই প্রেজেন্ট থাকে। আর 3 নাম্বার এখানে যে নাইট্রোজেন বেস থাকে না, পিউরিন আর পিরিমিডিন, এই নাইট্রোজেন বেসটা দেখতে হবে কিগুলো থাকে। দেখো প্রথমে দেখবো হচ্ছে আমরা পিউরিন। পিউরিন বেস দুটো আছে আমাদের, কি আছে? পিউরিন বেস কটা আছে আমাদের? পিউরিন বেস দুটো আছে। তো এখানে পিউরিন বেস যেটা থাকে সেটা হচ্ছে কি এই অ্যাডেনিন আর যে গুয়ানিন, এই দুটোই থাকে কিন্তু পিউরিন বেস। আর কি থাকে? আর যে তোমার পিরিমিডিন বেসটা থাকে না, কি দেখবো আমরা, এটা ছিল কি, এটা ছিল তোমার হচ্ছে পিউরিন বেস। আর পিরিমিডিন বেস হিসেবে কি থাকে? ওখানে থাকে তোমার সাইটোসিন থাকে, আর একটা থাকে থাইমিন, এটা থাকে পিরিমিডিন বেস হিসেবে, পিরিমিডিন। আর এখানে কি থাকে? আর আর এর মধ্যে কি থাকে? এর মধ্যে যে থাকে এটা থাকে জাস্ট রাইবোজ থাকে। 2 নাম্বার থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। আর 3 নাম্বার কি থাকে? 3 নাম্বার থাকে তোমার এডিনিন গুয়ানিন। তো অবশ্যই থাকে এডিনিন গুয়ানিন, এরও থাকে এরও থাকে। এখানে কি থাকে? পিউরিন বেস হিসেবে কি থাকে? যে পিউরিন বেস থাকে, পিউরিন বেস হিসেবে এডিনিন গুয়ানিন থাকে। কিন্তু পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিনের সঙ্গে চলে আসে ইউরাসিল। ইউরাসিল আর থাইমিনের জাস্ট এইটুকুন জাস্ট চেঞ্জ থাকে। আর কি চেঞ্জ থাকে এখানে? এ হয় রাইবোজ আর এ হয় 2-ডিঅক্সি রাইবোজ। এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ যে সম্পূর্ণ রকম যা গঠন, এর হচ্ছে ডিএনএ আরএনএ সম্পূর্ণ রকম গঠন। আশা করি বুঝতে পারছি। এটা পিউরিন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিরিমিডিন। এটাকে কি বলছি আমরা? পিউরিন, আর এটা হচ্ছে পিরিমিডিন বেস। এরপর দেখবে, আর এই যখন ডিএনএ তৈরি হয় না, কি হয় তৈরি হয় দেখো ভালো করে, ঠিক আছে। সুগার থাকে, তারপরে এখানে কি থাকে? ফসফেট, আবার সুগার, তারপরে এখানে 3', আর এদিকে দিয়ে দেয় ফসফেট, এখানে থাকে 5'। আর প্রতিটা সুগার নিচে কি থাকে? এখানে তোমার বেস ঝুলতে থাকে। প্রতিটা সুগার বেসের নিচে কি থাকে? এখানে তোমার ওই নাইট্রোজেন বেসটা ঝুলতে থাকে, যে এন বেসটা ঝুলতে থাকে। আর এর মধ্যে কি থাকে? এর মধ্যে ফসফোডাইএস্টার লিঙ্কেজ থাকে। ভালো করে মনে রাখবে, এই সুগারের সাথে ফসফেটের যে লিঙ্কেজ থাকে না, কি থাকে? ফসফোডাইএস্টার লিঙ্কেজ থাকে। কি ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এই লিঙ্কেজটা বর্তমান থাকে। কি হয়? ফসফোডাইএস্টার লিঙ্কেজ বর্তমান থাকে। তাহলে দেখো ডিএনএ আরএনএ তে যা কিছু ছিল আমি একবার সব বলে দিয়েছি, ঠিক আছে। যে ডিএনএ এর মধ্যে কি কি থাকে, কি কি থাকে না, পিউরিন বেস, পিরিমিডিন বেস, কি প্রকার বন্ধন থাকে, কি প্রকার বন্ধন থাকে না। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে বাকি আছে। ডিএনএ কি হয়ে থাকে? এ হয়ে থাকে ডবল হেলিক্স বা দ্বিতন্ত্রী হয়ে থাকে। আর দ্বিতন্ত্রীতে এ ডবল বন্ড কি থাকে? টি। আর জি ট্রিপল বন্ড কি থাকে? সি থাকে। এটু জিজ্ঞেস করে পরীক্ষায়, যে এডেনিনের সঙ্গে থাইমিন ডবল বন্ড করে আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কি বন্ড করে? ট্রিপল বন্ড করে থাকে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, ঠিক আছে। ডিএনএ যা কিছু থাকে বলে দিয়েছি, আরএনএ যা কিছু থাকে বলে দিয়েছি, কি প্রকার লিঙ্কেজ থাকে সেটাও বলে দিয়েছি। এখানে ফসফেটের সাথে সুগার ফসফোডাইএস্টার লিঙ্কেজের মাধ্যমে কি থাকে? যুক্ত থাকে। সুগারের সঙ্গে বেস যোগ থাকে। এবারে বেসের সাথে কি থাকবে? এই বেসের সঙ্গে অন্য আরেকটা রকম লিঙ্কের বেসে কি থাকবে? তোমার হাইড্রোজেন বন্ড থাকবে। তবে কি ডিএনএ তৈরি হবে। হাইড্রোজেন বন্ড এডিনের সঙ্গে একটা থাইমিন করে আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন করে থাকে।
তো দেখো কোশ্চেনটা কি দিয়েছিল যে নিচের ক্ষারকগুলোর মধ্যে ডিএনএ তে অনুপস্থিত, তাহলে ডিএনএ কি থাকে, অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর কি থাকে, থাইমিন থাকে। তো এখানে ইউরাসিল থাকে না, ইউরাসিল কোথায় থাকে, এটা থাকে আরএনএ তে থাকে তোমার ইউরাসিল। আশা করি বুঝতে পেরেছো যে আরএনএ তে কি থাকে কি থাকে না। এবারে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে 19K41 ও 18AR40 হলো পরস্পরের কি, আমাকে দিয়েছে কি 19 পটাশিয়াম 41 আর দিয়েছে 18AR40। তো দেখো আমরা একটা পরমাণুকে সহসা এইভাবে প্রকাশ করে থাকি, এক্স নিচে থাকে জেড উপরে থাকে এ। এই যে এটা থাকে না, এটাকে বলি হচ্ছে আমরা কি, এটাকে বলি ভর সংখ্যা, আর এটাকে বলি হচ্ছে কি পারমাণবিক ক্রমাঙ্ক। এটাকে কি বলছি আমরা, পারমাণবিক সংখ্যা। এটাকে বলছি ভর সংখ্যা, এটাকে বলছি পারমাণবিক সংখ্যা। বোঝা গেল আশা করি। এবারে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে আমরা দেখবো কি এই জিনিসটা কটাটা আছে, এই ভর সংখ্যা উপরটাকে বলছি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা। এর মধ্যে কি থাকে নিউটন প্লাস প্রোটন, এটাকে বলি আমরা ভর সংখ্যা, আর এটা কি হয় শুধু প্রোটন সংখ্যা হয়ে থাকে। বোঝা গেছে আশা করি। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো এখানে কটা প্রোটন আছে, তাহলে এখানে প্রোটন সংখ্যা আছে 19টা। এখানে নাইট্রোজেন সংখ্যা কত আছে, বিয়োগ করলে পেয়ে যাবে 41 - 19 মানে কত আসবে 22। সিমিলারলি এখানে প্রোটন সংখ্যা কটা আছে 18, নিউটন সংখ্যা কটা আছে, নিউটন সংখ্যা আছে দেখো 40 - 18 মানে হচ্ছে 22 আছে। বোঝা গেল। তাহলে দেখো দুজনের মধ্যে নিউটন সংখ্যাটা সেম হয়ে গেছে না, যখন কোনো দুটো জিনিসের মধ্যে নিউটন সংখ্যা সেম হয়ে যায় না, তাহলে তখন পরস্পর কি বলি আইসোটোন। কি বলছি, এটাকে বলছি আমরা আইসোটোন। তাহলে এই দুটো পরস্পর আমরা কি বলছি আইসোটোন বলে থাকি। বোঝা গেল। তাহলে দেখো পরস্পর সাথে কি হবে আইসোটোন সম্পর্ক হবে। এরপর আর অনেকগুলো আছে না, আইসোটোপ আইসোটোপ আমি সবগুলোই বলে দিচ্ছি। দেখো যখন কি হয়ে যাবে প্রোটন সংখ্যাটা সমান হবে, কি বলছি আমরা যদি প্রোটন সংখ্যা সেম হয়ে যায় তাদেরকে আমরা পরস্পরের কি বলে থাকি, প্রোটন সংখ্যা যদি সেম হয়ে যায় তাদেরকে পরস্পরের বলি আমরা হচ্ছে আইসোটোপ। এটা ভালো করে মনে হবে কি বলছে, পরস্পরের বলি আমরা আইসোটোপ। যেমন এক্সাম্পল দেখলে বুঝতে পারবে 1H1 1H2 1H3। এখানে দেখো সবাই জায়গায় প্রোটন সংখ্যাটা সেম, এরও এক এরও এক এরও এক, তাহলে এই তিনজন পরস্পরের কি হবে, এই তিনজন পরস্পরের আইসোটোপ। বোঝা গেল। তারপরে কি আছে, তারপরে আছে যদি ভর সংখ্যাটা সেম হয়ে যায়, কি সংখ্যা সেম হয়ে যায়, ভর সংখ্যা সেম হয়ে যায় তাকে পরস্পরের কি বলি আমরা আইসো বার। কি বলছি আমরা আইসো বার। মানে তুমি ভাবো হয়তো এরকম বললাম তোমাকে আমি ধরো হ্যাঁ 19K40 আর একটা বললাম 18 না 20, কোথায় 20 ধরে নাও, কোথায় আছে 20 ক্যালসিয়াম 40। তাহলে এখানে দেখো এর ভর কত 40, এর উপর কত 40, তাহলে এর জন্য পরস্পর কি হচ্ছে আইসো বার হচ্ছে। আর আইসোটোন দেখতে আগে দেখো, দেখো কিভাবে মনে রাখার টেকনিকটা বেশ সুন্দর আছে। প্রোটন ট আছে মানে আইসোটোপ, নিউটনের দন্তন্য আছে মানে আইসোটোন, আর এখানে আইসো বার র আছে মানে দেখো কি হচ্ছে ভর সংখ্যা সমান, পরের র আছে আইসো বারের র আছে। এভাবে মনে রাখা যাবে, লিঙ্ক আছে না। আইসোটোপ কখন হবে প্রোটন সংখ্যা সেম হবে, আইসোটোন কখন হবে নিউটন সংখ্যা সেম হবে, আর আইসো বার কখন হবে ভর সংখ্যা সমান হবে। বোঝা গেছে আশা করি। এভাবে মনে রাখতে পারবে। তো তোমাকে এরকম সিম্পল জিজ্ঞেস করতে নাও পারে আর কি, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আইসোটোপের পার্সেন্টেজ দিয়ে দেবে, দিয়ে বলবে কত পরিমাণে পাওয়া যায়। এই নিট মানে এটা এখানে জিজ্ঞেস করে, ভালো করে মনে রাখবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে, মানে কি হবে কত পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে আর তার ভর প্লাস আর একটা পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে তার ভর বাই 100 করলে আমরা কিন্তু কি এভারেজ মাসটা পেয়ে যাবো। মানে হলো কি যে আমাকে এভারেজ মাস যদি জিজ্ঞেস করে, এর ফর্মুলা কি হচ্ছে যে কত পার্সেন্টেজ এটাকে পাচ্ছি সেই পার্সেন্টেজ ইন্টু ভর। আমি তোমাকে হয়তো বললাম এরকম যে ভাবো যে একটা আছে 17Cl35 আর একটা আছে 17Cl37, এইটা পাওয়া যায় ভাবো তুমি 75%, এটা পাওয়া যায় ভাবো 25%, দিয়ে বলছে তার এভারেজ মাস কত হবে, এরকম জিজ্ঞেস করতে পারে তোমাকে। ঠিক আছে। তো দেখো আমি কি বলছি, এই আইসোমারটা এই আইসোটোপটা পাওয়া যাচ্ছে কত 70%, এই আইসোটোপটা পাওয়া যাচ্ছে 25%, এভারেজ মাস কত হবে। এভারেজ মাস করার নিয়মটা কি বলছি আমি, এর মাস গুণিত এর পার্সেন্টেজ প্লাস এর মাস গুণিত এর পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100, মানে কত আসবে এখানে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে 35 গুণিত 75 প্লাস কত হবে, প্লাস হবে 37 গুণিত কত আসবে 25 ডিভাইড বাই কত আসবে ডিভাইড বাই 100। এটা করলে আমরা কি পাবো এভারেজ মাসটা পেয়ে যাবো। এইভাবে কিন্তু তোমাকে বার করতে দিতে পারে। এখানে আমি 2 প্রকার দিয়েছি, আমি 3 প্রকার দিতাম নিচটা 100 হবে, 3 প্রকার দিতাম হয়তো হাইড্রোজেন ক্ষেত্রে দিয়ে দিলাম এটা 20%, এটা 30%, আর বলতাম 50%। তাহলে কত হবে 20 × 1 30 × 2 আর 50 × 3 করবে বাই 100 করবে, এভারেজ মাসটা পেয়ে যাবে। বোঝা গেল। অনেক সময় কি করে জানো, একটা পার্সেন্টেজ বলে দেয় এভারেজ মাসটা বলে দেয়, দিয়ে 8% জিজ্ঞেস করে। ধর আমাকে বলে দিল এখানে হয়তো যে ক্লোরিনের ক্ষেত্রে এভারেজ মাসটা হচ্ছে 35.5, একটা পাওয়া যায় 75%, তাহলে একটা পাওয়া যাবে কত পার্সেন্ট, এটা বলে দেয় আর কি। তো তখন আমরা এটা তখন এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে তোমরা বার করতে পারবে। আর কি থাকে এর মধ্যে থাকে আর আইসো ডায়াফার থাকে, আর থাকে হচ্ছে আইসো স্টার। তখন কি আইসো ডায়াফার জিনিসটা দেখো কি বলছি আমরা আইসো ডায়াফার।
আইসো ডায়াফ্রাম কখন হবে? যদি কি হয়, এই নিউটন মাইনাস প্রোটন সংখ্যার যে এই যে ডিফারেন্সটা থাকে, এই নিউটন মাইনাস প্রোটনের যে ডিফারেন্সটা থাকে, এই ডিফারেন্স যদি কি হয়ে যায় আমার সেম হয়ে যায়, তখন কি হয়, তখন তারা দুজন পরস্পর আইসো ডায়াফ্রাম হয়। আর আইসো স্টার কখন পাই আমরা? আইসো স্টার কখন পাই? যখন আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমাদের ক্ষেত্রে যখন এখানে কি হয়, যখন এখানে তোমার ওর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আর কি হয়, আর তার সাথে তোমার যে পরমাণু সংখ্যা যখন সেম হয়ে যায়, যে পরমাণু সংখ্যা যদি কি হয়ে যায়, সেম হয়ে যায়, এক্ষেত্রে কি হয়, আমরা আইসোস্টার বলে থাকি। তুমি যেমন ভাবো N2 আর CO, এখানে কটা পরমাণু আছে? দুটো। আর এখানে কার্বন মনোক্সাইডে কটা পরমাণু আছে? দুটো আছে। এখানে এটা কোবাল্ট নয়, কার্বন মনোক্সাইড। এখানে কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে। পরমাণু সংখ্যা সেম। নাইট্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে? একটা নাইট্রোজেন 7টা, দুটোতে 14 ইলেকট্রন থাকবে। কার্বনে কটা থাকে? একটা থাকে। অক্সিজেনে থাকে 8টা, কার্বন থাকে 6টা, তো 14 ইলেকট্রন হয়ে গেল। এই দুটো পরস্পরের কি বলবো আমরা? আইসো স্টার বলবো। আর আইসো ডায়াফ্রাম আমরা বলছি নিউটন মাইনাস প্রোটন সংখ্যা সেম হলে কিন্তু, কারণ ধরো একটা এক্সাম্পল ধরো F9 19, আর একটা ধরো হচ্ছে A19 39। তাহলে এখানে কটা প্রোটন আছে? 9টা। নিউটন কটা আছে? 10টা। তাহলে n মাইনাস p সমান কত আসবে? 10 মাইনাস 9 মানে 1। এখানে প্রোটন কটা আছে? 19টা। নিউটন কটা আছে? 19 মাইনাস 39 মানে 20টা। তাহলে নিউটন মাইনাস প্রোটন সমান কত আসবে? আসবে 1। তাহলে এই যে নিউটন মাইনাস প্রোটন, এই যে সংখ্যাটা আছে, এই যে ডিফারেন্সটা দেখো, এর ক্ষেত্রে কত আসছে? 1, এর ক্ষেত্রে এসছে 1। তাহলে এই দুটো পরস্পর আমরা কি বলবো? আইসো ডায়াফ্রাম বলবো। বোঝা গেল আশা করি। আর আইসোস্টার কোনটাকে বলছি? আইসোস্টার যখন ইলেকট্রন সংখ্যা পরমাণু সংখ্যা দুটো সমান হয়ে গেলে আইসোস্টার বলছি। আর আইসো ইলেকট্রনিক কোন লোক বলি? যেখানে শুধুমাত্র কি হয়, ইলেকট্রন সংখ্যাটা সেম হয়, তাহলে আমরা কি বলি? আইসো ইলেকট্রনিক বলে থাকি। যেমন তোমাকে আমি বললাম F মাইনাস, আর একটা বললাম হয়তো নিয়ন, এই দুটো ইলেকট্রন সংখ্যা সেম, তাই দুটো পরস্পর আমরা কি বলবো? আইসো ইলেকট্রনিক। বোঝা গেল আশা করি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট 37 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে 2000 কেলভিন উষ্ণতায় N2 গ্যাস প্লাস O2 গ্যাস থেকে NO গ্যাস বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান বলে দিয়েছে। তারপরে বলেছে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি 10 গুণ তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে অনুঘটকের উপস্থিতিতে 2000 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কত হয়? মানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়া আমাকে টেম্পারেচার বলে দিয়েছে, এবং সেই টেম্পারেচারে কি করেছে, আমাকে সাম্য ধ্রুবকের মান বলে দিয়েছে। তারপরে কি করেছে, অনুঘটক যোগ করেছে, অনুঘটক যোগ করার ফলে কি বলেছে, যে 10 গুণ তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে বলেছে কি সাম্য ধ্রুবকের মান কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তো দেখো মনে রাখো তোমরা, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা যদি লিখে থাকি বিক্রিয়াটা কি আছে আমার, N2 গ্যাস প্লাস O2 গ্যাস থেকে হয়েছে কি, আমার হয়েছে 2NO গ্যাস। এই যে এখানে হয়েছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কে এর মানটা কত বলে দিয়েছে? কে বলে দিয়েছে 4 গুণিত 10⁻⁴। এবারে দেখো আমি যদি কি হয়, এই যে ইকুইলিব্রিয়াম ধ্রুবকের মানটা আছে না, এই মানটা অনুঘটকের উপস্থিতিতে কোনো পরিবর্তন হয় না। অনুঘটকের কাজ হচ্ছে কি, বিক্রিয়াটাকে তাড়াতাড়ি সম্পন্ন করা বা ইকুইলিব্রিয়ামটাকে তাড়াতাড়ি অ্যাচিভ করানো। ওর কাজ কিন্তু কোনোদিন এরকম না যে ইকুইলিব্রিয়াম ধ্রুবকের মানটাকে পরিবর্তন করতে পারে। তাহলে মনে রাখবে যে অনুঘটকের উপস্থিতিতে সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। মানে কি হবে, যদি অনুঘটক থাকে, অনুঘটকের প্রেজেন্সে কি হয়, অনুঘটক থাকে, অনুঘটকের উপস্থিতিতে কে এর মানের পরিবর্তন হয় না। কে এর কি হয়, কে এর মানের কোনো পরিবর্তন হয় না। ভালো করে মনে রাখো, তাহলে কে এর মান যা ছিল সেই মানটি রয়ে যাবে। টেম্পারেচার তোমার কি হয়, এর নোট যোগ করার মানটা কত হবে, 4 গুণিত 10⁻⁴। মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি, যে 4 × 10⁻⁴ হবে এটি অ্যান্সার। আর মনে রাখবে এই যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক আছে না, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কিন্তু অনেকগুলো জিনিসের উপর নির্ভর করতে হবে। দেখো আগে যখন আমরা PYQ করেছিলাম না 2016 সালে, তখন তোমাদেরকে উষ্ণতার প্রভাবটা আমি বলে দিয়েছিলাম, যে একটা সাম্য ধ্রুবকের মান উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে থাকে, মানে কোন দিকে শিফট করবে বিক্রিয়াটা, সামনের দিকে না পিছনের দিকে। আমরা কি বলেছিলাম, যে এক্সোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হয় আর এন্ডোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে আর এরকম হয়। মানে একটা ছিল কি তোমার, একটা তাপদায়ী, একটা তাপগ্রাহী। তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম না, যে বিক্রিয়াটা কি হয়, এক্সোথার্মিক হয়ে থাকে, তাহলে টেম্পারেচার বাড়াই, বিক্রিয়াটা পিছন দিকে আসবে, টেম্পারেচার কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কি হবে, তাপগ্রাহীর ক্ষেত্রে বিক্রিয়াটা কিন্তু উল্টো হয়ে যায়। আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর টেম্পারেচার কমালে বিক্রিয়াটা পিছন দিকে আসবে। এটা আমরা বলেছিলাম। আজকে আমরা কি করবো, এই সাম্য ধ্রুবকের উপর গাঢ়ত্বের প্রভাবটা ভালো করে দেখবো। গাঢ়ত্ব মানে কি, আমরা গাঢ়ত্বের প্রভাবটা ভালো করে চেক করবো, যে সাম্য ধ্রুবকের উপর গাঢ়ত্ব কিভাবে নির্ভর করে থাকে। মানে গাঢ়ত্ব মানে কার কার গাঢ়ত্ব, দেখো দুই নম্বর গাঢ়ত্ব, একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়াত পদার্থ। এই গাঢ়ত্বের পরিবর্তন করলে বিক্রিয়াটা কোন দিকে শিফট করবে, এটা সে লাস আতেলিয়ারের প্রিন্সিপাল থেকে আমরা পড়েছি। ওই লাস আতেলিয়ারের প্রিন্সিপালের জায়গাটা আমরা একটু দেখবো। তাহলে দেখো আমরা কি দেখবো, যে লাস আতেলিয়ারের প্রিন্সিপালে যে বিক্রিয়কের সাম্য ধ্রুবকের উপর মানে কি কার প্রভাব, যে গাঢ়ত্বের প্রভাব। উষ্ণতার প্রভাবটা করেছিলাম, আজকে করবো আমরা কি, গাঢ়ত্বের প্রভাব। গাঢ়ত্ব বলতে দুই ধরনের গাঢ়ত্ব হয়। এই যে রিঅ্যাকশনটা আছে না, এই সাইডটাকে কি বলি আমরা, এই সাইডটাকে বলি বিক্রিয়ক পদার্থ, আর এটাকে বলি আমরা বিক্রিয়াত পদার্থ। এটাকে বলি আমরা কি বলছি, একে বলি আমরা রিঅ্যাকট্যান্ট, আর একে বলি আমরা কি প্রোডাক্ট বলে থাকি। এটাকে প্রোডাক্ট বলছি, এটাকে রিঅ্যাকট্যান্ট। এটাকে আমরা কি বলছি, এই সাইডটাকে বলছি আমরা
বিক্রিয়ক, আর এটাকে বলছি আমরা কি বিক্রিয়াজাত পদার্থ, এটাকে বলছি আমরা কি বিক্রিয়াজাত পদার্থ বলছি। এই বিক্রিয়ক আর বিক্রিয়ত পদার্থের পরিবর্তনটা দেখবো আমরা কিভাবে হয়ে থাকে। তো দেখো প্রথমে কি করবো আমরা, প্রথমে দেখবো বিক্রিয়ক পদার্থের গাঢ়তার উপর কিভাবে পরিবর্তন হয়। প্রথমে কি দেখবো বিক্রিয়ক পদার্থের উপর কিভাবে পরিবর্তন হয়। ধরো আমি কি করলাম, এই যে বিক্রিয়ক আছে মানে এখানে N2 গ্যাস প্লাস O2 গ্যাস আছে, আমি যদি কি করি বাইরে থেকে বিক্রিয়ককে যোগ করে দিই, তাহলে কি হবে, বাইরে থেকে বিক্রিয়কে যোগ করলে বিক্রিয়াটা সবসময় কোন দিকে শিফট করবে, ডান দিকে শিফট করবে বা বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। এটা লাস্ট হাতে লেয়ারের প্রিন্সিপাল। তোমার পরীক্ষা এরকম কোশ্চেন জিজ্ঞেস করবে, একটা নির্দিষ্ট বিক্রিয়া দিয়ে দেবে, দিয়ে বলবে আমি যদি এর গাঢ়ত্বের পরিবর্তন করি তাহলে বিক্রিয়াটা সাম্যধ্রুবকের মান কিভাবে পরিবর্তিত হয় বা সাম্যধ্রুবকটা কোন দিকে শিফট করবে, বিক্রিয়াটা সামনের দিকে না পিছনের দিকে, না কোনো পরিবর্তন হবে না বলা যাবে না, এরকম চারটা অপশন দিয়ে দেবে, আশা করি বার করতে পারবে। তো দেখো আমি যদি কি করি, প্রথমে দেখো বিক্রিয়ক, বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা কি করি, বিক্রিয়ককে বাইরে থেকে যোগ করি, বাইরে থেকে যোগ করার মানে ধরো আমি নাইট্রোজেন অক্সিজেন আছে, বাইরে থেকে নাইট্রোজেন যোগ করলাম, তাহলে যদি এই দিকটা যোগ করে দিলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সম্মুখমুখী হবে। যোগ করলে কি হবে, সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে, বা এটাকে বলছি রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে বা সামনের দিকে যাবে। আর যদি কি হয়, আমরা কি করি ওখান থেকে বার করে নিই বা রিমুভ করে দিই, আমরা কি করে অপসারণ করি, কি করি বিক্রিয়ককে কি করছি আমরা অপসারণ করছি। যদি বিক্রিয়ক পদার্থকে অপসারণ করি তাহলে কি হয়, ওটা হয়ে থাকে তোমার পশ্চাৎমুখী বা পিছন দিকে আসবে, ওটা করে ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশনটা আসবে। সাম্যধ্রুবকের মানটা কি হবে, তোমার ব্যাকওয়ার্ড ডিরেকশনের মানটা চলে। ভালো করে মনে রাখবে, তাহলে বিক্রিয়ক পদার্থ যোগ করলে সামনের দিকে যায়, আর বিক্রিয়ক পদার্থ অপসারণ করলে কি হবে, পিছন দিকে চলে আসবে। এরপরে কি দেখবো, বিক্রিয়ক পদার্থ দেখো, সিমিলারলি দেখবো কি আমরা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক পদার্থ কিভাবে নির্ভর করে থাকে, আমরা কি করতে পারি, একবার যোগ করতে পারি। যদি বিক্রিয়া পদার্থ যোগ করি তখন রিঅ্যাকশনটা কি হয়, রিঅ্যাকশনটা তখন পশ্চাৎমুখী হয়ে যায়, পশ্চাৎমুখী হয়ে যায় বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে যায়। আর যদি আমরা কি করি, বিক্রিয়ক পদার্থকে অপসারণ করি, অপসারণ করলে কি হবে, রিঅ্যাকশনটা আমার সম্মুখী হয়। আশা করি তোমরা বুঝতে পারলে যে সাম্যধ্রুবক। দেখো আগের লেকচার যখন করেছিলাম আমি আগের PYQ, তখন আমি উষ্ণতার প্রভাবটা বলে দিয়েছিলাম। এখানে কি করলাম, অনুঘটকের প্রভাব বললাম। অনুঘটকের উপর কোনো পরিবর্তন হয় না। অনুঘটক কি করতে পারে, সাম্যধ্রুবকটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, কিন্তু মানটাকে পরিবর্তন করতে পারে না। এরপর এখানে দেখো লাস্ট হাতের লেয়ারের প্রিন্সিপাল তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে। লাস্ট হাতের লেয়ারের প্রিন্সিপালটা কি বলতে চাইছে, যদি কি হয় বিক্রিয়ক গাঢ়ত্বের উপর কিভাবে পরিবর্তন হয় আর কি, সাম্যধ্রুবকের যে তোমার সামনের দিকে যাবে না পিছন দিকে আসবে, মানটা কিভাবে পরিবর্তন হয়। তো দেখো আমি যদি কি করি, বিক্রিয়ক পদার্থ বাইরে থেকে কি করি যোগ করি, তাহলে কি হবে সামনের দিকে যাবে, আর বিক্রিয়ক বার করে নিলে পিছন দিকে আসবে বা ব্যাকওয়ার্ড ডিরেকশন। যদি আমরা বিক্রিয়ক পদার্থ যোগ করি বাইরে থেকে, তাহলে কি হবে পিছন দিকে আসবে, আর বিক্রিয়ক পদার্থ অপসারণ করে নিলে সামনের দিকে যাবে। এটি ছিল কি, যে আমার গাঢ়ত্বের উপর কিরকম প্রভাব করছে কে, গাঢ়ত্বের উপর তোমার এই ইকুইলিব্রিয়াম ধ্রুবকটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, ডিরেকশন এদিকে আসবে, তার প্রভাবটি আমরা দেখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো নেক্সট কোশ্চেন যেটা আছে 37 উপর 38 নম্বর কোশ্চেন। কি বলেছে, যে সলভে পদ্ধতিতে কোনটি প্রস্তুত করে, যে সলভে পদ্ধতি একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা কি করে থাকি, এই পদ্ধতিতে আমরা সোডিয়াম বাইকার্বনেট বা কাপড় কাঁচা সোডাকে আমরা তৈরি করে থাকি। কি বলছি আমরা, Na2CO3 এটাকে তৈরি করে থাকি। এটাকে বলি কি আমরা, এটাকে বলি আমরা কাপড় কাঁচা সোডা, বা এটাকে বলে থাকি আমরা হচ্ছে কি ওয়াশিং পাউডার বলে থাকি, বা ওয়াশিং সোডাও বলে থাকি। আগে কি বলে থাকি, ওয়াশিং সোডা। আর একটা থাকে তোমার NaHCO3, এটাকে বলি আমরা হচ্ছে বেকিং সোডা, বা এটাকে বলি আমরা খাবার সোডা। সেই যে বাড়িতে ব্যবহার করা হয় না, যে এর খাবার সোডা ব্যবহার করলে দেখবে সেই চপ ফুলে যায়, বা বেগুনি করার জন্য বা যা কোনো কেককে ফাটানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়, ওটা হচ্ছে কি NaHCO। কারণ আমরা কি বলি, একে বলি আমরা সোডিয়াম কার্বনেট, একে বলি সোডিয়াম বাইকার্বনেট, একে বলছে একটা বলি কার্বনেট, এটাকে বলি বাইকার্বনেট। বেকিং সোডা, ওয়াশিং সোডা। এবার মনে রাখবে যখন এই সলভের পদ্ধতি ব্যবহার করি না আমরা, এখানে কি বলি আমরা ব্রাইন লবণ ব্যবহার করি। এই যে কি হয়, ব্রাইন লবণ বা ব্রেইন লবণও বলে থাকে অনেক সময়, এটা ব্যবহার করে থাকি। ব্রেইন লবণে কে থাকে, এখানে এখানে হচ্ছে তোমার অ্যাকোয়া সল্ট, NaCl এর জলীয় লবণকে আমরা কি বলছি, ব্রেইন লবণ বলে থাকি। এটা পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে কি হয়, যে NaCl এর জলীয় দ্রবণকে আমরা কি বলছি, NaCl এর জলীয় দ্রবণকে আমরা কি বলি, জলীয় দ্রবণকে আমরা ব্রাইন লবণ বলে থাকি, বা ব্রেইন বা ব্রাইন লবণ বলে থাকা হয় এটাকে, ব্রাইন লবণ বলে। এটা ভালো করে মনে, এটা পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে ব্রাইন লবণ মানে কার একস সলিউশন, NaCl এর না KCl এর, না তোমাকে বলে দেবে Na2CO3 না NaHCO3। মনে রাখো ভালো করে, ব্রাইন লবণ হচ্ছে কার, NaCl এর জলীয় দ্রবণকে আমরা ব্রাইন লবণ বলে থাকি, আর এরা Na2CO3 তৈরি করার জন্য কাজে লাগে। আর Na2CO3 তৈরি করার পদ্ধতিকে আমরা কি বলে থাকি, সলভে পদ্ধতি বলে থাকি। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে, যে সাবান প্রস্তুতিতে গ্লিসারল যোগ করা হয় কেন। আমরা দেখো না, যখন শীতকালে কি হয়ে যায়, আমাদের চামড়াগুলো শুকনো হয়ে যায়, আমরা জন্য কি করি, গ্লিসারিন ইউজ করি না, বা গ্লিসারল ব্যবহার করে থাকি। ওটা কি জন্য করি, আমাদের শরীরে যাতে কি হয় ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে। মানে কি হয়, যে দ্রুত শুকিয়ে যায় আমাদের চামড়াটা, কি হয় দ্রুত শুকিয়ে যায়, তাকে কি করি আমরা বাইরে থেকে তোমাদের না শুকিয়ে যাওয়ার জন্য আমরা এক্সট্রা ক্রিম ব্যবহার করি না। মানে মেন কারণ কি, এই দ্রুত শুকিয়ে যাওয়া রোধ করতে আমরা কি করি, এটা ব্যবহার করি। তাহলে এখানে গ্লিসারিন ব্যবহার করা হয় কেন, যাতে আমার চামড়াটা কি হয় দ্রুত না শুকিয়ে যায়,
তার জন্য কি করি আমরা ব্যবহার করে থাকি, শুকনো হয়তো না হয়ে যায়। এটা হচ্ছে কারণ কি ব্যবহার করার জন্য, সাবান প্রস্তুতিতে গ্লিসারল যোগ করা হয় এটা। ওই জন্য দেখবে শীতকালে দেখবে গ্লিসারিন সাবান বেশি ইউজ করে, কেন? কারণ গ্লিসারিন সাবান ব্যবহার করলে কি হয়, তোমার যে শরীরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা কি করে বাইরে থেকে ময়েশ্চারাইজার পেয়ে থাকে, ওই জন্য কি করে থাকে, ওই জন্য আমরা যখন গ্লিসারিন বা গ্লিসারল টাইপের সাবান বেশি ইউজ করে থাকি শীতকালে, কারণ শীতকালে চামড়া শুকিয়ে যায় না, ওই জন্য বাইরে থেকে আমরা ওটা অ্যাড করে থাকি। এর হচ্ছে কারণ, কিন্তু তো শুকিয়ে যাওয়া রোধ করার জন্য আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, Fe2+ ও Fe3+ এর মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় কোন বিকারকের সাহায্যে? তো আমাকে দিয়েছে কি, একবার দিয়েছে Fe2+ আর এখানে দিয়েছে কি আমাকে Fe3+, দিয়ে বলেছে আমি এই দুজনকে পৃথকীকরণ করতে চাইছি, তাহলে কোন বিকারকের সাহায্যে আমি পৃথকীকরণ করতে পারবো? দেখো এই যে দুজন আছে মানে Fe2+ Fe3+, একজনকে জানাচ্ছে +2 আর একজনকে জানাচ্ছে +3, তাহলে কি হবে, এমন বিকারক চুজ করতে হবে আমাকে যে Fe2+ বিক্রিয়া করবে, এ করবে না, বা হয়তো এ করবে এ করবে না, বা এ করবে না এ করবে, এরকম তো হতে পারে, বা হয়তো দুজনেই করছে কিন্তু আলাদা প্রকৃতির কালার দেখাচ্ছে, এরকম ব্যবহার করে আমরা কি করতে পারি, এই Fe2+ আর Fe3+ কে শনাক্তকরণ করতে পারি। তো দেখো আমরা যখন ব্যবহার করি কি, এই NH4HCN, এখন আমরা কি বলি, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, HCN মানে থায়োসায়ানাইড, আমরা যেটা ব্যবহার করি এ কোনো রিঅ্যাকশন করে না। যদি আমরা Fe3+ এ কি করি, NH4HCN ব্যবহার করি, তাহলে এই কি করে, এ তোমার এখানে এই FeHCN এর হোল 3 একটা কমপ্লেক্স তৈরি করে, এই কমপ্লেক্সের কালার দেখতে হয় কেমন কি, এর কমপ্লেক্সের কালার হচ্ছে লাল কালার হয়, বা এটাকে আমরা কি বলতে কি রেড ব্লাড কালার হয়ে থাকে, রেড ব্লাড, এরকম কালারটা দেখতে হয় কি হয়, রেড ব্লাড মানে ব্লাড রেড, রেড ব্লাড না ব্লাড রেড বলে থাকি এটাকে আমরা, কি বলে থাকি ব্লাড রেড, মানে রক্তের মতো লাল হয়ে থাকে কালারটা, ব্লাড রেড কালার আমরা দেখতে পাই, এরকম কালার আমরা কি করি দেখতে পাই, কার জন্য, Fe3+ এর জন্য। তাহলে আমরা যদি NH4HCN ব্যবহার করে থাকি, আমি এই দুটো আমার দেখা গেলো দুটো টেস্ট টিউব দিয়ে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে যে এই দুটো টেস্ট টিউবে একটা Fe2+ আছে একটা Fe3+ আছে, কোনটা কি আছে বলে দেয়নি, আমি কি করবো বাইরে থেকে NH4HCN ড্রপ যোগ করবো, যেটাতে দেখবো লাল কালার আসছে সেটাকে বলবো কি Fe3+, যেটাতে কোনো কালার আসছে না তাকে কি বলবো Fe2+। তাহলে কি করে থাকে, এই কমপ্লেক্সটা তৈরি করে থাকে, এই জটিল যৌগটা তৈরি করে থাকে, এই জটিল যৌগ তৈরি করার জন্য কি হয়, এই লাল কালারটা আসে। এবং মনে রাখবে যে HCN আছে না, এখানে কি এটা হচ্ছে মেটাল আর এটা কি আমার এটা হচ্ছে লিগ্যান্ড, তাই তো, এই যে লিগ্যান্ডটা আছে না HCN, এই HCN লিগ্যান্ডটা কি হয়, HCN মাইনাস হিসেবে থাকে, তো HCN লিগ্যান্ডটা আমরা কি বলি, এমবিডেন্ট লিগ্যান্ড বলে থাকি, কি বলছি আমরা, এমবিডেন্ট লিগ্যান্ড বলে থাকি, মানে দুটো মুখ, এমবিডেন্ট লিগ্যান্ড মানে কি হয় জানো তো, মানে এমবিডেন্ট লিগ্যান্ড হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড কেমন হয় দেখবে, দুটো মুখ থাকে, এমবিডেন্ট লিগ্যান্ড দুটো মুখ থাকে, ঠিক আছে, HCN এর কি থাকে, দুটো মুখ থাকে, একবার কি হয় S দিয়ে যুক্ত হতে পারে, একবার N দিয়ে যুক্ত হতে পারে, কিন্তু যখন যুক্ত হবে না সবসময় একটা দিয়ে যুক্ত হবে, মানে বেস্ট ফ্রেন্ড দেখবে কেমন করে, বেস্ট ফ্রেন্ড তোমার সামনে ভালো ভালো কথা বলবে কিন্তু তোমার পিছনে গিয়ে তোমার নিয়ে কাটি করবে, এরকমই তো করে, একসঙ্গে দুটো মুখ আছে, ভালো মুখ খারাপ মুখ দুটো মুখই আছে, কিন্তু যখন দেখাবে তখন একটা মুখে দেখাবে, তোমার সামনে ভালো মুখটা দেখাবে আর তোমার পিছনে গিয়ে খারাপ মুখটা দেখাবে, এটা তো বেস্ট ফ্রেন্ডের কাজ। সেরকম হচ্ছে কি এই এমবিডেন্ট নিউক্লিওফাইল যেটা আছে, এই এমবিডেন্ট নিউক্লিওফাইল না, এমবিডেন্ট তোমার লিগ্যান্ড যেটা আছে, এর কাজও ঠিক সেরকম, এর দুটো মুখ আছে কিন্তু যখন যোগ করবে তখন একটা দিয়ে যোগটা হবে, যদি সালফার দিয়ে যোগ হয় তাহলে এনটা ইনঅ্যাক্টিভ থাকবে আর এন দিয়ে যোগ হলে সালফারটা ইনঅ্যাক্টিভ থাকবে, তাহলে এখানে কোনটা দিয়ে যোগ হয়েছে, এস দিয়ে যোগ হয়েছে, থায়োসায়ানাইড পেয়েছি। এরপর যদি কি হয়, এটা কি হতে পারে, এরকম আসতে পারে FNCS, তখন কি হচ্ছে এটাকে বলি আমরা আইসোথায়োসায়ানাইড বলে থাকি। এই যে কমপ্লেক্সটা হয় এই কমপ্লেক্স দুজনে কি ধরনের আইসোমার দেখায়, লিঙ্কেজ আইসোমার দেখায়, এটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কি এই আইসোমার এবং এই কমপ্লেক্স কি প্রকৃতির আইসোমারিজম প্রদর্শন করবে, এরা দুজনে কি ধরনের আইসোমার প্রদর্শন করে থাকে, লিঙ্কেজ আইসোমার প্রদর্শন করে থাকে, কি লিঙ্কেজ মানে লিঙ্কেজ আলাদা হচ্ছে না, ওই জন্য কি ধরে থাকে লিঙ্কেজ আইসোমার প্রদর্শন করে থাকে, এটাকে আমরা বলে থাকি কি করছে লিঙ্কেজ আইসোমার প্রদর্শন করে থাকে, এটাকে বলে থাকি আমরা হচ্ছে তোমার বন্ধন আইসোমারও ভাবতে পারো, লিঙ্কেজ আইসোমার বন্ধন আইসোমার, লিঙ্কেজ আইসোমার বলে থাকে সাধারণত আর কি, ঠিক আছে, এটা কি বলছি লিঙ্কেজ আইসোমার বলে থাকে। এর কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, মানে সম্ভবত মানে 2016 সালে কোশ্চেনটা এসেছিল কি প্রকৃতি আইসোমারিজম প্রদর্শন করে থাকে, লিঙ্কেজ আইসোমার হবে এরকম টাইপের, এখানে তো দেয়নি আলাদা কমপ্লেক্স দিয়েছিল ওখানে আর কি। তো এটা কেন দেখায়, যেখানে যেখানে এমবিডেন্ট লিগ্যান্ড চলে আসবে তারা কি করবে, এরকম তোমার কি হবে লিঙ্কেজ আইসোমার কিন্তু প্রদর্শন করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করতে Fe2+ Fe3+ জন্য কি ব্যবহার করতে থাকি, NH4HCN ব্যবহার করতে পারি। এইটা বাদ দিয়ে আর একটা বিকারকও কিন্তু কাজে লাগে, ওটা কি বলছি আমরা K3FeCN এর হোল 6, এই কমপ্লেক্সটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, Fe2+ আর Fe3+ কে আমরা কিন্তু শনাক্তকরণ করতে পারি, যদি এই কমপ্লেক্সটা ব্যবহার করে তখন কিন্তু কি করতে পারবো, শনাক্তকরণ করতে পারবো। একজন দেবে রেড কালার একজন দেবে ব্লু কালার, একজন ট্রান্সফার্স ব্লু করে একটা প্রুসিয়ান ব্লু কালার তৈরি করে, এই তৈরি করে প্রুসিয়ান ব্লু এই করে তারা ট্রান্সফার্স ব্লু করে থাকে, মানে জানার দরকার নেই তোমাদের, জাস্ট মনে রাখবে এই রিজেন্টের সাহায্যে কি করে থাকি আমরা, এই রিজেন্টের সাহায্যে আমরা তোমার করে থাকি কি কালার, এই Fe2+ আর Fe3+ কে শনাক্তকরণ করতে পারি, যেমন এটা ব্যবহার করতে পারি তুমি সিমিলারলি এটাও ব্যবহার করতে পারি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে এস্টারিফিকেশন পরীক্ষার দ্বারা কোন কার্যকরী গ্রুপে শনাক্তকরণ করা হয়, কি বলেছে এস্টারিফিকেশন পরীক্ষা আছে, ওই পরীক্ষার সাহায্যে আমরা কোন কার্যকরী গ্রুপকে আমরা কাজে মানে শনাক্তকরণ করতে পারি। ফার্স্ট আমাকে জানতে হবে এস্টারিফিকেশন বিক্রিয়াটা কি, তারপরে দেখবো কোন গ্রুপ পার্টিসিপেট করে থাকে। তো তখন আমরা প্রথমে কি করবো, এস্টারিফিকেশন বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া কি হয়ে থাকে, আমরা কি করি একটা অ্যাসিড নিই,
কি করি একটা অ্যাসিড গ্রুপ নিই, তার সঙ্গে কি করি একটা অ্যালকোহল গ্রুপের, অ্যালকোহল মানে কি জানি OH এর সঙ্গে CH3 থাকবে, বা তুমি ভাবতে পারো CH2 CH3, এরকম অ্যালকোহল আর অ্যাসিডকে যদি কার প্রেজেন্সে বিক্রিয়া করাই, এরকম এরকম অ্যালকোহল আর অ্যাসিড আমরা কি করি, যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এর প্রেজেন্সে বিক্রিয়া করে আমরা, তাহলে কি হয় এখান থেকে জল বেরিয়ে যায়। কি হয় জলটা কোনখান থেকে বার হয়, জলটা বার হয় তোমার এই জায়গা থেকে, এই অ্যাসিড গ্রুপের OH আর এই অ্যালকোহলের H মিলে কি হয় এখান থেকে মাইনাস জলটা বেরিয়ে যায়। এই জলটা বেরিয়ে গেলে কি টাইপের কম্পাউন্ড তৈরি করে, এই জলটা যখন বেরিয়ে যায় তোমার যে কম্পাউন্ডটা তৈরি করে সেই কম্পাউন্ডটা হচ্ছে এস্টার কম্পাউন্ড তৈরি করে থাকে, CO ও CH2 CH3। এটা তৈরি হয়েছে কি আমার এস্টার তৈরি হয়েছে। এই যে এস্টারটা তৈরি হয়েছে না, এর গন্ধটা কি হয় সুমিষ্ট পাকা কলার মতন গন্ধ হয়। তাহলে এর সাহায্যে কি করতে পারি আমরা, এর সাহায্যে কি করতে আমরা শনাক্তকরণ করে থাকি, আগে শনাক্তকরণ করে থাকি আমরা এর সাহায্যে। আমরা এই যে দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে আমরা কি করতে পারি শনাক্তকরণ করতে পারি, এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে আমরা শনাক্তকরণ করতে পারি সাহায্যে, কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহল। এখানে কিন্তু আমাকে অ্যালকোহল দেয়নি, যদি অ্যালকোহল দিত তাহলে অ্যালকোহলটা কিন্তু অ্যান্সার হতো। এই দুজনকে আমরা কি করতে পারবো শনাক্তকরণ করতে পারবো। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে এক প্রকারের অ্যাসিড আর এটা হচ্ছে কি এক প্রকারের অ্যালকোহল। এটা কিন্তু ফেনলের ক্ষেত্রে হবে না, ফেনোলিক OH যদি থাকতো কিন্তু এখানে মানে দেখা গেলো তুমি এমনি নর্মাল অ্যালকোহল এরিফেটিক অ্যালকোহল বাদ দিয়ে যদি ফেনোলিক OH দিত না, তার ক্ষেত্রে কিন্তু শনাক্তকরণ করা সম্ভব হতো না। তাহলে এখানে যেমন দিয়েছেন যে ফেনোলিক OH এরও কিন্তু হয় না, কার্বনিল এর কার্বনিল গ্রুপ আলাদা, এর হবে না, আর এলডিহাইডও হবে না। তাহলে একমাত্র কে আছে কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে একমাত্র শনাক্তকরণ করতে পারে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে কি করতে পারি আমরা, যদি যখন অ্যাসিডের সঙ্গে কি করি আমরা, যদি অ্যালকোহলের রিঅ্যাকশন করি, অ্যালকোহল মানে এলিফেটিক অ্যালকোহল, তার প্রেজেন্সে সালফিউরিক অ্যাসিড প্রেজেন্সে, তাহলে কি হয় এখান থেকে জল বেরিয়ে, জলটা কোনখান থেকে বার হয় এই অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, জল বেরিয়ে গেলে কি হয় এখান থেকে এস্টার টাইপের কম্পাউন্ড তৈরি করে। এই যে এস্টার টাইপের কম্পাউন্ড তৈরি করেছে এর গন্ধটা কি পাকা কলার মতন গন্ধ হয়, এবং বেশ সুমিষ্ট গন্ধ পাকা কলার মতন গন্ধ দেখতে পাই আমরা। এর সাহায্যে কি করতে পারি শনাক্তকরণ করতে পারি, বিক্রিয়াটাকে বলি এস্টারিফিকেশন বিক্রিয়া। এখানে মনে রাখবে কিন্তু OH টা বার হচ্ছে কোনখান থেকে এই অ্যাসিডটা থেকে, আর অ্যালকোহল থেকে কি বার হচ্ছে H টা বার হচ্ছে, তাহলে এই OH আর H যোগ করে জলটা বেরিয়ে যাচ্ছে। এরকম কিন্তু হয় না যে এর OH আর H না, এর পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে এরকম টাইপের, ধরো হয়তো তোমাকে অক্সিজেন ট্র্যাক করে দিল, মানে CH3O18H প্লাস OH CH3, তারপরে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিল। তাহলে দেখো এখানে এই OH টা কোনখান থেকে বেরোবে O18, মানে অক্সিজেনটা ট্র্যাপ করা আছে, তাহলে এটা কি হিসাবে এটা জল হিসেবে বেরিয়ে যাবে না, আমার তাহলে পড়ে থাকবে কি, তাহলে এস্টারে যে অক্সিজেনটা থাকবে সেই অক্সিজেনটা কেমন টাইপের দেখতে হবে CH3CO ও CH3। এখানে দেখো আর জলাই হ্যাঁ অক্সিজেনটা থাকবে সেই অক্সিজেনটা হবে ট্র্যাপ বলা অক্সিজেন। এরপর তোমাকে উল্টোটা জিজ্ঞেস করতে পারতো, মানে কি করতে ওরা CH3CO OH প্লাস O18 CH3, তখন কি টাইপের পেতাম আমরা, তখন আমরা পেতাম এরকম টাইপের প্রোডাক্ট, যে কি হতো CH3CO ও CH3, তখন আমার এখানে ট্র্যাপ হয়ে যেত প্লাস H2 পেতাম। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে অক্সিজেনটা যাচ্ছে কোথায়, এরকম টাইপের যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে, তো ভালো করে লক্ষ্য রাখবে যে কি অ্যান্সার দেওয়া আছে আর কি উৎপন্ন হচ্ছে, যে কোনো সময় গুলিয়ে যায়, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে যে এস্টারিফিকেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই এস্টারিফিকেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে দিয়ে দেবে যে জিজ্ঞেস করবে AB, এরকম তোমাকে ABC এর একটা অপশন দিয়ে দেবে, একটা অপশন মধ্যে দিয়ে দেবে কোনটা উৎপন্ন হবে দেখাও, বোঝা গেল আশা করি। তো অক্সিজেন কোন অক্সিজেনটা কোন দিকে যাচ্ছে ভালো করে লক্ষ্য রাখবে, এই অ্যাসিডের অক্সিজেনটা আর অ্যালকোহল হাইড্রোজেন জল বেরোচ্ছে, আর এই অক্সিজেনের সঙ্গে অক্সিজেন যোগ হচ্ছে, এটাকে বলছি এস্টারিফিকেশন বিক্রিয়া। কি কাজে লাগে আমার, এখানে অ্যাসিড গ্রুপ আর অ্যালকোহল গ্রুপকে শনাক্তকরণ করতে হবে, অ্যালকোহল মানে শুধুমাত্র এলিফেটিক অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়াটা প্রযোজ্য। এরপর একটা জিনিস মনে রাখবে, এই বিক্রিয়াটা রিভার্সিবল বিক্রিয়া হয়ে থাকে, মানে এই বিক্রিয়াটা এই জনকে যোগ করলে এইটা পাই, সিমিলারলি এখান থেকে কিন্তু এটাও আসতে পারে। আমি যদি কি করি এস্টারটা আছে না, এখানে যদি কি করি এই জায়গাতে H3O+ দিয়ে দিই, কি করি আমরা H3O+ দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে এই যৌগটা এই যৌগতে কনভার্ট হবে, তখন উৎপন্ন কি হবে এই দুটো জিনিস উৎপন্ন হবে। সিমিলারলি এই দুজন যোগ হয়ে গেলে যখন এইটা পাচ্ছে, সিমিলারলি এই দুজন যোগ হয়ে গেলে এই সাইডটা পাবে। কি করে পাবো আমরা এই সাইডটা, তখন কি করবে এইখানটা কাটবে, এস্টারের এই জায়গাটা কাটবে, এইদিকে হাইড্রোজেন যোগ করবে, এদিকে ওই যোগ করবে, তাহলে এদিকে একটা অ্যাসিড আর পেয়ে যাবে আর অ্যালকোহল পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানটা কাটবে, এখানে এই যোগ করবে, এদিকে ওই যোগ করবে, মানে এই যে এখান থেকে জলটা বার করেছিলাম না, তো এখানে এই যোগ করতে তুমি ওই সাইডে পেয়ে যাবো। এটা পরীক্ষা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তোমাকে হয়তো এটা দিয়ে দিল, এই স্ট্রাকচারটা দিয়ে দেবে, দিয়ে এখান থেকে জল দিয়ে জিজ্ঞেস করবে A+B, জিজ্ঞেস করবে A+B কি হবে, চারটা অপশন দিয়ে করে, তখন কি করবে এই জায়গাতে কাটবে, তাহলে এটা হবে OH আর এই সাইডটা হয়ে যাবে, মানে এই অক্সিজেনটা OH হয়ে যাবে, দেখো এটা পাবো আর এটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে এটাও জিজ্ঞেস করতে পারে বা এই দিক থেকে এটাও জিজ্ঞেস করতে পারে। এস্টারিফিকেশন বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা ছিল তোমাদের 41 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটি তাপদায়ী হলে নিচের কোন বিবৃতিটি সঠিক। সম্মুখ বিক্রিয়াটি কি করেছে তাপদায়ী, একটা কি বলেছে একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া। এবার তাপদায়ী বিক্রিয়া আমাদের গ্রাফ তোমাদেরকে আমি আগে বলেছিলাম, এই গ্রাফটা আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো। এদিকে কি আঁকি আমরা পোটেনশিয়াল এনার্জি, আর এদিকে আঁকি আমরা কি রিঅ্যাকশন কোঅর্ডিনেট, ঠিক আছে। বিক্রিয়াটা কি বলেছে সম্মুখমুখী, এটা বিক্রিয়া হয় আমার, যে কোনো বিক্রিয়া কি হয় এরকম একটা পোটেনশিয়াল এনার্জি আর রিঅ্যাকশন কোঅর্ডিনেট গ্রাফ দিয়ে যায় আমার, ঠিক আছে। এ দেখো এখানে কি ছিল আমার রিঅ্যাকট্যান্ট, এখানে ছিল কি আমার প্রোডাক্ট। ধরো বিক্রিয়াটা রিঅ্যাকট্যান্ট থেকে কি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে, তাহলে সম্মুখমুখী মানে কোনটা, এই যেটা যাচ্ছে
এই তো সম্মুখমুখী, আর পশ্চাদমুখী মানে কি, তখন চলে আসবে এই সাইড থেকে এইটা, এটা হচ্ছে পশ্চাদমুখী আমার, বোঝা গেল। এবার আমরা অ্যাক্টিভেশন এনার্জি কোনটা জানি বলতো, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে কি হবে, এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে এই যে এই হাইটটা আছে, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এর অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে, যে এটা যদি আমরা ফরওয়ার্ড বলি এফ বলছি, ফরওয়ার্ড ডিরেকশন মানে সামনের দিকে রিঅ্যাকশনের ক্ষেত্রে। আর যদি আমরা কি করি, যদি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের করতাম তাহলে কি আসতো, ওর অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হতো, ওর অ্যাক্টিভেশন এনার্জি হবে এটা, এটাকে কি বলছি ই অফ বি, মানে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড, এর অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড, বোঝা গেল আশা করি। আর এই মাঝের গ্যাপটাকে আমরা কি বলি, এই যে মাঝের যে গ্যাপটা আছে, এই মাঝের গ্যাপটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ডেল এইচ, তাই তো। এবার আমাকে বলে দিচ্ছে তাপদায়ী বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া মানে কি হবে, ডেল এইচ নেগেটিভ হবে, দেখো ওই বরাবর এঁকেছি আমি। আর যদি বিক্রিয়াটা তাপদায়ী হতো তাহলে কেমন টাইপের দেখতে আসতো, তাহলে তখন বিক্রিয়াটা দেখতে আসতো এরকম প্রকৃতির না। এটা কি হয়, এখানে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এইদিকে আছে তোমার পোটেনশিয়াল এনার্জি, আর দিকে আছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এই ক্ষেত্রে কি হতো, এই ক্ষেত্রে সম্মুখ মানে কোনটা, এইটা হচ্ছে আমার পশ্চাৎ দিক, আর এটা হচ্ছে কি আমার সম্মুখ দিক, তাই তো। এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি আমার ফরওয়ার্ড, বোঝা গেল। এরপর কি হয়, এখানে তোমার গ্যাপটা কি করে বুঝতে পারি আমরা, এখানে দেখো, তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে, এটা হবে অ্যাক্টিভেশন এনার্জি, কার ক্ষেত্রে, এই ফরওয়ার্ড স্টেপের ক্ষেত্রে। আর আমার যদি জিজ্ঞেস করে থাকে ব্যাকওয়ার্ড স্টেপ, ওর ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে, তাহলে এইটা হবে ব্যাকওয়ার্ডের জন্য, আর এটা হবে ফরওয়ার্ডের জন্য। আর এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কি আসবে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার এই গ্যাপটাকে কি বলবো আমরা, ডেল এইচ। এটা হচ্ছে কি, এই যেটা পেয়েছি আমরা, এটা পেয়েছি আমরা এক্সোথার্মিক, আর এটাকে পেয়েছি আমরা এন্ডোথার্মিক। দেখো এই দু প্রকারের গ্রাফ আমরা দেখতে পাই। এক্সোথার্মিকের ক্ষেত্রে কি জানি, রিঅ্যাক্ট্যান্ট উপরে থাকে প্রোডাক্ট নিচে থাকে, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট নিচে থাকে প্রোডাক্ট উপরে থাকে। ওই জন্য এখানে এখানের ক্ষেত্রে কি হয়, ডেল এইচ সমান চলে আসে তোমার পজিটিভ, আর এখানে কি আসে, যে ডেল এইচ সমান কি আসে আমার নেগেটিভ। এই গ্রাফ কিন্তু আমি আগের ইয়েতে এঁকেছিলাম, ঠিক আছে। এবারে দেখো অ্যাক্টিভেশন এনার্জি কোনটাকে বলছি বলো তো আমরা, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে উপরে যে চূড়ার ডিসটেন্সটা, মানে এটা পাহাড় ভেবে নাও, এই পাহাড়ের উপরে এখান থেকে নিচে ডিসটেন্সটাকে কি বলছি, অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে সামনে দিকে যাচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা, এইটা হবে। আর যখন পিছন দিক থেকে আসছে অ্যাক্টিভেশন এনার্জি কি হবে, এর লেভেল থেকে হাইস্ট লেভেল, এটাকে বলছি অ্যাক্টিভেশন এনার্জি। আর এই রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের মাঝের যে গ্যাপটা, এটাকে বলছি ডেল্টা এইচ, বোঝা গেল। তো সিমিলারলি এই ডিরেকশনের ক্ষেত্রে কি হবে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এইখান থেকে এই হাইটটা কি হবে তোমার, এই হাইট থেকে এই হাইটটা আসবে তোমার এই ফরওয়ার্ড ডিরেকশনের জন্য তোমার অ্যাক্টিভেশন এনার্জি, আর এই দিক থেকে আসবে ব্যাকওয়ার্ড ডিরেকশনের অ্যাক্টিভেশন এনার্জি। আশা করি ডায়াগ্রামটা বুঝতে পারলে। এরপর অপশনাল পড়ো, পড়লে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে আমাকে, সম্মুখ তাপদায়ী বিক্রিয়া, মানে আমি এই গ্রাফটা ইউজ করবো, আমি তাপদায়ী বিক্রিয়ার জন্য করিয়ে দিলাম। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে পরের বার, এবার তাপদায়ী জিজ্ঞেস করেছে, তাপদায়ী জিজ্ঞেস করতে পারে। তো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলেছে আমাকে, যে কোন বিবৃতিটা সঠিক। প্রথমে কি বলেছে দেখো, তাহলে কাজ সক্রিয়করণ শক্তি বেশি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জি যেমন সক্রিয়করণ শক্তি, তাহলে কাজ সক্রিয়করণ শক্তি বেশি বলো এখানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে, মানে যে পিছন দিকে যে ডিরেকশনটা আছে ওই ব্যাকওয়ার্ড ডিরেকশনে অ্যাক্টিভেশন এনার্জি বেশি, আর সম্মুখ ডিরেকশনে অ্যাক্টিভেশন এনার্জি কি কম। কার ক্ষেত্রে এটা, এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বা তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে কি হবে, সম্মুখ বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বেশি। ও হচ্ছে ফার্স্ট অপশনটি কি আছে আমার, ঠিক আছে। দেখো কি বলেছে, এটা তো হচ্ছে আমার যে সম্মুখমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীত, এটা সম্মুখমুখী বিক্রিয়া ফরওয়ার্ড ডিরেকশনের ওর অ্যাক্টিভেশন এনার্জি কম, আর ব্যাকওয়ার্ড ডিরেকশন অ্যাক্টিভেশন এনার্জি বেশি, একদম ঠিক আছে। তাহলে এই অপশনে ঠিক হবে। তার বাকি অপশনে পড়ে দেখো কি বলেছে, সম্মুখ ও বিপরীত উভয় বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি সমান না, সক্রিয়করণ শক্তি কোনোদিনও সমান হবে না। তারপরে কি বলেছে, বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কম না, বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিটাই বেশি, কার জন্য, তাপদায়ী বিক্রিয়ার জন্য। তারপর ডিরেক্টটা কি বলেছে, বিক্রিয়াটি তাপ উৎপাদক, তাই কোনো সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় না, এটাও না। যে কোনো বিক্রিয়া হওয়া মানে তার একটা সক্রিয়করণ শক্তি থাকবে, সেই সক্রিয়করণ শক্তি যদি অ্যাচিভ করতে না পারে ও বিক্রিয়াটা কোনোদিন পরে ট্রান্সফারই হবে না। বোঝা গেছে আশা করি। তাহলে কি হবে, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সামনে যে ডিরেকশনটা আছে, সামনের যে তোমার ডিরেকশন আছে ওর অ্যাক্টিভেশন এনার্জি কম, আর পিছনটা বেশি। তাহলে অপশন একটাই অ্যান্সার হবে। আশা করি গোটা ফর্মুলাটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটাকে বলছি এইটা, এটাকে বলছি এইরকম, আর মাঝের গ্যাপটাকে ডেল্টা এইচ বলছি, এটা এক্সোথার্মিক, এটা এন্ডোথার্মিক। আশা করি গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে চেষ্টা করবো ঠিকঠাক করে অ্যান্সারটা বলে দেওয়া বা বোঝানোর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে কি কোন কেসিএল এর জলীয় দ্রবণের আপেক্ষিক পরিবর্তিত সবচেয়ে কম। দেখো আগের দিনে তোমাদেরকে আপেক্ষিক পরিবর্তিত সম্বন্ধে বলেছিলাম যে আপেক্ষিক পরিবর্তনের পরিবর্তন হলো কিভাবে হয়। আমরা কি আপেক্ষিক পরিবর্তন কি দিয়ে প্রকাশ করি, কাপ্পা দিয়ে প্রকাশ করি। আর একটা ছিল না আমাদের মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা। এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে গাঢ়ত্বের সাথে কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, এইটা ভেরিজেজ কি হয়, কনসেন্ট্রেশন, এইটা ভেরিজেজ হয় 1/কনসেন্ট্রেশন। এই জাস্ট দুটো ফর্মুলা মনে রাখান থেকে বহু রকম প্রবলেম বহু রকম ভাবে জিজ্ঞেস করে থাকে। তাহলে কি গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন যত বাড়াবো আমি,
আপেক্ষিক পরিবাহিতা কি হবে, তত বৃদ্ধি পাবে। আর কনসেন্ট্রেশন যত কমাবো আমার মোলার পরিবাহিতা কি হবে, তত বাড়বে। এটা ছিল গাঢ়ত্বের আকার, মানে কনসেন্ট্রেশন বাড়াচ্ছে না কমাচ্ছে, এবার লঘুতা আকারে জিজ্ঞেস করে থাকে। এটা মনে রাখবে যদি কি হয় কে ভেরিজেজ কি হবে তখন 1 বাই লঘুতা হয়ে যাবে। আমি যদি দ্রবণটাকে লঘু লঘু করে দিই বা লঘুতা বৃদ্ধি করি তাহলে আপেক্ষিক পরিবাহিতা কি হবে, কমে যাবে। আর যদি কি করে থাকি আমরা দ্রবণটার ক্ষেত্রে মানে তোমার মোলার পরিবাহিতা হোক বা ইকুইভ্যালেন্ট বা তুল্যাঙ্ক পরিবাহিতা হোক, ওর ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে কি হয়, ওর ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে পরিবাহিতার মানটা বৃদ্ধি পায়। বোঝা গেছে আশা করি। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। আর কি মনে রাখবে এখানে, এর এককগুলো ভালো করে মনে রাখবে। আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, আর একটা তোমার মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, তিনজনকার কিন্তু একক অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। এর একক আর এর ফর্মুলা গুলো কাপ্পা সমান আমরা কি পড়েছিলাম না, যে কি হয় কাপ্পা সমান 1/r ইন্টু L/A। তাহলে এর এককটা হয়ে থাকে কি ওহম ইনভার্স সেমি ইনভার্স। এর সম্পর্কটা কি ছিল, যে ল্যামডা এম সমান কি হয় কাপ্পা ইন্টু 1000/c। এটা কি ছিল, যে ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান কি হয় কাপ্পা ইন্টু 1000/, এখানে তোমার মোলারিটি ব্যবহার করি, এখানে ব্যবহার করি নরমালিটি ব্যবহার করে থাকি, চলে আসবে কোনো অসুবিধা নেই। এখানে তোমার এর ক্ষেত্রে এককটা কি আসবে, তাহলে এর ক্ষেত্রে এককটা আসবে ওহম ইনভার্স সেমি স্কয়ার মূল ইনভার্স, আর এর ক্ষেত্রে আসবে ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে এককগুলো। এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতার একক, এই সম্পর্ক। আর এখান থেকে কিন্তু করতে দেয়। এরপর দেখো কোশ্চেনটা কি বলেছে, যে কোন KCl এর জলীয় দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা সবচেয়ে কম। তো আপেক্ষিক পরিবাহিতা কার উপর নির্ভর করে, গাঢ়ত্বের উপর নির্ভর করে। দেখো চারটা আলাদা আলাদা গাঢ়ত্ব দিয়ে দিয়েছে, আমাকে কি বলে দিয়েছে কার ক্ষেত্রে মানটা কম হবে। যার দেখো কার সঙ্গে ডিরেক্ট সম্পর্ক আছে, লঘুতার সঙ্গে সম্পর্ক আছে। যে লঘুতা কি হয়, লঘুতা মানে কি, এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, তাহলে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কি আছে, এই কনসেন্ট্রেশন মানে সি, তো সি এর মান কম হলে কে এর মান কম হবে, সি এর মান বেশি হলে কে এর মান বেশি হবে। তাহলে এখানে সি এর মান 1, এর সব থেকে বেশি, তারপরে 0.1, তারপরে 0.9, 0.0, তাহলে এক্ষেত্রে কি মানটা সব থেকে কম, তাহলে কি হবে এর ক্ষেত্রে কি হবে আপেক্ষিক পরিবাহিতা সব থেকে কম হবে। এরপর যদি কি হতো উল্টোটা জিজ্ঞেস করতো আমাকে উল্টো না মানে মোলার পরিবাহিতা জিজ্ঞেস করতো, তাহলে সব থেকে মোলার পরিবাহিতা কার ক্ষেত্রে বেশি হতো, তখন সব থেকে বেশি হতো এর জন্য, আর সব থেকে কম হতো কিন্তু এর জন্য। আর যদি ক্রম সাজাতে বলে সব থেকে হবে এ, তারপরে হবে বি, তারপরে হবে সি, তারপরে হবে ডি। এটা কার ক্রম, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার ক্রম হচ্ছে এইটা এই দ্রবণের ক্ষেত্রে, কারণ এর গাঢ়ত্ব বেশি না, 1 মোলার গাঢ়ত্ব 0.1 মোলার, গাঢ়ত্ব যদি বেশি এর জন্য এর আপেক্ষিক পরিবাহিতার মানটাও কিন্তু বেশি হবে। বোঝা গেল। এবার তোমাকে যদি লঘুতার আকারে জিজ্ঞেস করতো, যে আমি একটা আমার 1 মোলার দ্রবণ আছে, ওই দ্রবণ থেকে আমি কি করেছি তিনটা সলিউশন তৈরি করেছি A B C। প্রথম সলিউশনটাকে 2 গুণ লঘু করেছি, তারপরে 3 গুণ করেছি, 4 গুণ করেছি। তখন যদি জিজ্ঞাসা করতো যার লঘুতে যত বেশি হবে তার ক্ষেত্রে কি হবে আপেক্ষিক পরিবাহিতা তত কম হবে, তখন লঘুতার তখন এই লাস্টটা দুটো আমি ব্যবহার করতাম। আশা করি বুঝতে পেরেছি। এই দুটো কখন ব্যবহার করবো, যখন লঘু আকারে দিবে তখন আমি কিন্তু ব্যবহার করবো এটা। আর এটা কখন ব্যবহার করবো, কনসেন্ট্রেশন আকারে দিয়ে দিয়েছি না, তাই কি করেছি আমি এই উপরে দুটোকে আমরা ব্যবহার করেছি, এই উপরে দুটোকে আমরা ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আর এখানে কি জিনিস বাকি আছে, হ্যাঁ আর এখানে একটা ছবি থাকে, এই ছবিটা ভালো করে দেখবে আর কি। কার ছবি থাকে, এই তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার ছবি একটা জিজ্ঞেস করে থাকে, তার সাথে গাঢ়ত্বের সঙ্গে। এইদিকে সি আছে আর এদিকে আছে ল্যামডা এম অর ল্যামডা ইকুইভ্যালেন্স, এদিকে বাড়ছে এটা এদিকে বাড়ছে, তো কি হয়ে থাকে এটা কার জন্য, এটা দেখতে পাই আমরা গাঢ়ত্ব যত কম গাঢ়ত্ব তত বাড়ছে। এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য, আর এটা হচ্ছে কার জন্য উইকের জন্য। মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার সঙ্গে গাঢ়ত্বের লেখচিত্র, এই লেখচিত্র জিজ্ঞেস করে থাকে। এটা কার জন্য হয়, এরকম করে নিজের নাম, এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট বা কি হয় মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য পাই, এটা পাই আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য দেখতে পাই। তো আশা করি বুঝতে পেরেছি, এটা পাই স্ট্রং, একটা পাই উইক। স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, ভালো করে কিন্তু মনে রাখবে। এই গ্রাফটাও কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তাহলে দেখো আমরা কি জানি, যে গাঢ়ত্ব বৃদ্ধি পেলে মানটা কি হবে, কমে যাবে। দেখো এদিকে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, মানটা আস্তে আস্তে কি হচ্ছে, মানটা আস্তে আস্তে কমছে না, তার জন্য স্ট্রং ইলেকট্রনের ক্ষেত্রে কমে, উইকের ক্ষেত্রে কমে। দেখো গাঢ়ত্ব দিকে কমছে, এর মানটা আস্তে আস্তে বাড়ছে, ওই জন্য কি হয় এটা দেখো। তাহলে কার জন্য বার করলাম আমরা, এই ল্যামডা ইকুইভ্যালেন্স, এই তোমার বার করছে এটা আমরা মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার জন্য। আশা করি বুঝতে পেরেছো। এরপর 44 কোশ্চেন থেকে কি বলেছে, কোশ্চেনে কি বলেছে আমাকে, এখানে কোশ্চেনে বলেছে কি, যে আমাকে একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়াটা কি আছে A প্লাস 2B থেকে কি হয়েছে সি। বলছে বিক্রিয়াটাতে কি করেছে 5 মোল A বিক্রিয়া করেছে, তার সঙ্গে কি করেছি আমরা 8 মোল বি রিঅ্যাকশন করেছি, দিয়ে বলছে কত মোল সি প্রস্তুত করবে, কত মোল সি প্রস্তুত হবে জিজ্ঞাসা করেছে। এই কনসেপ্টটা লিমিটিং রিএজেন্ট থেকে কনসেপ্টটা পাই আমরা, কি রিএজেন্ট লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট জিনিসটা কি ভালো করে দেখো,
এখানে দেখো তো এই রিঅ্যাকশনটা থেকে কি দেখতে পাচ্ছি আমরা, যদি 1 মোল এর সাথে 2 মোল বি বিক্রিয়া করি তাহলে কত মোল সি পাবো আমরা, 1 মোল সি পাবো। এটা কোনখান থেকে পাচ্ছি আমরা, ওই রিঅ্যাকশনটা থেকে পাচ্ছি। তো যে কোনো রিঅ্যাকশন যদি বলে দেয় এটা আমরা বার করতে পারবো। যদি 1 মোলের সঙ্গে 2 মোল রিঅ্যাকশন করো তবে 1 মোল পাবো। তাহলে বলো আমাকে এখানে এর 5 মোল লেগেছে, তাহলে এর 1 মোলের জন্য কত মোল লাগছে, এখানে 2 মোল, তাহলে 5 মোলের জন্য কম মোল লাগতো, 10 মোল লাগা উচিত, কিন্তু আছে কম মোল আমার 8 মোল। তাহলে এখানে কোনটা কম কোনটা বেশি, দেখো এইটা কম আছে এটা বেশি আছে, তাহলে যেটা বেশি আছে যেটা কম আছে এটা আমাকে বুঝতে হবে। তাহলে কোনটা কম আছে, এইটা কম আছে, তাহলে আমরা এইভাবে ঘুরিয়ে বলতে পারি তখন যে এইটা 2 লাগলে এটা 1 লাগছে, তাহলে এটা যদি 8 ব্যবহার করে এটা কত লাগবে আমার, এটা 4 লাগবে, তাই তো? এটা 8 ব্যবহার করলে কত লাগবে, এটা আমার 4 মোল লাগবে। তাহলে যদি 4 মোল ব্যবহার করে 8 মোল ব্যবহার কত পাবো, এটা পাবো আমরা 4 মোল। হয়ে গেল, 1 2 হলে 1 পাই, তাহলে 8 4 হলে কত পাবো, 4 পাবো। আর যেটা পরিমাণে কি হচ্ছে এটাকে কি বলছি আমরা, ওই যেটা তোমার কম পরিমাণে থাকছে এটাকে বলছি আমরা লিমিটিং রিএজেন্ট। এটাকে কি বলছি আমরা, লিমিটিং রিএজেন্ট। এই লিমিটিং রিএজেন্ট থেকে আমরা বার করতে পারি। তাহলে কত মোল উৎপন্ন হবে, 4 মোল কিন্তু কি উৎপন্ন হবে, সি উৎপন্ন হবে। ভালো করে জিনিসটা মনে রাখবে। কি বলছি আমরা, যে a প্লাস 2b থেকে সি, যদি অন্য বিক্রিয়ার অন্যভাবে দিত যে 2a প্লাস 3b থেকে, তখন কি বলতাম 2 মোল এর সঙ্গে 3 মোল বি রিঅ্যাকশন করলে 1 মোল সি পাই। বোঝা গেল? তাহলে ভালো করে দেখো 1 2 হলে 1 পাচ্ছি, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছি সমীকরণ থেকে করে। তারপরে কি করেছে আমাকে বলে দিয়েছে 5 মোল এ আর কি বলেছে আমাকে 5 মোল এ 8 মোল বি দিচ্ছে, তাহলে কত মোল সি পাবো আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আগে বলো বার করতে হবে কোনটা লিমিটিং রিএজেন্ট, মানে কোনটা আমার লিমিটে দেওয়া আছে। তো দেখো 1 ইনটু 2 হয়, তাহলে এখানে 5 ব্যবহার করতাম কত লাগতো, 10 লাগতো আমার, কিন্তু আছে কত 8 আছে, তাহলে এটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এবারে দেখো এই 8টা যেটা দেওয়া আছে 8 এর জন্য কত লাগবে, এখানে 2 এর জন্য 1 লাগে, 8 এর জন্য কত লাগবে 4 লাগবে, তাহলে কত মোল পড়ে থাকছে আমার, এ কিন্তু 1 মোল এক্সেস রয়ে যাবে, 1 মোল এ কিন্তু এখানে পড়ে থাকবে, যে কি হয় 1 মোল এ কিন্তু এখানে রিঅ্যাকশন কন্টেনারে কি থাকবে, যে পড়ে থাকবে, ও কিন্তু বিক্রিয়া করবে না। এটাও পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে থাকো তোমাকে, এরকম রিঅ্যাকশন দিয়ে বলে দেবে যে এই কোনটা কত মোল পড়ে থাকবে। আমাকে এখানে যদি জিজ্ঞেস করতো যে কত মোল, এখানে জিজ্ঞেস করতো কত মোল সি উৎপন্ন হবে, ওখানে জিজ্ঞেস করতো কত মোল এ পড়ে থাকবে, বা কত মোল বি পড়ে থাকবে, বা কত মোল সি পড়ে থাকবে, কত মোল সি উৎপন্ন হবে, যে কোনো ভাবে জিজ্ঞেস করতে পারে। কিন্তু ভালো করে মনে রাখবে এটা লিমিটিং রিজনের কনসেপ্ট। এটার সঙ্গে অনুপাতের মতন ব্যাপারটা আর কি, 1 ইনটু 2 ইউজ হলে 1 পাই, তাহলে এখানে 8 ব্যবহার করেছি মানে এখানে 4 ইউজ হবে, এখানে 4 উৎপন্ন হবে, 1 পড়ে থাকবে এটি। এটা বলে এক্সেস রিএজেন্ট, যেটা পড়ে থাকবে এটাকে এক্সেস রিএজেন্ট বলছি, আর যেটা ব্যবহার হয়ে যাচ্ছে কম পরিমাণে এটাকে লিমিটিং রিএজেন্ট বলছি। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখো কি বলেছে, যে নিম্নলিখিত জলীয় দ্রবণের মধ্যে কোন দ্রবণের পিএইচ সর্বাধিক। 4টা দ্রবণ দিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে 4টা দ্রবণের মধ্যে কোন দ্রবণের পিএইচ এর মান সবথেকে বেশি হবে। আমরা কি জানি বলতো, পিএইচ এর মান কত থাকে, 0 7 আর 14 এটা হয়ে থাকে। এই সাইডটাকে কি বলি আমরা অ্যাসিড, এই দিকটাকে কি বলি আমরা বেস, তাই তো? এবারে 0 থেকে 7, এবারে দেখো যতগুলো দেওয়া আছে না, এর কোনো অ্যাসিড বেস কি দেওয়া আছে না, সবগুলো কি আমরা, সবগুলো হচ্ছে সল্ট, সবগুলো হচ্ছে লবণ দেওয়া আছে। এই যে কেসিএল, কেসিএল কি করে পাই আমরা, এই কেসিএল আমরা কি করে পাবো, যদি আমরা কি করি HCl আর KOH বিক্রিয়া করি, তাহলে কি পেয়ে যাবো আমরা, কেসিএল পেয়ে যাবো। এটা কি আমার একটা স্ট্রং অ্যাসিড, এটা কি আমার একটা স্ট্রং বেস, তাহলে মনে রাখবে স্ট্রং অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসে রিঅ্যাকশন করছি, তাহলে কি হবে, অ্যাসিডের সঙ্গে বেসে রিঅ্যাকশন করলে কি হয়, সল্ট উৎপন্ন হয়, আর তার সঙ্গে উৎপন্ন হয় তোমার জল। তাহলে এখানে স্ট্রং অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেস রিঅ্যাকশন করছি, তাহলে এর পিএইচটা কত হয়, এর পিএইচ হয় অলওয়েজ 7 হয়ে থাকে, এর পিএইচটা কত হয়ে থাকে, অলওয়েজ 7 হয়ে থাকে। বোঝা গেল আশা করি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস রিঅ্যাকশন করলে অলওয়েজ পিএইচ কত হয় 7। তারপরে দেখো জিজ্ঞেস করছে K2CO3, এই K2CO3 কি পাচ্ছি আমরা, এখানে পেয়েছি আমরা স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। এখানে স্ট্রং বেসটা কে আছে, স্ট্রং বেসটা আছে KOH, আর উইক অ্যাসিডটা কে আছে H2CO3। এটার সঙ্গে রিঅ্যাকশন করেছি আমরা, এটার সঙ্গে রিঅ্যাকশন করার পরে কি উৎপন্ন হয়েছে আমার, সল্ট উৎপন্ন হয়েছে K2CO3। তাহলে এখানে কে আছে আমার, স্ট্রং বেস আর উইক অ্যাসিড। এর ক্ষেত্রে পিএইচটা কি হয়ে থাকে, এর ক্ষেত্রে পিএইচটা হয়ে থাকে গ্রেটার দেন 7, কারণ কি এখানে বেসটা আমার স্ট্রং, তো বেসটা যেহেতু স্ট্রং আর অ্যাসিডটা কি আমার উইক, ওই জন্য পিএইচটা কি হবে তাদের থেকে বেশি হবে। তারপর দেখো NH4Cl, একে কি করে পাবো আমরা, একে পাবো আমরা NH4OH প্লাস HCl দিয়ে যোগ করলে। NH4OH কি আমার, একটা হচ্ছে উইক বেস আর এটা হচ্ছে কি আমার স্ট্রং অ্যাসিড, তাহলে এর ক্ষেত্রে পিএইচটা কত আসবে, এর ক্ষেত্রে পিএইচটা আসবে লেস দেন 7, এর ক্ষেত্রে পিএইচ মানটা কি হবে 7 থেকে কম হবে, কারণ এখানে কি অ্যাসিডটা স্ট্রং আছে, ওই জন্য কি হবে এর ক্ষেত্রে পিএইচটা কি আসবে লেস দেন 7 আসবে। আর তারপরে এটা দিয়েছি, এটা কি করে পেয়েছি আমরা, দেখো না পেয়েছি NH4OH প্লাস কি পেয়েছি H2CO3, মানে দেখো এইটাও একটা আমার উইক বেস আর এটাও আমার একটা উইক অ্যাসিড, তাহলে উইক বেস উইক অ্যাসিডে যখন রিঅ্যাকশনটা করে না, এর ক্ষেত্রে পিএইচটা কি হয়ে থাকে, এর ক্ষেত্রে পিএইচটা অলমোস্ট 7 এর কাছাকাছি হয়ে থাকে। তাহলে দেখো আমাকে জিজ্ঞেস করছে কোন দ্রবণের পিএইচ সর্বাধিক, তাহলে 4 প্রকারের আমাকে দ্রবণটা বলে দেয়নি, 4টা লবণ উল্লেখ করে দিয়েছে। একটা দিয়েছে কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, একটা দিয়েছে উইক অ্যাসিড উইক বেস যাদের পিএইচটা 7 হয়ে থাকে, আর তারপর দিয়েছে একটা উইক অ্যাসিড স্ট্রং বেস, আর আবার দিয়েছে স্ট্রং অ্যাসিড উইক বেস, আমাকে এভাবে ঘুরিয়ে দিয়েছে। যার ক্ষেত্রে কি আমাকে জিজ্ঞেস করতে কার পিএইচ সর্বনিম্ন হবে, তখন কোনটা আসতো, তখন কিন্তু আসতো এই জিনিসটা, যে এটা ক্ষেত্রে পিএইচ সর্বনিম্ন হতো, কার ক্ষেত্রে NH4Cl এর ক্ষেত্রে পিএইচ সর্বনিম্ন হতো, আর পিএইচ সর্বোচ্চ কার জন্য, এই K2CO3 আছে, এই জন্য কি হবে আমার এই K2CO3 দ্রবণের জন্য পিএইচটা আমার সর্বোচ্চ হবে।
এই 4টা লবণের মধ্যে আর কি। আশা করি বুঝতে পেরেছো। এটা সব লবণ দেওয়া আছে, জাস্ট বিভিন্ন রকম অ্যাসিডের সঙ্গে যোগ করে আমরা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। স্ট্রং অ্যাসিড কি বেসিসে বলছি বলতো, যেখানে ডিসোসিয়েশন বা বিয়োজনটা 100% হয় তাকে বলছি স্ট্রং অ্যাসিড, আর যেখানে ডিসোসিয়েশন বা তোমার বিয়োজনটা কম পরিমাণে হয় তাকে বলছি আমরা উইক অ্যাসিড। যেমন তুমি ভাবো এই যে HCl, এখানে 100% ডিসোসিয়েশন হয়, এই জন্য আমরা কি বলছি স্ট্রং অ্যাসিড। কিন্তু H2CO3 একে আমরা কি বলছি উইক অ্যাসিড। কেন? কারণ এখানে ডিসোসিয়েশনটা 100% হয় না, ওই জন্য কি বলছি উইক অ্যাসিড বলছি। ভালো করে মনে রাখবে এখানে। এটা ছিল কি, কার ক্ষেত্রে পিএইচ এর মান কম হয় আর কার ক্ষেত্রে পিএইচ এর মান বেশি হয়। এইখান থেকে আমরা কি পড়ছিলাম বলতো, বাফার দমন পড়েছিলাম না এখান থেকে। তাহলে এই যে উইক অ্যাসিড উইক বেসের যে মিশ্রণটা, এটা কি তৈরি করতে পারে, এক প্রকার বাফার দমন তৈরি করতে পারে। তোমাকে অলরেডি বাফার দমন সম্বন্ধে বলে দিয়েছি, আরো বাফার দমন আসবে, যখন কোশ্চেন আসবে বাফার দমন আরো আলোচনা করবো, আপনার কোনো কারণ নেই। যতগুলো কোশ্চেন যতগুলো টপিক এভাবে আসবে, আমরা প্রতিটা টপিক থেকে আমরা কি করবো, কোশ্চেন এলে সেই টপিকটা ভালো করে আলোচনা করে দেবো, এবং তার সারাউন্ডিং যা যা টপিক থাকে সেগুলো আলোচনা করবো। তাহলে কি হবে, একটা কোশ্চেনের সাথে সাথে কি হবে, তোমাদের 2-3টা থিওরি ক্যাপচার হয়ে যাবে, এবং সেই থিওরি থেকে বাকি কোশ্চেন গুলো কিন্তু পড়াশোনা করতে পারবে। তাই আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর কি, ঠিক আছে? তোমাদের লাভ, তোমাদেরই বেনিফিট সব থেকে বেশি হবে। আর অবশ্যই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে, ঠিক আছে? আর ভিডিওটা বন্ধু বান্ধবীর মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে। যদি তোমার যে সমস্ত বান্ধবীরা জেনপাস এক্সাম দেবে তাদের কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 47 কোশ্চেনটা আমাকে বলেছে কি, যে পদার্থ বিক্রিয়ার অয় যৌগটিকে শনাক্তকরণ করতে বলেছে আমাকে। কি করেছে, অয় যৌগটি প্রথমে কি করেছে, প্রথমে ওরা বেঞ্জিনের মাথায় কি আছে, NH2 মানে কি রেখেছিল, এনিলিন রাখা ছিল। এই এনিলিনের সঙ্গে কি করেছে, এখানে আমি ব্যবহার করে দিয়েছি কি NaNO2 প্লাস HCl দিয়েছি। এখানে কি আমি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা ব্যবহার করলে কি হয়, এটা ব্যবহার করলে আমরা জানি NH2 টা কনভার্ট হয়ে যায় কিসে, N2 প্লাস Cl মাইনাসে কনভার্ট হয়ে যায়। N2 প্লাস কি হয়ে যায়, Cl মাইনাসে কনভার্ট হয়ে যায়। এবার দেখো যে N2 প্লাস Cl মাইনাসে কনভার্ট হয়েছে, এই জায়গাটায় কি বলছি আমি, এখানে থাকে হচ্ছে Cl মাইনাস। এরপর এখানে কি করেছি, আমরা ব্যবহার করেছি CO2 Cl। এটা ব্যবহার করলে কি হয়, এটা ব্যবহার করলে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ক্লোরোবেঞ্জিন, তার সঙ্গে উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস। এই বিক্রিয়াটাকে বলি আমরা স্যান্ডমায়ার বিক্রিয়া বলে থাকি। এটাকে কি বলছি আমরা, স্যান্ডমায়ার বিক্রিয়া বলে থাকি। কি হয়, ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে CO2 Cl ব্যবহার করলে বেঞ্জিনের মধ্যে সেল উৎপন্ন হয়ে যায়। এবার আমরা যদি এখানে ব্যবহার করতাম CO2Br2, বিআর উৎপন্ন হতো। KI ওয়াটার ব্যবহার করলে উৎপন্ন হতো কি আমার, আয়োডোবেঞ্জিন। আর এখান থেকে যদি HBF4 আর হিট ব্যবহার করতাম, উৎপন্ন হতো ফ্লোরোবেঞ্জিন। একটাকে বলে তোমার শর্টস বিক্রিয়া বলে, ভালো করে মনে রাখবে এগুলো। এখান থেকে কি করতে পারি, এখান থেকে এই ডাইজোনিয়াম ক্লোরাইড আছে না, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে তুমি ব্রোমোবেঞ্জিন করতে পারো। এই জায়গা থেকে তুমি ক্লোরোবেঞ্জিন অলরেডি করে নিয়েছি, এখান থেকে তুমি আয়োডোবেঞ্জিন করতে পারো, আর এখান থেকে কি করতে পারো, এখান থেকে তুমি ফ্লোরোবেঞ্জিনও করতে পারো। এই এতগুলো আমরা করতে পারি, আয়োডোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, ফ্লোরোবেঞ্জিন, প্রতিটা বেঞ্জিন আমরা কিন্তু কি এখান থেকে তৈরি করতে পারি। তাহলে কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে এই রিঅ্যাকশন গুলোকে, ঠিক আছে? এর নাম হচ্ছে এনিলিন, এর সঙ্গে NaNO2 HCl দিলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে রিঅ্যাকশন করে এগুলো উৎপন্ন করে থাকে। এবার মনে রাখবে, যদি আমি এখানে এরকম দিতাম যে CH3NH2, তারপরে এখানে আমি সেম রিজেন্ট দিচ্ছি, কি দিচ্ছি, NaNO2 প্লাস HCl, আর দিচ্ছি এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে কিন্তু তাহলে CH3N2 প্লাস Cl মাইনাস হতো না, এখানে কিন্তু কি হয়ে যাবে, CH3OH হয়ে যাবে। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, এই দুটো রিঅ্যাকশন কেন বলছি, যদি এনিলিন হয় ওখানে যদি NaNO2 HCl ব্যবহার করি, ডাইজোনিয়াম ক্লোরাইড হচ্ছে। কিন্তু যদি নর্মাল হয়ে থাকে না, CH3NH2, ওর ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে CH3OH। এটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। কেন? কারণ এখানে কি হয়, এই বেঞ্জিনটা কি করতে পারে, প্লাস চার্জটাকে স্টেবিলিটি দিতে পারে। ওই জন্য কি হয়, এই অ্যারোমেটিকের ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছে, আমার ডাইজোনিয়াম লবণটা উৎপন্ন হয়েছে। এলিফেটিকের কিন্তু ডাইজোনিয়াম লবণ উৎপন্ন হয় না, ওখানে কি উৎপন্ন হয়ে যায়, অ্যালকোহল উৎপন্ন হয়ে যায়। এটা ভালো করে মনে রাখবে তোমাদেরকে। কেন? কারণ হচ্ছে একটু পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, তো তোমাকে হয়তো এরকম টাইপের জিজ্ঞেস করলো, ঠিক আছে? তোমাকে কি করবে, এরকম টাইপের জিজ্ঞেস করলো, 3টে দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? দিয়ে দেবে এরকম, তোমাকে 3টে দিয়ে দেবে, একটা দেবে। আচ্ছা, আগে পেছনে ফাঁকা আছে না, এটা কই গেল, এরকম ভাবে জিজ্ঞেস করেছে হয়তো, যে N2 প্লাস আর Cl মাইনাস, এখানে দিয়ে দিয়েছে OMe, তারপরে তোমাকে দিয়েছে এখানে N2 প্লাস Cl মাইনাস, একবার দিয়েছে NO2, আর একবার দিয়েছে N2 প্লাস Cl মাইনাস, এখানে দিয়ে দিয়েছে তোমাকে হয়তো OMe দিয়েছে, NO2 দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে CH3, আর একবার সিম্পল N2 প্লাস Cl মাইনাস দিয়ে দিয়েছে। N2 প্লাস এখানে কি দিয়ে দিয়েছে, সিম্পল দিয়ে দিয়েছে। তোমাকে 1, 2, 3, 4, এই 4 জনকে স্থায়িত্ব বার করতে দিয়েছে। একটু আগে কি বললাম, এলিফেটিকের স্থায়িত্ব হয় না, স্থায়িত্ব শুধুমাত্র কি হয়, অ্যারোমেটিকটা শুধুমাত্র স্থায়ী হয়ে থাকে। তাহলে এখানে কি সবগুলো অ্যারোমেটিক দিয়েছে, তাহলে এখানে স্থায়িত্বটা কি করে পায়, এই যে বেঞ্জিনিং এর পাই ইলেকট্রনটা আছে না, এই পাই ইলেকট্রনটা কি করতে পারে, রেজোন্যান্স করতে পারে। এই রেজোন্যান্সের কারণে কি হয়, এই লবণটা স্থায়িত্ব পায়। ওই জন্য কি হয়, একমাত্র অ্যারোমেটিক ডাইজোনিয়াম লবণটা কি হয়, স্থায়ী হয়, এলিফেটিক হয় না। ওই জন্য তুমি দেখবে যদি CH3N2 প্লাস Cl মাইনাস,
এটা কোনোদিন গঠনই হবে না। এই তিনটে গঠন, এই চারটা এরকম গঠন হয় আর কি। এরপর আমাকে জিজ্ঞেস করছে এই চারজনের মধ্যে কার স্থায়িত্ব কম হবে কার স্থায়িত্ব বেশি হবে, এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো দেখো কি করে স্থায়িত্ব বার করছি আমরা, তাহলে বেঞ্জিনিং থেকে কি হচ্ছে ইলেকট্রন উপরে যাচ্ছে, তাহলে বেঞ্জিনিং কাকে স্থায়িত্ব দিচ্ছে, ওই N2 + CO কে স্থায়িত্ব দিচ্ছে। এরপর নিচের গ্রুপগুলো কি কি আছে দেখো, এখানে কি করেছে OMe আছে, এখানে NO2 আছে, CH3 আছে, আর এখানে কিছু নেই। এখানে দেখো OMe কি করছে ইলেকট্রন পাঠাচ্ছে, কারণ এর মধ্যে কি ইফেক্ট থাকে, এর মধ্যে থাকে প্লাস আর ইফেক্ট, এর মধ্যে থাকে কি থাকে মাইনাস আর ইফেক্ট, এর মধ্যে থাকে প্লাস আই ইফেক্ট। প্লাস আর ইফেক্ট মানে কি, এ কি করতে পারে এই রেজোনেন্সের মাধ্যমে এই অক্সিজেন লোন পেয়ারটা বেঞ্জিনে কনভার্ট, বেঞ্জিনে কি করছে দিচ্ছে। তাহলে দেখো এমনিতে ইলেকট্রন দরকার হচ্ছিল, তাহলে বেঞ্জিন থেকে ইলেকট্রন পাচ্ছিল, সাইডে কি হয়েছে এই OMe গ্রুপটা কি করেছে একে আরো ইলেকট্রন দিচ্ছে, মানে এর ইলেকট্রন দরকার একে দুজনে মিলে দিচ্ছে, বেঞ্জিনিং থেকেও পাচ্ছে তার সঙ্গে OMe গ্রুপ থেকেও ইলেকট্রনটা এক্সট্রা হয়ে পাচ্ছে, তো অটোমেটিক কি হবে স্থায়িত্ব এখানে বেশি হবে। এনোডের মধ্যে কি ইফেক্ট আছে মাইনাস আর ইফেক্ট, তাহলে এই ইলেকট্রনটা এই গেলা স্থায়িত্ব পাবে। মাইনাস আর ইফেক্ট মানে কি করে এই রেজোনেন্সের মাধ্যমে এই গ্রুপটাকে টেনে নেবে, মানে এই বেঞ্জিনিক ইলেকট্রনটাকে এদিকেও যাচ্ছে আবার এদিকেও টেনে নিচ্ছে। তাহলে এন্ডো গ্রুপটা যদি ইলেকট্রন ডেনসিটিটাকে বেঞ্জিন থেকে টেনে নেয় তখন ইলেকট্রন উপরে উঠতে পারবে, উঠতে পারবে না, তাহলে স্থায়িত্বটা কি হবে কমে যাবে। এখানে CH3 কি করে CH3 ইলেকট্রন দেয়, কিন্তু CH3 কার মাধ্যমে ইলেকট্রন দেয় প্লাস আই ইফেক্টের মাধ্যমে, ও ইলেকট্রন দিচ্ছে সব থেকে বেশি কি দিতে পারবে প্লাস আর ইফেক্ট। প্লাস আই ইফেক্ট কিন্তু দিতে পারবে না কেন, কারণ প্লাস ইন্ডাকটিভ সবসময় কি হয় কম পাওয়ারফুল হয় তার তুলনায় রেজোনেন্সের তুলনায়, রেজোনেন্স সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে। ওই রেজোনেন্স কি করবে, এখানে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন যাচ্ছে, এখানে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এই দুজনের মধ্যে এই বেশি ইলেকট্রন পাঠাতে পারে বেঞ্জিনিং এ বেশি ইলেকট্রন হলে স্থায়িত্ব বেশি হবে, এও পাঠাচ্ছে কিন্তু কম পাঠাচ্ছে, এবার এখানে কেউ নেই, তাহলে এরা দুজনের স্থায়িত্ব দিচ্ছে এ কমিয়ে দিচ্ছে, এখানে কেউ নেই, তো সব থেকে বেশি স্থায়ী কি হবে এক, সব থেকে বেশি স্থায়ী হবে, তারপরে কে আসবে তারপর হবে 3, তারপর হবে 4, আর লাস্টে হবে 2। এখানে দেখো এখানে কেউ দিচ্ছেও না আর কেউ টানছেও না, নিচ থেকে আর কি, মানে নিচে কেউ দেওয়ার মতন কেউ নেই আর নেওয়ার মতন কেউ নেই, এখানে নিয়ে নিচ্ছে, তো অটোমেটিক এর স্থায়িত্ব বেশি হবে এর তুলনায়। এবার এই দুজনের মধ্যে কম্পিটিশনে কি হবে অবশ্যই বেশি হবে, কারণ মধ্যে প্লাস আর ইফেক্ট আছে, এই প্লাস আর ইফেক্ট মানে সে কি করতে পারে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন পাঠাতে পারে, আর রেজোনেন্স ইফেক্ট সবথেকে বেশি পাওয়ারফুল ইন্ডাকটিভের তুলনায়। ওই জন্য বোঝা গেল আশা করি, এটা ছিল তোমার স্থায়িত্বের ক্রম, তো এইভাবে জিজ্ঞাসা করতে পারে। এটা আশা করি বুঝতে পারলে যে যৌগটাতে কি উৎপন্ন হয়েছে সেটা তো বলে দিলাম, তার সঙ্গে কি কি বিক্রিয়া বিক্রিয়ার নাম বলে দিলাম, কি কি যৌগ উৎপন্ন হয়। এখানে দেখ কি ব্যবহার করতে হয়, এখানে ব্যবহার করতে 1 নম্বরে HbF4, আর 2 নম্বরে ব্যবহার করতে আমাকে হিট। এখানে ব্যবহার করতে হয় তোমাকে Cu2Br2 বা CuCl/HCl বা CuCl/HBr ব্যবহার করতে, মানে এরকম ব্যবহার করতে পারে CuBr/HBr, এটা ব্যবহার করলেও কিন্তু রিঅ্যাকশনটা হয়ে যাবে। আর এখানে ব্যবহার করি কি আমরা KI/ওয়াটার, এটা ব্যবহার করলে রিঅ্যাকশনটা হয়ে যায়। আশা করি বুঝতে পারলে এই ডায়াজেনাল লবণ থেকে আমরা কি কি করতে পারি আর ডায়াজেনাল লবণের মেন ব্যাপার, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন 47 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে কোন যৌগগুলি প্রথম FeCl3 লবণের সাথে বিক্রিয়া করে বেগুনি বর্ণের বর্ণ উৎপন্ন করবে। প্রথম কথা মনে রাখবে এই FeCl3 এর কাজ কি, FeCl3 এর কাজ হচ্ছে এখানে Fe3+ পাই, এর কাজ হচ্ছে ফেনোলিক OH কে শনাক্তকরণ করে, এই কি করে থাকে ফেনোলিক OH কে শনাক্তকরণ করে থাকে, ফেনোলিক OH গ্রুপকে শনাক্ত করে, বোঝা গেল আশা করি। এ কিন্তু এলিফেটিক OH কে করবে না, মানে বেঞ্জিনের মতো OH কে শনাক্তকরণটা করতে পারে, এমনি OH কে করতে পারে না। এরপর দেখো আমাকে দেখতে হবে যে বেঞ্জিনের মতো OH কোনগুলোতে আছে, যেখানে যেখানে বেঞ্জিনের মতো OH থাকবে সেগুলোর সঙ্গে FeCl3 বিক্রিয়া করে কি করে বেগুনি বর্ণের যৌগ উৎপন্ন করে। পড়েছিলাম না এরকম আমরা যে কি হয়, এই যে ফেনল আছে তোমার দেখা গেল ফেনল আছে OH, আমরা এখানে কি করি FeCl3 দিয়ে দিই, FeCl3 এর সঙ্গে ক্ষারীয় দ্রবণ ব্যবহার করছে, কি প্রথম দ্রবণ হলো হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন এখানে এরকম ছিল না যৌগটা যে FeO বেঞ্জিন হলো 6, বাইরে কত হয় -3, এটা কি হয় এটা তোমার এই বেগুনি বর্ণের যৌগটা উৎপন্ন, কি যৌগ উৎপন্ন হয় বেগুনি বর্ণ উৎপন্ন হয়। এটা কি করে থাকে ফেনোলিক OH কে শনাক্তকরণ করে থাকে, তাহলে আমাকে দেখতে হবে এখানে ফেনোলিক OH কোথায় আছে। প্রথমে দেখা আছে বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত কি জানি আমরা, বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, এখানে ফেনোলিক OH নেই মানে এটা হবে না। তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি CH3COOH, এখানে দেখো ফেনোলিক OH নেই এরও হবে না। তারপরে দেখা দিয়েছে বেঞ্জয়িক অ্যাসিড ও ফেনল, বেঞ্জয়িক অ্যাসিড তো হচ্ছে না, আমি ফেনলের স্ট্রাকচার দেখে নেবো, তাহলে ফেনল কি জানি বেঞ্জিনের মাথায় OH, তাহলে এই কি করবে একে শনাক্তকরণ করতে পারবো। আর কে আছে অ্যাসিটিক অ্যাসিড ফেনল, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি জানি আমরা, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি বেঞ্জিনের সঙ্গে থাকবে OH আর 2 নম্বর কার্বন থাকবে COOH, যেটাকে বলছি আমরা স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে দেখো কোনটা শনাক্তকরণ করতে পারবো, এটাও ফেনোলিক OH, ফেনলের সঙ্গে ডিরেক্ট OH যোগ আছে, মানে বেঞ্জিনের সঙ্গে OH থাকবে ফেনোলিক OH বলে থাকি, তাহলে এই দুজনকে শনাক্তকরণ করতে পারবো, এই দুজনকে পারবো না। তাহলে বেঞ্জয়িক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হবে না, বেঞ্জয়িক অ্যাসিড ফেনল হবে না, অ্যাসিটিক অ্যাসিড ফেনল হবে না, তাহলে কি হবে ফেনল আর স্যালিসাইলিক অ্যাসিডকে কি করতে পারি আমরা শনাক্তকরণ করতে পারি। তার সাথে বুঝতে পারলে এই ফেনল আর অ্যাসিটিক অ্যাসিড সাহায্যে কি করতে পারবো না, এই FeCl3 লবণকে ব্যবহার করে এরা দুজনে কি করতে পারবে বেগুনি বর্ণের মানে বেগুনি বর্ণ উৎপন্ন করতে পারবে, এবং এই দুজনকে কি করতে পারবো আমরা শনাক্তকরণ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কি বলেছে প্রোপিনের সাথে HBr এর দ্রুত বিক্রিয়া যে নীতি মেনে হয়। কি দিয়েছে আমাকে প্রোপিনের স্ট্রাকচার, প্রোপ মানে কটা কার্বন 3টে, আর ইন মানে কি আছে ডবল বন্ড, তাহলে কি হবে 3টে কার্বন ডবল বন্ড কি জানি আমরা
CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটাকে বলছি প্রোপিন। এখানে কি যোগ করেছি আমি HBr। HBr যোগ যখন হয়েছে বলছি কি নীতি মেনে যোগটা হয়। দেখো এটা হচ্ছে কি দ্বিবন্ধনের কি বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। এবার মনে হয় দ্বিবন্ধনে যখন দ্রুত বিক্রিয়া হয় না, একটা নিয়ম মেনে হয়, মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভ, এই দুটো নিয়ম থাকে। আমাদেরকে দুটো নিয়ম ভালো করে জানতে হবে। আমরা কি করে দেখবো কখন মার্কোনিকভ ব্যবহার করি, কখন অ্যান্টি মার্কোনিকভ ব্যবহার করি, আমরা গোটাই ভালো করে দেখে নেবো। দেখো ডবল বন্ড কোন দুটো কার্বনের মধ্যে আছে বলতো? ডবল বন্ড দেখতে পাচ্ছি না আমরা, এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কি আছে, ডবল বন্ডটা আছে। আর এখানে কে যোগ হচ্ছে, HBr। তাহলে এর মধ্যে প্লাস পার্ট একটা মাইনাস পার্ট আছে। প্লাস পার্ট কোনটা, এইচটা হচ্ছে ডেল্টা প্লাস আর বিআরটা হচ্ছে কি ডেল্টা মাইনাস। তাহলে বলতে পারতে HBr এর মধ্যে কি হবে, এইচটা প্লাস বিআরটা মাইনাস। সিমিলারলি HCl যোগ করলে কি হতো, এইচটা প্লাস সিএলটা মাইনাস। বোঝা গেল? যখন আমি যাকেই যোগ করবো কি একটা প্লাস পার্ট থাকবে একটা মাইনাস পার্ট থাকবে, আর যোগটা হবে কোথায়, আমার দ্বিবন্ধনে যোগ হবে। এবারে দেখো দ্বিবন্ধন কোন দুটো কার্বনের মধ্যে আছে, এই দুটো কার্বনের মধ্যে আছে। এই কার্বনের কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন। এই কার্বনের কটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন। এবার মার্কোনিকভ রুলের বক্তব্যটা কি, যে যেখানে কি হয় হাইড্রোজেন সংখ্যা যেখানে বেশি হয়, মানে যে কার্বনে কি হয় হাইড্রোজেন সংখ্যাটা বেশি হয়, সেই কার্বনে কে যোগ হবে, সেই কার্বনে সবসময় যোগ হবে আমার প্লাস পার্টটা যোগ হবে। প্লাস পার্টটা কার যোগ হবে, প্লাস পার্টটা এই যে রিএজেন্টটা দেওয়া আছে তার প্লাস পার্ট যোগ হবে। আর যেখানে কি হয় হাইড্রোজেন সংখ্যা যেখানে কম, হাইড্রোজেন সংখ্যা যেখানে কম, সেখানে যোগ হবে কি, সেখানে যোগ হবে আমার মাইনাস পার্ট। আশা করি বুঝতে পারলে প্লাস পার্ট কোথায় যোগ হয়, মাইনাস পার্ট কোথায় যোগ হয়। এখানে উৎপন্ন কি হবে, তাহলে এখানে প্লাস পার্ট কোনটা, এইচটা প্লাস পার্ট, এটা কোথায় যোগ হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, এটা যোগ হবে এখানে। আর এটা যোগ হবে কোথায়, এটা যোগ হবে এই কার্বনে। আর যখনই যোগ হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে দ্বিবন্ধনে কি বন্ধনে কনভার্ট হয়ে যাবে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। উৎপন্ন কি হবে, এখানে উৎপন্ন হবে CH3, এখানে হবে CH, নিচ দিকে আসবে Br, আর এখানে হবে CH3। তাহলে এই যোগটা উৎপন্ন হয়ে যাবে। তাহলে এখানে কি করতে পারি, এই যে নিয়মটা আছে, এই যে নিয়মটা বললাম, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি ওখানে যোগ হয় প্লাস পার্ট, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম ওখানে যোগ হয় মাইনাস পার্ট। এটাকে বলি আমরা কার নিয়ম, এটাকে বলি মার্কোনিকভ নিয়ম বলে থাকি। আমরা কি বলে থাকি, মার্কোনিকভ নিয়ম বলে থাকি, মার্কোনিকভ নিয়ম বলে থাকি। বোঝা গেল আশা করি, এটা মার্কোনিকভ নিয়ম। এবার সিমিলারলি আর একটা থাকে অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। অ্যান্টি মার্কোনিকভ নিয়মটা কি, উল্টোটা। যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যোগ হবে নেগেটিভ পার্ট, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যোগ হবে পজিটিভ পার্ট। ওটা কখন কখন অ্যাপ্লাই করি আমরা, যদি কি হয়, যদি তোমার দেখা গেল হয়তো যদি HBr প্লাস পারক্সাইড, এটাকে বলি আমরা খরাস ইফেক্ট। কি বলছি আমরা, এটাকে বলি খরাস প্রভাব বা খরাস ইফেক্ট বলে থাকি, বা পারক্সাইড প্রভাব বলে থাকি। এই কন্ডিশন অ্যান্টি মার্কোনিকভ অ্যাপ্লাই হয়। আর কোন কন্ডিশনে অ্যাপ্লাই হবে, যখন কি হয় দ্বিবন্ধনের সাথে তোমার CF3 NO2 CN গ্রুপ যুক্ত থাকে। এই দুটো কন্ডিশনের জন্য আমরা কি করব, অ্যান্টি মার্কোনিকভ অ্যাপ্লাই করব। বাদ বাকি ম্যাক্সিমাম জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, মার্কোনিকভ নিয়ম। তাহলে অ্যান্টি মার্কোনিকভ বুঝতে পেরেছি, আমি এক্সাম্পল দিয়ে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছি, আমার হাতে দেওয়া আছে এরকম যৌগটা CH3 CH ডবল বন্ড CH2। তাহলে এখন আমি কি করেছি, এখন আমি দিয়ে দিয়েছি HBr। কি বললাম, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যোগ করবো প্লাস পার্ট, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যোগ করবো মাইনাস পার্ট। এটা মার্কোনিকভ। তাহলে এখানে যোগ এক জায়গায় যাবো H, এক জায়গায় যাবো CH3, কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে হয়ে যাবে Br, এখানে হবে কি আমার CH3। এটা মার্কোনিকভ রুল। বোঝা গেল? এরপর আমি যদি কি করতাম, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এখানে কি দিয়ে দিলাম HBr, আর তার সঙ্গে দিয়ে দিলাম H2O2। H2O2 মানে কি হাইড্রোজেন পারক্সাইড। তাহলে HBr এর সঙ্গে পারক্সাইড যদি দিয়ে দিই তখন কি হবে, অ্যান্টি মার্কোনিকভ যাবে। অ্যান্টি মার্কোনিকভ নিয়মটা কি, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যোগ হবে মাইনাস পার্ট, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যোগ হবে প্লাস পার্ট। উল্টোটা একটা মনে হয় একটা অটোমেটিক চলে আসে। উৎপন্ন কি হবে CH3 CH2 কি হয় এখানে Br হবে। এটা হচ্ছে কি, এটা চলে আসছে আমার অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। আশা করি বুঝে কখন মার্কোনিক ব্যবহার করবো, কখন অ্যান্টি মার্কোনিক ব্যবহার করবো। যদি HCl পারক্সাইড দিত, ধরো এখানে কি ব্যবহার করেছি আমি, একবার ব্যবহার করেছি HCl অবলিক H2O2। মনে রাখবে এই পারক্সাইড ইফেক্টটা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল হবে, HBr এর জন্য অ্যাপ্লিকেবল হবে। যদি HCl পারক্সাইড দেয় না তার জন্য অ্যাপ্লিকেবল হবে না। HCl দেওয়া থাকলে কি হবে, তখন কিন্তু সিম্পল মার্কোনিকভ রুলে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তখন উৎপন্ন হবে কিন্তু এই যৌগটা উৎপন্ন হবে। এই HCl এর ক্ষেত্রে কিন্তু কি হবে, মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ যে খরচ প্রভাবটা বা পারক্সাইড প্রভাবটা কিন্তু কাজ করে না। তো কাজ কার উপর কাজ করে থাকে, HBr এর উপর কাজ করে থাকে। আর কখনো অ্যান্টি মার্কোনিকভ রুলটা অ্যাপ্লাই করবো, ধরো সিচুয়েশনটা এরকম চলে এসেছে CF3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এখানে কি বললাম, এখানে আমি যোগ করছি HCl। এখানে HCl দাও HBr দাও যাই দাও না কেন, কি অ্যাপ্লিকেবল করবো আমরা, অ্যান্টি মার্কোনিকভ। কেন, কারণ ডবল বন্ডের সঙ্গে CF3 গ্রুপ চলে এসেছে। তাহলে এখানে কি উৎপন্ন হবে, এখানে মেন প্রোডাক্ট পাবো আমরা CF3 CH2 Cl পাবো। এটা কখন সম্ভব হচ্ছে, যেটা আমাকে দেখতে হবে অ্যান্টি মার্কোনিকভ কখন অ্যাপ্লাই করছি আমরা। অ্যান্টি মার্কোনিকভ নিয়ম অ্যাপ্লাই করার জন্য দুটো জায়গা, একবার যখন HBr প্লাস পারক্সাইড, HCl পারক্সাইড না, HBr পারক্সাইড থাকলে অ্যান্টি মার্কোনিকভ অ্যাপ্লাই করবো। আর যখন কি দ্বিবন্ধনের সঙ্গে CF3 বা NO2 বা CN গ্রুপ থাকবে তখন অ্যাপ্লাই করবো অ্যান্টি মার্কোনিকভ। আদারওয়াইজ ম্যাক্সিমাম জায়গাতে অ্যাপ্লাই করবো মার্কোনিকভ। মার্কোনিকভ কি বলছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন যাবে, মানে ভেবে নেবে গাধার দলে গাধা যাবে। বোঝা গেল?
তাহলে কি আছে, হাইড্রোজেন সংখ্যা কোথায় বেশি, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কটা হাইড্রোজেন আছে, এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, এখানে কি আসবে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন সংখ্যা কম, এখানে আসবে মাইনাস। হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেনটা যায় না, হাইড্রোজেন সবসময় প্লাস হয় আর কি, ওই জন্য গাছ ধরে কথা বললাম, বুঝতে পেরেছি আশা করি। এটা ছিল মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ ব্যাপার। তাহলে এখানে বলছি প্রোপিনের সাথে এইচবি এর যুত বিক্রিয়া যে নীতি অনুসারে কোন নীতিটা, এটা হচ্ছে মার্কোনিকভ নীতিকে কি বলছি আমরা, এই নীতি অনুসারে কি হয় এইটা উৎপন্ন হয়, মার্কোনিকভ নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলে 49, বলছে কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন বর্তমান। এখন চারটা যৌগ দিয়ে দিচ্ছে হাইড্রোজেন বন্ধন বর্তমান, আমরা দেখবো কি, তাহলে হাইড্রোজেন বন্ড। প্রথম কথা দেখবো হাইড্রোজেন বন্ড কি প্রকার, কখন তৈরি হয় সেই জিনিসটা দেখবো, হাইড্রোজেন বন্ড কত প্রকার আছে সেই জিনিসটা দেখবো আমরা, বোঝা গেল আশা করি। তো চলো, প্রথম কথা মনে রাখবে, হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লুরিন, এই তিনজনই তৈরি করে থাকে। এই তিনজনের সঙ্গে যদি হাইড্রোজেন যোগ থাকে একমাত্র সেই জায়গাতে আমরা হাইড্রোজেন বন্ড উৎপন্ন হবে, আদারওয়াইজ কোনো জায়গাতে হাইড্রোজেন বন্ড উৎপন্ন আমরা পাবো না। তাহলে তখন আমি কি বললাম, তোমাকে বললাম হয়তো HF, ঠিক আছে, বা তোমাকে বললাম হয়তো NH, বা তোমাকে বললাম হয়তো OH। যদি কি হয় হাইড্রোজেনটা এই তিনজনের সঙ্গে ডিরেক্ট যোগ থাকে সমযোজী বন্ধনে, তখন একমাত্র হাইড্রোজেন উৎপন্ন হয়, আদারওয়াইজ উৎপন্ন হবে না। কি হয় তাহলে এখানে দেখো, আচ্ছা মানে এখানে কি করেছি F, এদিকে H। তাহলে এবার বলো এই N, O আর F এদের ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি হয় বা তড়িৎ বেশি হয়, তাহলে এরা কি করবে, তড়িৎ মানে কি, যে ইলেকট্রনকে নিজেদের টেনে রাখার ক্ষমতা। তাহলে এর মধ্যে কি চার্জ আসবে, ডেল্টা নেগেটিভ, এর মতো ডেল্টা নেগেটিভ, এর মতো ডেল্টা নেগেটিভ, এরকম চার্জ আসবে। এর মধ্যে ডেল্টা নেগেটিভ আসবে, সমাজযোজী বন্ধনে আবদ্ধ মানের মধ্যে কি আসবে, ডেল্টা পজিটিভ চার্জ আসবে। এটা কেন আসছে, এই পজিটিভ নেগেটিভ চার্জ রিলেশনটা হওয়ার কারণ কি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। কার তড়িৎ বেশি হচ্ছে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে, এই ফ্লুরিন, নাইট্রোজেন, অক্সিজেন, যেহেতু এদের ইলেকট্রোনেগেটিভ অনেক বেশি হচ্ছে ওই জন্য আর ইলেকট্রন টেনে রাখছে, ওই জন্য মাথায় মাইনাস, আর হাইড্রোজেনের মাথায় কি আছে প্লাস আছে। এরপর দেখো এর মাথায় প্লাস হয়ে গেছে, এবার এ কি করতে পারে, এই বাইরের অন্য আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে সেগুলো কে হতে পারে, সেগুলো হতে পারে এরকম টাইপের যে দেখা গেলো, সেগুলো কে হতে পারে, সেগুলো Cl, O, N বা F। এই চারজনের মধ্যে যে কোনো একজন থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে অক্সিজেন আছে ধরো, এখানে হলো ফ্লুরিন ধরে না, সব থেকে ভালো হবে, এখানে কি আছে, এখানে তোমার এখানে কি আছে ভেবে না, এটা ফ্লুরিন, এখানে কি আছে ফ্লুরিন, এখানে ভাবি না নাইট্রোজেনকে দিয়ে দিচ্ছি, এখানে হলো অক্সিজেনকে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, এরকম তো আছে। তাহলে কি আছে এর মধ্যে কি আছে প্লাস প্লাস প্লাস, তাহলে দেখো এখানে অক্সিজেন, হাইড্রোজেন এদের মধ্যে কি আছে এরকম প্লাস মাইনাস চার্জ তৈরি হয়েছিল। সিমিলারলি এ কি করতে পারে, এই হাইড্রোজেনটা প্লাস চার্জ হয়ে গেছে, এবার এই হাইড্রোজেনটা কি করতে পারে, অন্য আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেগুলো কে হতে পারে, সেইখানে Cl টা অ্যাড হতে পারে একমাত্র, ClONF। এই চারজন যদি থাকে তাদের সাথে কি হতে পারে, তাদের সঙ্গে যুক্ত হয়ে পারে, তাদের সঙ্গে কি একটা ইন্টারাকশন ফোর্স কাজ করে, মানে এর মাথায় প্লাস তো, তাহলে মাইনাসের সঙ্গে আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কাজ করার জন্য কি হয়, যে প্রকারের বন্ধন তৈরি হয় এই বন্ধনটাকে বলছি কি আমরা হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড বলছি। তো দেখো হাইড্রোজেন বন্ড জিনিসটা কি, হাইড্রোজেন যদি কি হয় সমযোজী বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন, ফ্লুরিন বা অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, তখন কি হয় এই নাইট্রোজেন, ফ্লুরিন বা অক্সিজেনের মধ্যে ডেল্টা নেগেটিভ, আর হাইড্রোজেনের মধ্যে কি চার্জ পড়ে, ডেল্টা পজিটিভ চার্জ পড়ে। এবার এই যে পজিটিভ চার্জটা পড়েছে না, এই পজিটিভটা কি করতে পারে, পাশের অন্য আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কি করতে পারে, একটা বন্ধন করে, ওই বন্ধনটাকে বলছি হাইড্রোজেন বন্ড। পাশের আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কে হতে পারে, ClONF। বোঝা গেল আশা করি, এদের সঙ্গে কি হবে তাহলে, এদের সঙ্গে যে বন্ধনটা করছে বন্ধনটাকে বলছে হাইড্রোজেন বন্ড। এবার যে হাইড্রোজেন বন্ড আছে না, হাইড্রোজেন দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। দু রকমের হয়, একটাকে বলছি আমরা কি ইন্ট্রামলিকুলার, আর একটা বলে থাকি আমরা ইন্টারমলিকুলার। এর দিচ্ছি ইন্ট্রা আর ইন্টার। ইন্ট্রা মানে কি একই মলিকুলের মধ্যে সমস্ত কাজটা হবে, আর ইন্টার মানে কি দুটো আলাদা আলাদা মলিকুল হবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, মানে ধরো তোমাকে আমি বললাম হয়তো HF, তাহলে এখানে দেখো যখন হাইড্রোজেন বন্ডটা করেছি এবং কটা মলিকুল লেগেছে, দেখো একের থেকে বেশি মলিকুল লাগছে না, দেখো HF এইভাবে থাকে, HF এখানে একটা মলিকুল, এখানে একটা মলিকুল, এখানে একটা মলিকুল, তিন প্রকার অনেকগুলো একের থেকে বেশি মলিকুল লাগছে, এটাকে বলছি কি আমরা ইন্টার মলিকুলার, এটাকে বলছি আমরা কি ইন্টার মলিকুলার। এটাকে বলি আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা আন্তর আণবিক হাইড্রোজেন বন্ড বলে থাকি। এবারটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। ইন্ট্রামলিকুলারটা কেমন হয়ে থাকে, একটা মলিকুলের মধ্যেই হবে, মানে তুমি ভাবো যে এখানে যে হাইড্রোজেন বন্ড দেখতে পাচ্ছি, এটা তো হাইড্রোজেন বন্ড, এখানে দেখো হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য কটা মলিকুল লেগেছে, একটা মলিকুল লেগেছে, তাহলে এইটাকে বলছি আমরা কি ইন্ট্রামলিকুলার, এটাকে বলে থাকি অন্ত আণবিক
এটাকে কি বলছি আমরা? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলছি। তাহলে আন্তঃআণবিক আর অন্তঃআণবিক বুঝতে পেরে যাবে। আন্তঃআণবিক ও আন্তঃআণবিক বলে থাকে, ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। একটা মলিকিউল মধ্যে তৈরি হয়ে গেছে হাইড্রোজেন বন্ড, আর দেখো সেম কন্ডিশনটা মেনটেন করেছে না। অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত আছে? অক্সিজেনের সঙ্গে সমযোজী বন্ধন আবদ্ধ আছে। তারপরে এই হাইড্রোজেনটা কি করেছে? পাশের অন্য আর একটা ইলেকট্রনিক অ্যাটমের সঙ্গে কি করেছে? বন্ধন করেছে। এই বন্ধনটাকে বলছেন হাইড্রোজেন বন্ধন। তুমি এখানেও দেখো যখন হয়েছিল আমাদের ক্ষেত্রে, এখানে দেখো কি হয়েছে, এই যে দেখো এইচ এফ এফ, এই কন্ডিশনে পেয়েছি না, হাইড্রোজেন কার সঙ্গে যোগ আছে? ফ্লুরিনের সঙ্গে যোগ আছে। তারপরে এফ এইচ, আচ্ছা এটা এফটা এখানে হতো, এখানে হবে এইচ, এখানে হবে এফ, এফ এইচ এফ এইচ এফ এইচ। এখন ঠিক আছে, দেখো ফ্লুরিনটা কার সঙ্গে যোগ আছে? হাইড্রোজেনের সঙ্গে। তারপরে হাইড্রোজেনটা কি করেছে? ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে পার্টিসিপেট করেছে। এই তিনটে মেনটেন করতে, মানে বেসিক্যালি জিনিসটা কি, দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাঝে হাইড্রোজেন থাকছে, একজনের সঙ্গে সমযোজী বন্ধন, একজনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন। বোঝা গেছে আশা করি? দুদিকে দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মাঝে হাইড্রোজেন, একজনের সঙ্গে সমযোজী বন্ধন আছে, আর একজনের সঙ্গে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ভালো করে মনে রাখবে। এবার আমাকে দিচ্ছে HCl, তাহলে HCl হবে? HCl কোনোদিনও হবে না, কেন? কারণ H আর Cl হাইড্রোজেন যুক্ত থাকতে কার সাথে? F N আর O, তাহলে এখানে হবে না। H2S হবে? এই হবে না। শুষ্ক বরফ মানে কি? কার্বন ডাইঅক্সাইড, এখানে হবে না। বরফ মানে কি? এমনি বরফ মানে H2O। তাহলে কি হয়? এই H2 এর মধ্যে কি দেখতে পাই আমরা? হাইড্রোজেন বন্ড দেখতে পাই। এটা ভালো করে মনে করে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বরফ। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আরেক প্রকৃতির কোশ্চেন জিজ্ঞেস করো তোমাকে, যে কোন হাইড্রোজেন বন্ডে বেশি স্ট্রং? যে হাইড্রোজেন বন্ডে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তত বেশি হবে। মানে এই যে হাইড্রোজেনটা কার সঙ্গে যোগ থাকছে? F N O, তাহলে এই যে F হাইড্রোজেন F, এই যে হাইড্রোজেন বন্ডটা আছে, এই হাইড্রোজেন বন্ডটা সব থেকে কি হবে? বেশি শক্তিশালী হবে। তারপরে দেখো যদি কি দেয়, এরকম দেয় যে O H O, তারপরে হবে এইটা। এবার যদি আমাকে মাঝে এইটা দিয়ে দিত O H F, তাহলে কিন্তু এটা যদি 1 দিই, এটাকে যদি 2 দিই, এটাকে যদি 3 দিই, সব থেকে বেশি শক্তিশালী হবে 1, তারপর হবে 3, তারপর হবে 2। কারণ এখানে দুটোই অক্সিজেন, এখানে একটা ফ্লুরিন চলে এসেছে না মাঝে, ওই জন্য কি হবে? বেশি স্ট্রং হবে। আশা করি বুঝতে পেরেছো কোন হাইড্রোজেন বন্ড বেশি স্ট্রং হবে। এর এই যে অ্যাটম গুলো আছে, এদের যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ সাথে বেশি হয়, তাহলে কিন্তু এখানে হবে। তো ভালো করে মনে রাখবে। হয়ে গেল? এটা ছিল হাইড্রোজেন বন্ডের মেন জিনিস। এবার দেখো আমরা লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন কি বলেছে, যে Cl2O7 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত দিয়েছে কি আমাকে? Cl2O7। এখানে দেখো যখন জারণ সংখ্যা বার করতে দেবে না, আমি কি ক্লোরিনের জানি না, অক্সিজেনের কত জানি? অক্সিজেনের -2 হয়ে থাকে। তাহলে এখন কটা অক্সিজেন আছে? ক্লোরিনের জন্য ক্লোরিনটা x ধরে নাও। অক্সিজেন কটা আছে? দুটো, তাহলে অক্সিজেন 2x, আর অক্সিজেন ক্লোরিনের জানি না x, তাহলে কটা ক্লোরিন আছে? দুটো, জন্য 2x। অক্সিজেনের কত হয়? -2, কটা আছে? 7টা, মানে -14 সমান কত? বাইরে কোন প্লাস মাইনাস আছে? নেই, মানে 0। অতএব x সমান কত বেরোবে? +7। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত আসছে? +7 হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা। এই জারণ সংখ্যা যদি নির্ণয় করতে পারি না, আমরা অনেক কিছু বার করতে পারবো এখান থেকে। জারণ সংখ্যার সাথে কি বার করতে পারি? আম্লিকতা বার করতে পারি। আমরা কি জানি যে কি হয়, যে কোনো জিনিসের অক্সিডেশন স্টেট যদি কি বেশি হয়, অক্সিডেশন স্টেট যদি কি হয়, অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা যদি বেশি হয়, তাহলে তার কি হয়? আম্লিকতা, অ্যাসিডিটিও কি হয়? অ্যাসিডিটি অনেক কি হয়? এদের আম্লিকতা কি হয়? বৃদ্ধি পেয়ে যায়। তাহলে অক্সিডেশন স্টেট বাড়লে কি হয়? আম্লিকতা বৃদ্ধি পায়। তা ভালো করে মনে রাখবে। তোমাকে তো এরকম দিয়ে দিল যে HClO, HClO2, HClO3, আর একটা দিয়ে দিল HClO4। যদি জারণ সংখ্যা নির্ণয় করে দেখো, আম্লিকতা বার করতে পারবে। এখানে দেখো জারণ সংখ্যা +7, এখানে দেখো +5, এখানে +3, এখানে +1। হাইড্রোজেনের কত হয়? +1। অক্সিজেনের কত হয়? -2। ধরলেই চলে আসবে এখানে। ক্লোরিনের জানি না x, হাইড্রোজেনের কত? +1, 4টা অক্সিজেন কত? -8, বাইরে কোনো চার্জ নেই মানে 0, অতএব x কত বের হচ্ছে? +7। তাহলে জারণ সংখ্যা বেশি মানে এর আম্লিকতা কি হবে? বেশি হবে। এরকম করে আম্লিকতা কিন্তু বার করতে পারবে কার সাহায্যে? এই জারণ সংখ্যা নির্ণয় করে তুমি আম্লিকতা নির্ণয় করতে পারবে। আর এই জারণ সংখ্যা অনেক সময় না তোমাকে এরকম দিয়ে দিল, আমি বললাম CrO5, তাহলে এখানে জারণ সংখ্যা নির্ণয় করো। তুমি বলো স্যার আমি কোনো অসুবিধা নেই, শিখে গেছি, টেকনিক বার করে দেবো। ক্রোমিয়ামের টেক্স ধরে নেবো, অক্সিজেন 5টা আছে, 5 × 10⁻⁻⁻, তাহলে হিসাব অনুযায়ী কি আসা উচিত? ক্রোমিয়ামটা x, অক্সিজেন 5টা মানে -10 সমান 0, অতএব x সমান পেয়ে গেলাম কত? আমি +10। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বেরোচ্ছে? +10। কিন্তু এটা ভুল। ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6 এর বেশি হবে না। কেন? কারণ ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6 এর বেশি হবে না। কেন হবে না? কারণ ক্রোমিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে তোমার 6টা, ওই জন্য হায়ার জারণ সংখ্যা কত হয়? +6 হয়, তার বেশি উঠবে না। এবার এখানে কি করে বার করছি আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা কত হবে? তাহলে ক্রোমিয়ামে কি হয়? স্ট্রাকচার দেখতে হবে। এখানে কি হয়? এখানে এখানে কটা অক্সিজেন আছে? 5টা যে অক্সিজেন আছে না, তার মধ্যে অক্সিজেনের মধ্যে কি লিঙ্কেজ থাকে? পারক্সো লিঙ্কেজ থাকে। এখানে সমস্ত অক্সিজেনকে কি ধরে নিয়েছি? আমি -2 ধরে নিয়েছি। আমাকে -2 ধরা চলবে না। কেন? কারণ একটা অক্সিজেন -2 থাকে, বাদবাকি অক্সিজেনে কি থাকে? পারক্সো লিঙ্কেজ উপস্থিত থাকে। এই স্ট্রাকচারটাকে বলি আমরা বাটারফ্লাই স্ট্রাকচার। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আসছে? +6 আসছে। দেখো এটা -1 -1 -1 -1, এটা হচ্ছে -2, এটা কত হবে? এটা +6 হবে। এর জন্য কি CrO5 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে CrO5 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হয়। বা তোমাদের একটা জিনিস মনে রাখবে যে অক্সিজেনের জারণ সংখ্যা কোথায় কখন ধরবো। অক্সিজেনটা যদি কি হিসেবে থাকে? অক্সাইড হিসেবে থাকে,
তখনও জারণ সংখ্যা হয় -2। যদি কি হয় পারক্সাইড হিসেবে থাকে তাহলে ওখানে জারণ সংখ্যা কত হয়, ওখানে জারণ সংখ্যা হয় -1। আর যদি সুপার অক্সাইড হিসেবে থাকে হিসেবে থাকে সুপার অক্সাইড, সেখানে জারণ সংখ্যা কত হয়, সেখানে জারণ সংখ্যা হয় -12। ভালো করে মনে রাখবে। অক্সাইডটা কেমন দেখতে হয়, O-2। দেখো অক্সিজেনের মাথায় কি আছে, -2 আছে। পারক্সাইড দেখতে কেমন হয়, O2-2। দেখো দুটো অক্সিজেনের -2, তাহলে একটা অক্সিজেনের কত পড়বে, -1ই পড়বে। আর সুপার অক্সাইড কেমন দেখতে হয়, O2-। তাহলে এখানে দেখো দুটো অক্সিজেন একটা মাইনাস, মানে একটা অক্সিজেন কত পড়বে, -1/2 করে পড়বে। এটা হচ্ছে জারণ সংখ্যা। অনেক সময় বার করতে কোন অক্সিজেন কোন জায়গায় জারণ সংখ্যা কত হয়, তোমাকে হয়তো এরকম প্রকৃতির দিয়ে দিল, একবার দিবে H2O, একবার দিবে তোমাকে হয়তো NO2O2, আর একবার দিয়ে দেবে তোমাকে হয়তো KO2। দিয়ে বলবে জারণ সংখ্যা নির্ণয় করে, হাইড্রোজেনের কত বলো, সোডিয়ামের কত বলো, পটাশিয়ামের কত বলো, জিজ্ঞেস করতে পারে যে কোনো সময়। বা এখানে অক্সিজেনের জারণ সংখ্যা জিজ্ঞেস করতে পারে। এই অক্সিজেনের কত হবে, -2, এটা হবে -1, এটা হবে -1/2। এটা ছিল কি আমার অক্সাইড, এটা সুপার অক্সাইড, এটা পারক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। ভালো করে মনে রাখবে। এভাবে কি করতে পারি, আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। তো দেখো আমরা 2017 সালে যা কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন তোমাদের জন্য সলভ করে দিয়েছি। 50টা কোশ্চেন, তার সঙ্গে থিওরি আলোচনা করে দিয়েছি। এরপরে কি করবো, 2018 সালের কোশ্চেন সলভ করবো ঠিক এইভাবে। তাই তোমরা কি করবে, ভিডিওটা বন্ধু বান্ধব শেয়ার করবে, আর অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।